আজকে আমরা একটা পিএইচডি টু এসটিএমএল এর কাজ শুরু করবো ইনশাআল্লাহ। পিএইচডি টু এসটিএমএল বলতে এখানে এসটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ এই জিনিসগুলো হচ্ছে মিলে আমরা কাজ করব। বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস, সো বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস ব্যবহার করলে আলটিমেটলি হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেশ কিছু পার্ট চলে আসবে। বাট জাভাস্ক্রিপ্ট যে করি কিন্তু আমরা শিখি নাই, বাট সমস্যা নাই, বুটস্ট্র্যাপের যে কম্পোনেন্টস সেগুলি দিয়ে না আমরা এখানে হচ্ছে কাজ করে ফেলতে পারবো। সো এখানে দেখেন পিএইচডিটা ওপেন করার পরপরই সাথে সাথে নিশ্চয়ই আপনি খেয়াল করছেন কিছু দাগ দেখা যেতেছে, তাই না? এই দাগগুলোকে বলা হয় হচ্ছে গ্রিড। গ্রাফিক ডিজাইনার এখন মানে ম্যাক্সিমাম হচ্ছে বলতে গেলে 90% গ্রাফিক ডিজাইনারই যখন হচ্ছে কোনো একটা ডিজাইন করে পিএইচডিতে, সে বুটস্ট্র্যাপের এই গ্রিডটা ফলো করে। কেন? তাহলে হচ্ছে দেখা যায় যে মডার্ন প্ল্যাটফর্মটা হচ্ছে ফলো করে ওয়েব ডিজাইনাররা হচ্ছে কাজ করতে পারে। আর তার থেকেও বড় সুবিধা হচ্ছে গ্রাফিক ডিজাইনার নিজেরও হচ্ছে কী হয়, সুবিধা হয় কন্টেন্টগুলিকে হচ্ছে মেনটেন করতে। কোন কন্টেন্ট কতটুকু জায়গা পাবে না পাবে এগুলো হচ্ছে সে ইজিলি মেনটেন করতে পারে। তবে কোনো পিএইচডি পাবেন হয়তোবা যে হচ্ছে কাজ করতে গেলে কি হবে না, যে হচ্ছে এরকম গ্রিডিং সিস্টেম টানা হয়তোবা থাকতে নাও পারে। সো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, একটু আইডিয়া জেনারেট করে, রো কলামের আইডিয়া একটু জেনারেট করে আপনাকে নিজের মতন করে হচ্ছে গ্রিডিংটা একটু চিন্তা করতে হবে। এই পিএইচডিটার নাম হচ্ছে টাইনি ওয়ান। পিএইচডিটা টাইনি ওয়ান এবং হচ্ছে একটু ছোট, বাট ছোট হইলেও না এই পিএইচডিটা আমাদের কাজের জন্য যতটুকু দরকার সেগুলো হচ্ছে চলে আসবে। আমরা এই পিএইচডিটা ফুল কনভার্ট করব। ফুল কনভার্ট বলতে এসটিএমএল দিয়ে হচ্ছে মার্কআপটা রেডি করব, সিএসএস কাস্টম স্টাইল ডট সিএসএস দিয়ে আমরা কী করব, কাস্টম স্টাইলগুলি করব। তার সাথে বুটস্ট্র্যাপের যে সিএসএস আছে, ফ্রেমওয়ার্কের সিএসএস বা হচ্ছে গ্রিডিং সিস্টেম, ফ্লেক্সি সিস্টেম, সেগুলো এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আবার বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসের পার্টগুলো এখানে হচ্ছে চলে আসবে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে খুব দ্রুত ওয়েবসাইট করব। আর ওয়েবসাইটটা এখানে আমরা হচ্ছে পুরোটা কি বলে যে হচ্ছে বিভিন্ন স্ক্রিন ওয়াইজ যাতে হচ্ছে কাজ করে, তার জন্য কিন্তু আমাকে এগুলোকে হচ্ছে রেসপন্সিভ হচ্ছে করতে হবে। আর রেসপন্সিভের পার্টটা আমাকে হেল্প করবে কে, বুটস্ট্র্যাপের গ্রিড, ফ্লেক্স, এরা তো হেল্প করবে। প্লাস মিডিয়া কোয়েরি করেও আমরা হচ্ছে কন্টেন্টগুলিকে বিভিন্ন স্ক্রিনে সুন্দর করে উপস্থাপন করার যে কনসেপ্ট সেটা আমরা হচ্ছে এখানে রেডি করব। এই পিএইচডিটা যদি আপনি কনভার্ট করতে পারেন, বিশ্বাস করেন এইটা যদি আপনি ফুল মানে সুন্দর করে যদি কনভার্ট করাটা হচ্ছে আপনি বুঝে যান, আপনি ইনশাল্লাহ যে কোনো পিএইচডি আপনি কনভার্ট করতে পারবেন। বাট অনেক বড় একটা পিএইচডি আমি শুরুতেই এখনই নেই, কারণ হচ্ছে দেখা যাবে আপনাদের অনেক সময় লাগবে, বা হচ্ছে অনেক কিছু হচ্ছে ওইখানে আলোচনা করতে গেলে হয়তো হচ্ছে এটা কমপ্লিট করা পসিবল হবে না। সো এই কারণে এই পিএইচডিটা একটু ছোটো নিছি। আর এই পিএইচডির পরে না আমি আবার আরেকটা হচ্ছে বড় একটা পিএইচডি হচ্ছে আপনাদেরকে শুরু করাবো। বাট ওই বড় পিএইচডিটা ওইটা হচ্ছে ফুল কমপ্লিট আপনারা করবেন। এইটার আইডিয়া কাজে লাগাই ওইটা আপনারা হচ্ছে কমপ্লিট করবেন। আমি ওইখানে আপনাদের শুরু করব, আমি আপনাদের হচ্ছে ইম্পর্টেন্ট পার্টগুলি আলোচনা করব, বাকি টুকটাক যে কাজগুলি আছে এইটা যদি আপনারা করেন ওইটাও আপনাদের হয়ে যাবে। সো এখানে দেখেন আমরা আগেও যে কাজ করতাম, কাজ করার সময় আমাদের মনে আছে যে হচ্ছে আমরা কিছু নোট বা কিছু ডাটা রেডি করে আমরা হচ্ছে কাজ করতাম, এইখানে ওই জিনিসটা হচ্ছে আমরা করব। সবার প্রথমে আমাদের টেমপ্লেটটা আমরা রেডি করলাম। এইটা হচ্ছে আমাদের এই যে এসটিএমএল পার্টটা, স্টাইল ডট সিএসএস এবং মিডিয়া ডট সিএসএসও কিন্তু হচ্ছে আছে এখানে, সব কিছু মিলেই হচ্ছে আমাদের কাজ হবে। সো নোটের পার্টটা, নোট যে ফাইলটা সেটা একটু ওপেন করে নিলাম, কারণ এখানে আমরা কিছু বিষয় একটু নোট করব। ঠিক আছে, কিছু জিনিস একটু নোট করা থাকবে এখানে ইনশাল্লাহ। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল। অনেকে এটাকে কিন্তু হচ্ছে বলে এইভাবে পিএইচডি টু BOOTSTRAP, বুটস্ট্র্যাপও বলে। আবার অনেকে এটাকে হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এই কথাগুলো কিন্তু হচ্ছে বলে থাকে। আবার এটাকে আপনি এইভাবে বলতে পারেন পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ উইথ বুটস্ট্র্যাপ, রেসপন্সিভ উইথ বুটস্ট্র্যাপ, এইটাও আপনি বলতে পারেন। সো যেটাই বলেন না কেন, আলটিমেটলি কাজ করতে গেলে আমাকে এখানে ব্যবহার করতে হবে কি, HTML, CSS, BOOTSTRAP, বুটস্ট্র্যাপ, সাথে জাভাস্ক্রিপ্ট যে কুইরি চলে আসবে। বাট দেখা যাবে হয়তো হচ্ছে যে জিনিসটা মানে ওই জিনিসটা যেহেতু আমরা করি নাই, আর না করলেও আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপ যেহেতু আমরা শিখছি, ওইটার ভিতরে হচ্ছে এটা কভার আপ হয়ে যাবে। ওকে, নোটটা পাশে রাখলাম, এখানে নোটটা থাকবে, নোটটা দিয়ে আমরা কিছু বিষয় নোট করবো, বাট এটা কিন্তু ক্লায়েন্টের সাথে শেয়ার করে দিয়ে না, এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট টাইপের একটা ফাইল। সো আমরা যখন পিএইচডি দিয়ে কাজ করব, সবার প্রথমে দেখেন এরকম গ্রিডিংয়ের এরকম হচ্ছে এই সিগন্যাল মানে গ্রিডিংয়ের এই দাগগুলো চলে আসবে। আপনি গ্রিডিংয়ের এই দাগগুলো পিএইচডি থেকে সরাবেন কীভাবে, কন্ট্রোল এইচ প্রেস করেন, অথবা কন্ট্রোল সেমিকোলন, দুইটার যেটাই প্রেস করবেন এই দাগগুলি কিন্তু চলে যাবে। আমি আবার বলতেছি, কন্ট্রোল সেমিকোলন দেন, এটাই ভালো হয়, কন্ট্রোল সেমিকোলন প্রেস করলে দাগগুলি আসবে, আবার দাগগুলি চলে যাবে। দাগগুলি এখন আছে, বাট আপাতত কাজের জন্য এগুলো সরাই ফেলবো, আবার যখন কাজের জন্য গ্রিডিং দরকার হবে তখন হচ্ছে আবার নিয়ে আসবো। সো কন্ট্রোল প্রেস করে আমরা একটু এটাকে হচ্ছে জুম করি, কন্ট্রোল প্লাস ক্লিক করে একটু জুম ইন করলাম, অথবা হচ্ছে হ্যান্ড টুলটা দিয়ে ধরে, হ্যান্ড টুলটা দিয়ে ধরে এটাকে আমরা হচ্ছে ড্র্যাগ করে একটু টানাটানি করে হচ্ছে দেখতে পারি। সো এখানে খেয়াল করে দেখেন আমাদের পুরো টেমপ্লেটটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এখন এখানে হচ্ছে আমরা কী করবো, আমাদের কাজ করা শুরু করব। সো কাজ করার জন্য সবার প্রথমে কী করতে হবে,
আপনাদের নিশ্চয়ই ফরমেশনগুলি মনে আছে। সবার প্রথমে লেআউট ডিফাইন, লেআউট কয়টা লেআউটে কাজ করবো, রাইট? এইখানে এই পুরোটা কি আমার পুরো হবে হচ্ছে হেডার। হেডারটা কিন্তু আলাদা, এখানে মনে রাখেন। দেখলে মনে হবে যে ভাই পুরোটা হেডারের সাথে তো স্লাইডারটা মিলাই দিছে, না, এটা হেডারের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার, স্লাইডারের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি ইজিলি এটা হচ্ছে আলাদা করে হচ্ছে হেডার এবং হচ্ছে কি বলে এই ব্যানার সেকশন বা স্লাইডার সেকশনটা, স্লাইডার সেকশনটা আলাদা আলাদা করে ধরবেন। আচ্ছা, অনেক সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখছেন কিছু কিছু পিএইচডি তেমন থাকে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে, একটা ফুল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে। ওই ব্যাকগ্রাউন্ড ইমেজেই দেখা যায় কি যে হচ্ছে হেডারটাও থাকে আবার হচ্ছে স্লাইডারটাও থাকে। তাহলে ওগুলি কীভাবে করে? হেডারটাকে সিম্পলি না পজিশন, হেডারটা এখানেও আলাদা হবে, ওইখানেও হচ্ছে আলাদা হবে, স্লাইডারটাও আলাদা হবে। বাট হেডারটাকে পরবর্তীতে কী করা হয় জানেন? খালি পজিশন করে খালি হচ্ছে এই যে স্লাইডার যে সেকশনটা, এই সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে এনে হচ্ছে বসা দেওয়া হয়। দেখলে মনে হয় কি যে না হেডার আর স্লাইডারে মনে হয় কি করছে যে হচ্ছে একই ইমেজ ব্যবহার করছে। আসলে ওইভাবে হইতেছে না। মানে স্লাইডারে ব্যাকগ্রাউন্ড ইমেজে একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা হয়েছে, আর হেডারটা আলাদা করে বানানো হয়েছে। হেডারটা উপরের দিকে, বাট যখনই পজিশন করা হয় হেডারটা হচ্ছে পজিশন করে উপরে স্লাইডের উপরে এনে হচ্ছে বসায় ফেলা হয়। সো আমরা আমার লেআউটটা ডিফাইন করি। সবার প্রথমে হেডার সেকশন করব। এখানে হেডার একটা লেআউট হবে, তারপরে স্লাইডার হবে 2টা, তারপর দেখেন একটা ফিচার সেকশন আছে 3টা, তারপর আমাদের একটা হচ্ছে কন্ট্যাক্ট আছে, একটা পার্ট বানাবো। কন্ট্যাক্ট আর ফুটারটা মনে হবে এক, বাট এটা এক করবে না, এটা আলাদা করবেন। সো এইখানে এটা একটা এবং নিচে আমাদের এই পার্টটা একটা। সো টোটাল 5টা সেকশন দিয়ে আমরা কী করবো? আমরা হচ্ছে ওয়েবসাইটের কাজটা হচ্ছে করবো। সো লেআউটটা ডিফাইন করলাম। এবার লেআউট ডিফাইন করার পরে আমাদের কী করতে হয়? আমাদের হচ্ছে ওই যে কী বলে কোড কমেন্টিং করে আমরা হচ্ছে আমাদের কোডিংটা হচ্ছে শুরু করি, রাইট? সো আসেন আমরা একটু আমাদের এডিটরে চলে যাই। এখানে আমরা হেডার থেকে হচ্ছে আমাদের কাজ শুরু করব। সো কোড কমেন্টিং, হেডার স্টার্ট অ্যান্ড আমাদের হচ্ছে হেডার এন্ড, হেডার স্টার্ট হেডার এন্ড করে দিলাম। সিমেন্টিক মার্কআপ ব্যবহার করব। সর্বপ্রথমে কী থাকবে আমাদের? হেডার। আমরা হেডারের পার্টটা হচ্ছে করা শুরু করবো এখন। আপনাদের আগেই যেহেতু ফরমেশনগুলো বোঝানো হয়েছে, সো আমি এখানে আর অত ভেঙে হচ্ছে বলতেছি না। এই এতটুকু পুরো পার্টটা মিলে হবে হচ্ছে আমার হেডার, পুরো পার্টটা হেডার। বাট হেডারের লেআউটটা এখন লেআউটগুলি না একটু ডিফারেন্ট ওয়েতে নিব। আমরা যেহেতু বুটস্ট্র্যাপের গ্রিডিং সিস্টেম বা এই সিস্টেমটা শিখে ফেলছি, ওই অনুপাতে হচ্ছে আমরা কাজ করব। কন্ট্রোল সেমিকোলন প্রেস করে দেখেন তো এই লেআউটটা দেখেন, খেয়াল করে দেখেন তো লেআউটটা কী হয়েছে। এখানে দেখছেন যে হচ্ছে পুরো রাইট সাইড জুড়ে, লেফট সাইড জুড়ে, দুই পাশের জায়গা যে খালি, দেখছেন? এটা দেখে বোঝা যায় যে এই যে রাইট সাইড লেফট সাইড দুই সাইডের জায়গা ফাঁকা। তারপরও আবার একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে দেখেন এখানে একটা কলাম, 2 3 এভাবে করে এখানে 12টা কলাম। মানে ওই যে বুটস্ট্র্যাপের গ্রিডিং সিস্টেম ব্যবহার করে লেআউট করছে। সো বুটস্ট্র্যাপের গ্রিডিং সিস্টেমটা এখানে হচ্ছে এই দাগগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ওই গ্রিডিং সিস্টেমের দাগ, গ্রিড আর কি। এগুলো হচ্ছে পুরোটা গ্রিড। সো লেআউট করার সময় এই গ্রিডটা আমাদের কাজে লাগবে। সো আমরা এই হেডার পার্টটা দেখেন কন্টেইনার নিব কিন্তু, কারণ এই যে দেখেন দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিছে। সো আগে আমরা র্যাপিং করে আলাদা করতাম, এখন আর র্যাপিং আলাদা করার দরকার নাই। ওই যে বুটস্ট্র্যাপের যে কন্টেইনার আছে, ওই কন্টেইনারটা আমরা কল করবো। সো হেডার ভিতরে হচ্ছে কন্টেইনারের ভিতরে নর্মালি আমরা কী করতাম? আমরা কিন্তু রো কলাম নিয়ে কাজ করতাম। বাট হেডারের জন্য না, আপনাদের রো কলাম নেওয়ার দরকার নেই। আমি আবার বলতেছি, সব সেকশন যতগুলি সেকশনে করবো সবগুলি সেকশনে সিমেন্টিক মার্কআপ, তারপরে হচ্ছে কন্টেইনার বা কন্টেইনার ফ্লুইড রো কলাম থাকবে। বাট হেডার পার্টটার জন্য না আপনার হচ্ছে রো কলাম দরকার নেই। সিম্পলি আপনি কন্টেইনার, এটা দেখেন দুই পাশ থেকে যেহেতু জায়গা ছেড়ে দিচ্ছে, সো আমরা কন্টেইনার নিব। কন্টেইনারে নেওয়ার পরে আমরা এখানে রো কলাম না নিয়ে বাকি এই হেডার কম্পোনেন্টস থেকে হেডারের পার্টটা হচ্ছে আমরা করে ফেলবো। হেডার একটা কম্পোনেন্টস ছিল, ওই হেডার কম্পোনেন্টস থেকে হেডারের পার্টটা নিয়ে এসে এই হেডারটা বা মেনু বারটা আমরা হচ্ছে বানাবো। আচ্ছা, একটা বিষয় একটু বলে দিই। এই যে পিএইচডিটা দেখেন ওপেন করলাম, এখানে তো আমরা হচ্ছে 12টা কলাম দেখতে পাচ্ছি, তাই না? এইখানে না আরেকটা জিনিস হচ্ছে এখন আরও ক্লিয়ার করে বুঝতে পারবেন। সেটা কি? খেয়াল করে দেখেন আর্টবোর্ডটা দেখছেন 0 থেকে শুরু হয়েছে, কিন্তু এই পিএইচডিটা 0 থেকে শুরু হয়ে খেয়াল করে দেখেন শেষ হয়েছে কততে? শেষ হয়েছে যে হচ্ছে 1400-তে। তার মানে গ্রাফিক ডিজাইনার 1400 পিক্সেলের একটা হচ্ছে কি ডিজাইনের কথা মাথায় রেখে এই ওয়েবসাইটটা ডিজাইন করছে। আর 1400 পিক্সেল আমাদের বুটস্ট্র্যাপের গ্রিডে কোন গ্রিডে পড়ে বলেন তো? XXL। বাট আমরা এলজিটাকে স্ট্যান্ডার্ড ধরেই হচ্ছে গ্রিডিং সিস্টেমে কাজ করব। সো এলজির পার্টটা কী হবে? এলজির পার্টটা আলটিমেটলি আমার উপরের স্ক্রিনগুলিতেও পড়ে যাবে। বাট এমডি থেকে অন্যান্য স্ক্রিনের কিন্তু হচ্ছে আমার ইউজার আমাকে কিন্তু হচ্ছে কোনো লেআউট দেয় নাই। ম্যাক্সিমাম সময় যেটা হবে, ক্লায়েন্ট আপনাকে একটা পিএইচডি প্রোভাইড করতে পারবে। সে হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট স্ক্রিনের লেআউট অনুযায়ী সে আপনাকে পিএইচডি প্রোভাইড করতে পারবে না, কারণ হচ্ছে তার বাজেট এইভাবে কুলাবে না। ম্যাক্সিমাম সময় ক্লায়েন্ট জাস্ট একটা পিএইচডি কোনো রকমের হচ্ছে গ্রাফিক ডিজাইনার দিয়ে তৈরি করায়। বাট এখানে তো আমরা পাইতেছি ফুল স্ক্রিনের। মানে হচ্ছে কি, আমি যদি বলি যে ট্যাব থেকে শুরু করে, ট্যাব না, ধরেন হচ্ছে ল্যাপটপের যে 3টা স্ক্রিন, সেই 3টা স্ক্রিনে হচ্ছে এই লেআউটটা থাকবে। বাট আমার এমডি বা হচ্ছে আমার মোবাইল স্ক্রিনে তো লেআউট নাই। তাহলে আমি সেখানে হচ্ছে কীভাবে কাজ করবো? সেখানে যেটা করতে হবে, এই লেআউটটাই আমার দেখে আমাকে হচ্ছে আইডিয়া নিয়ে অন্যান্য ছোটো স্ক্রিনে আমাকে হচ্ছে সুন্দর করে সাজাইতে হবে। ওই স্ক্রিনগুলিতে সুন্দর করে কীভাবে সাজাবেন সেই বিষয়টা আমি এখানে হচ্ছে আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ।
তাহলে চলেন আমরা কাজ করি। হেডার ভিতরে কন্টেইনার নিছি। সো এই কন্টেইনারের ভিতরে না আমরা হচ্ছে ওই মেনু বারের হচ্ছে পার্টটা আমি বসাই দিব। এখানে একটু কোড কমেন্টিং করে ফেলেন, ন্যাভ বার লেখে একটু কোড কমেন্টিং করেন। বুটস্ট্র্যাপে একটা কম্পোনেন্টস আছে যেটা হচ্ছে ন্যাভ বার কম্পোনেন্টস, যেটার সাহায্যে আমরা আমাদের এই হেডারের পার্টটা, মেনু বারটা আমরা রেডি করে ফেলতে পারবো। সো আমরা চলেন একটু getbootstrap.com-এ যাই। এই গেট বুটস্ট্র্যাপ থেকে আমরা হচ্ছে আমাদের হেডারটা নিয়ে আসি, ডক ফাইলে যাই, এইখান থেকে কম্পোনেন্টস, এবং কম্পোনেন্টস থেকে এই যে ন্যাভ বার। সো ন্যাববারের ভিতরে গেলে দেখবেন যে এখানে সবার প্রথমে একটা বড় একটা ন্যাববার দেওয়া আছে। এই ন্যাববারের আরও বেশ কিছু হচ্ছে কি ক্লারিফিকেশন এই নিচের দিকে হচ্ছে করছে, যেগুলি ইজিলি আপনারা ধরে ফেলতে পারবেন। আমি এই প্রথমটাই হচ্ছে খালি বুঝাই দিই, এটার ভিতরে সবগুলি চলে আসবে। সো চলেন এইটা কপি করবেন, এটা পুরোটাই কপি করবেন। কপি করে এইটা আমরা আমাদের হচ্ছে কি এডিটর হচ্ছে নিয়ে যাব। সো আসেন এডিটরে বসাই, একটু সেভ করেন। করার পরে আপনি যদি ব্রাউজারে যান এবং যদি হচ্ছে রিলোড দেন, খেয়াল করে দেখেন ন্যাববার কিন্তু চলে আসে। এখানে আমাদের হচ্ছে লোগো লেখার জায়গা আছে, মানে লোগো দেওয়ার মতন জায়গা আছে। লোগোটা ইমেজ হতে পারে, লোগো তো আমরা জানি যে 3 রকমের হয়। কি হতে পারে, যে টেক্সট টাইপের লোগো হতে পারে, আপাতত এখানে একটা টেক্সট টাইপের লোগো বসানো, অথবা টেক্সটের সাথে কি থাকতে পারে, আইকন থাকতে পারে, অথবা পুরোটাই আইকনিক টাইপের লোগো হতে পারে। সো এখানে কিন্তু হচ্ছে লোগোটা যেটা বানাইছে এইটা ওরা আপাতত হচ্ছে একটা প্লেস হোল্ডার হিসেবে একটা জাস্ট ডামি ডাটা এখানে দিয়ে রাখছে। এইখানে আমাদের লোগোটা হবে। পাশে এখানে দেখেন এগুলো কি আমাদের হচ্ছে মেনু বার, তারপরে হচ্ছে আমাদের একটা সার্চের অপশনও দিছে ওরা। বাট এই মেনু বারটা আর আমাদের পিএইচডির মেনু বারটা তো হচ্ছে ডিফারেন্ট। সো আমরা যেটা করব, আমাদের পিএইচডির মেনু বারের মতন করে আমরা আমাদের এই মেনু বারটা হচ্ছে বানাই ফেলবো। ওকে, সো আসেন এটা বানানোর জন্য কী করতে হবে। এটা বানানোর জন্য কন্টেইনার লেআউটটা এটা বুঝতে পারছি অ্যাটলিস্ট, যে এটা হচ্ছে কন্টেইনারের ভিতরে হবে, দুই পাশে কাছে জায়গা ছেড়ে দিছে। সো এবার গ্রিডিংটা তুলে দেন, কন্ট্রোল সেমিকোলন প্রেস করে গ্রিডিংটা সরায় ফেলেন। এবার এখান থেকে হচ্ছে আমরা অ্যাসেটগুলি নিয়ে যাই। সো অ্যাসেটগুলি নিব কীভাবে, এখানে একটু দেখেন এই লোগোটা একটু কীভাবে আছে, এটা একটু দেখেন। এই লোগোটা কিন্তু ওরা আইকনিক প্লাস হচ্ছে আপনার টেক্সট দুইটাই রাখছে এখানে। আমি যদি একটু টি দিয়ে ওর উপরে ক্লিক করি, এখানে দেখেন বলে দিছে আমাকে পিটি সেন্স বোল্ড এইটা হচ্ছে ব্যবহার করা হয়েছে, এটা বলে দিচ্ছে ওরা। সো আমি ক্যান্সেলে প্রেস করি, নাহলে তো রিপ্লেস হয়ে যাবে। আর ফন্টের রিসার্চটা আমরা এখনও করি নাই, ফন্টের রিসার্চটা একটু পরে করব। আপাতত হেডারের পার্টটা, হেডারের লেআউটটা হচ্ছে আমরা একটু হচ্ছে জাস্ট বসায় নিই, তাহলেই হবে। হেডার লেআউটটা আপাতত একটু আমরা বসাই। সো এই হেডারটা, এই লোগোটা আমরা কীভাবে নিব, লোগোটা আপনি চাইলে দুইটা পার্ট আলাদা ধরে ধরে বসাতে পারেন, বাট বেস্ট হয় কি জানেন, ইজিয়েস্ট ওয়ে হচ্ছে দুইটাকে একসাথে একটা ইমেজ আকারে হচ্ছে আপাতত নিয়ে যাওয়াটাই হচ্ছে বেস্ট হবে। আইকনিক এবং হচ্ছে টেক্সটা দুইটাকে আমরা একত্রে নিয়ে যাবো, তাহলে আমাদের মেনটেনটা হচ্ছে ইজি হবে। বাট আপনি চাইলে দুইটাকে ডিফারেন্ট ধরতে পারেন। সো আমি দেখেন এখানে দুইটাকে একত্রে নিতে আসি, আইকনটাকে ধরলাম, এই যে আইকনটা চলে আসে, আইকনটা হ্যাঁ হাইলাইট হয়েছে, অল্টার প্রেস করে কিবোর্ডের চলে আসলো। আর তার পাশে আমার হচ্ছে কি ওই টাইপের লেখাটা, এই যে দেখেন এখানে ব্র্যান্ড নেম আছে, ব্র্যান্ড নেমে যদি হোভার মানে ক্লিক করেন চলে আসছে কিন্তু। সো আমার কী বলে আইকন এবং হচ্ছে আমার টেক্সট দুইটা চলে আসছে। সো এটাকে আমি ইমেজ থেকে ট্রিম করব, পুরোটা হচ্ছে একসাথে ট্রিম হয়েছে। এবার কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করে এটা সেভ করে ফেলবো। সেভ করব, এটা অবশ্যই পিএনজি আকারে পুরোটা সেভ করব, সাইজ যা আছে তাই থাকবে। সেভ ক্লিক করে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাব। ইমেজেস, এখানে নাম দিব হচ্ছে আমরা লোগোস নাম দিয়ে আমরা জাস্ট হচ্ছে সেভে ক্লিক করে সেভ করব। আর হিস্টোরি থেকে একটু আগের অবস্থায় চলে আসি, আর তার সাথে সেভ হয়েছে কিনা আমরা একটু হচ্ছে প্রজেক্ট ফোল্ডারে যা দেখি। হ্যাঁ, এই যে আমাদের লোগোটা সেভ হয়েছে। এখানে দেখেন হেডারের পার্টটা আসছে, হেডারের পার্টে কী কী আছে আমি একটু হেডারের কম্পোনেন্টসটাও আপনাদের একটু বুঝাই। কন্টেইনার নিছি, কন্টেইনার পরে তো হচ্ছে এখানে ন্যাভ নিলাম একটা, হ্যাঁ ওদের বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট যেটা ন্যাভ। দেখেন এখানে ন্যাভবার নামে একটা ক্লাস নেওয়া হয়েছে, যার ভিতর থেকে ওরা মেনু বারের যে স্টাইলগুলি সেগুলি নিয়ে আসে। পাশে খেয়াল করে দেখবেন ন্যাভবার এক্সপান্ড এলজি নামে হচ্ছে একটা ক্লাস আছে। এই ন্যাভবার এক্সপান্ড এলজি যে ক্লাসটা, এইটা একটা হেল্পফুল একটা ক্লাস। এটার কাজটা কি এটা একটু বুঝেন আগে, তাকানে দিকে। বর্তমানে ওইখানে লেখা ছিল কি, ওইখানে লেখা ছিল হচ্ছে ন্যাভবার এক্সপান্ড এলজি। ওই কথাটার মানে হচ্ছে ন্যাভবারটা এলজি স্ক্রিনে এক্সপান্ডেড অবস্থা থাকবে, মানে হচ্ছে বড় হয়ে থাকবে। আমি একটু ইন্সপেক্ট করি, এখান থেকে হচ্ছে এই যে টগলারে চলে যাই। হ্যাঁ, টগল মানে যে আমাদের বিভিন্ন স্ক্রিন যে আসে এটাতে চলে যাই। এখান থেকে আসুন তো এলজি স্ক্রিনে ক্লিক করলাম, দেখেন বর্তমানে আমি এলজি স্ক্রিনে আছি। এলজি স্ক্রিনে খেয়াল করে দেখছেন আমার মেনু বারের পুরো ফুল কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি। বাট এবার যদি আছে উপরের স্ক্রিনগুলি যাই, উপরের স্ক্রিনগুলিতেও দেখবেন পুরো ফুল মেনু বারটা হচ্ছে শো করে। আমি আবার এলজিতে আসলাম, এলজি থেকে যদি নিচে আসি, এমডিতে আসি,
খেয়াল করে দেখেন এখানে একটা কি আসছে, এখানে একটা বাটন আসে, এখানে কিন্তু ফুল মেনু বারটা হচ্ছে আসে নাই। কেন আসে নাই? আসে নাই হচ্ছে এই কথাটার উপর ডিপেন্ড করে। এখানে বলে দিছে ন্যাববার এক্সপান্ড এলজি, এবং এই কথাটার মানে হচ্ছে এলজি স্ক্রিনেই ন্যাববারটা হচ্ছে পুরো এক্সপান্ড অবস্থায় থাকবে, আর অন্যান্য স্ক্রিনে কী হবে, অন্যান্য স্ক্রিনে হচ্ছে ও কলাপস হবে, কলাপস করে এই বাটনটা হচ্ছে চলে আসবে, এই বাটনটা। কেন এই বাটনটা আসবে? এই বাটনটা আসবে কারণ হচ্ছে যে অন্যান্য স্ক্রিনগুলিতে দেখা যায় হচ্ছে মেনু বারের যদি ফুল কন্টেন্ট শো করাই আমরা, যেমন এমডি স্ক্রিনে যদি মেনু বারের ফুল কন্টেন্ট শো করান, কন্টেন্ট যদি বেশি থাকে এখানে মেনু বারটা হচ্ছে ভেঙে যাবে, কন্টেন্টগুলি নিচে নিচে পড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আবার যদি আমি সেম কথাটা যদি হচ্ছে মোবাইল স্ক্রিনের কথাও যদি চিন্তা করি, মোবাইল স্ক্রিনের কথাও যদি বলি, দেখেন তো এখানে লোগো থাকলো, বাট আমার যে এই যে মেনু বারের কন্টেন্টগুলি যদি হচ্ছে এই মেনু বারের পাশে আমি যদি এখানে বসাইতে চাই, জীবনও তো এই জায়গাতে হচ্ছে আটবে না। সো রেসপন্সিভ মেনু বারটা কীভাবে কাজ করে, বড় স্ক্রিনে মেনু বারটা পুরোপুরি বড় হয়ে আসবে, বাট ছোটো স্ক্রিনে এখানে কী হবে যে হচ্ছে লোগোটা শো করবে, আর হচ্ছে কি একটা হচ্ছে হ্যামবার্গার মেনু বলা এটাকে, এই মেনু বারের একটা আইকন থাকবে, এই আইকনে ক্লিক করলে মেনুটা আমার কলাপস হয়ে আমার নিচের দিক থেকে আমার হচ্ছে চলে আসবে। এই পুরো পার্টটাই বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসের এই ন্যাববারে মানে রেডি করা আছে, আমরা জাস্ট এটাকে আমাদের মতন করে কী করবো, খালি হচ্ছে ব্যবহার করব। সো চলেন আমরা আমাদের মতন করে বাকি কন্টেন্টগুলি বসাই। এখন কথা হচ্ছে ভাই এটাকে আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। যদি আপনার মনে হয় যে ভাই আমি এমডি স্ক্রিনেই আমার মেনু বারটা ফুল শো করাবো, তাহলে আপনি ন্যাববার এক্সপ্যান্ড এমডি এই ক্লাসটা কল করেন। সো এখন যদি আমরা এমডি স্ক্রিনে যাই, দেখবেন এমডি স্ক্রিনে যদি আমি রিলোড দিই, আমার এমডি স্ক্রিনে না পুরোপুরি মেনু বারটা হচ্ছে এক্সপান্ডেড অবস্থা রয়েছে, বাট দেখতে কিন্তু ভালো লাগতেছে না। সো গুড প্র্যাকটিস কি জানেন? গুড প্র্যাকটিস বা বেস্ট প্র্যাকটিস হচ্ছে যদি আপনি এটাকে এলজিতেই এক্সপান্ডেড অবস্থা রাখেন, তার মানে এলজিতে এক্সপান্ডেড অবস্থায় থাকা মানে এলজির উপরেরগুলিতেও এক্সপান্ডেড অবস্থায় থাকবে, বাট নিচেরগুলিতে আর থাকবে না, ওইখানে বাটনটা চলে আসবে। আর এই ন্যাববার লাইট আর বিজি লাইট থেকে না ওর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার প্লাস হচ্ছে টেক্সটের কালার দুইটা ক্লাস আসতেছে। এটা একটু যদি ধরি আমি, এখানে ধরেন ন্যাববারটা ধরেন, এই যে দেখেন এখানে ন্যাববার থেকে এই যে বিজি লাইট থেকে আসতেছে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার, আর ন্যাববার লাইট থেকে হচ্ছে একটা টেক্সটের কালার আসতেছে। কই গেল ন্যাববার লাইট? ন্যাববার লাইট ক্লাস কই? মানে টেক্সট রিলেটেড ক্লাসের হচ্ছে কিছু কাজ হয়েছে এখানে, স্টাইল আর কি, দ্যাটস ইট। এখন আমাদের করণীয় কি? আমরা আমাদের মতন করে পিএইচডি দেখে হচ্ছে আমাদের মেনু বারটা হচ্ছে সাজাবো, ঠিক আছে? এটা এলজি অবস্থাতেই থাকবে, এক্সপান্ডেড অবস্থায় এলজিতেই আমরা রাখবো। আচ্ছা, বাকি ক্লাসগুলির সাথে একটু পরিচয় করাই। কন্টেন্ট দেখেন এখানে আমরা কিন্তু একটা বাহিরে কিন্তু একটা কন্টেনার নিয়েছি, বাট কন্টেনার বাহিরে একটা নিলেও এই যে ন্যাববার যে কম্পোনেন্টস ব্যবহার করতেছে ওর ভিতরে কিন্তু হচ্ছে ওরা একটা কন্টেনার ফ্লুইড নামে একটা ক্লাস ব্যবহার করছে। সো ওরা ন্যাব নিছে, ন্যাবের ভিতরে একটা কন্টেনার ফ্লুইড নিছে, তার ভিতরে ওরা কী করছে, ওরা হচ্ছে ন্যাবের আইটেমগুলি বসাইছে। সো এই কন্টেনার ফ্লুইড ক্লাসটা যা আছে এইভাবেই থাকুক, এটাতে কোনো সমস্যা হবে না, এটা এইভাবে থাকুক। আচ্ছা, তারপরে দেখেন এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের পার্টটা থেকে ওরা লোগোর পার্টটা মেনটেন করতেছে। সো আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করবো, এখানে লোগো নামে একটা কোড কমেন্টিং মাস্ট করবেন, আর এই অ্যাঙ্কর ট্যাগটাকে ভেঙে আপনি মানে নিচে নিচে ফেলবেন, ঠিক আছে? এই জায়গাটা ন্যাববারের এই টেক্সটটা থাকবে না, এইখানে থাকবে হচ্ছে কি আমার ইমেজ, আর ওই যে ইমেজের পার্টটা যেটা নিয়ে আসি সেটা ইমেজেস থেকে এখানে আমরা নিয়ে আসবো। আমাদের ইমেজটা ছিল হচ্ছে লোগো পিএনজি। আমাদের টাইটেল বারে আমরা হচ্ছে প্রজেক্টের নামটা দিয়ে দিই, হ্যাঁ, এটা হচ্ছে টাইনি1। সো এখানে TINY টাইনি1 এই কথাটা লেখা থাকবে, এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজের জন্য আমরা এই অল্টার অ্যাট্রিবিউটটাই ব্যবহার করব। অল্টার অ্যাট্রিবিউট এখানে টাইনি1 কথাটাই ব্যবহার করেন। সেম আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, ওই যে দেখেন বলছিলাম যে আমাদের যে লোগো থাকে ওয়েবসাইটের, সো আমি যদি একটু রিলোড দিই, দেখেন এখানে লোগো আছে, লোগোতে ক্লিক করলে কি হয়, নর্মালি ওয়েবসাইটের হোম পেজে চলে যায়। অবশ্যই এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে অ্যাঙ্কর ট্যাগটা দেখছেন, এটা তো আমাদের লোগোর পার্ট, এটার ভিতরে যে ইমেজ নিছি আমরা, এই হাইপারলিঙ্ক রেফারেন্সের এই জায়গাটাতে index.html বসাই দিবেন। index.html মাস্ট এটা বসাবেন, যদি না বসান তাহলে ভুল হবে এবং প্রবলেম হবে। সো এটা অনেকেই আপনার ভুল করে যান, ভুল করে মানে ছোটো একটা জিনিস ভুল করেন, এটা ভুল করেন না। সো আমাদের লোগোর পার্টটা না ডান। লোগোর পরে দেখেন এই যে লোগোর এই পার্ট, এতটুকু পার্ট থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটের লোগো পার্টটা মেনটেন হচ্ছে, বাট তার পাশে দেখেন এই যে বাটন দেখছেন, এই বাটন থেকে তাহলে কি হইতেছে, এই বাটনটাই হচ্ছে ওই কলাপসের কাজটা, এই যে কলাপস দেখছেন, এই কলাপসের কাজটা করতেছে হচ্ছে এই বাটনটা। সো এই মেনু বারেও কিন্তু একটা আইডি আছে। সো অবশ্যই যখন এই মেনু বারে কন্টেন্ট চেঞ্জ করতে আসবেন, আইডিটা চেঞ্জ করে ফেলবেন। এখানে দেখেন এই যে মেনু বারের ডিভে একটা আইডি কল করা আছে। সো এটার উপরে মানে এটা ডবল ক্লিক করেন, Ctrl+C Ctrl+H প্রেস করেন, আমরা এটাকে রিপ্লেস করে দিব। এটা দেওয়া আছে নাম হচ্ছে নেভবার সাপোর্টেড কন্টেন্ট, আমরা দিব হচ্ছে নেভ আন্ডারস্কোর কি দিব, কাস্টম নেভ আন্ডারস্কোর CUS দিলাম,
মানে নেভার কাস্টমার কি রিপ্লেস অলে ক্লিক করে দেন, এই নেভারটা রিপ্লেস করে ফেললাম। বাটনের ভিতরে কি আছে দেখেন, টোগলার একটা ক্লাস কল করা, বাটন টাইপ, আর এই যে জাভাস্ক্রিপ্টের কাজটুকু করতেছে হচ্ছে ওরা এইটা দিয়ে, এই ডাটাবেস টোগল কলাপস দিয়ে। বাট কোনটাকে কলাপস করাবে সেটা কি করছে দেখেন, এই ডিভের ভিতরে একটা আইডি কল করছে, সেই আইডিটা এসে এই যে ডাটা টার্গেটের ভিতরে কল করে দিছে। সোফার যখনই বাটনে ক্লিক করা হইতেছে তখন এই পার্টটার এই আইডিটা এসে ট্রিগার হয়ে কন্টেন্টটা শো হাইড করতেছে আর কি। বাকি যা আছে এগুলো তাই থাকুক, এখানে আর তেমন কিছু আমাদের করতে হবে না, চেঞ্জ এগুলি কিছু করতে হবে না। এখানে আমাদের লোগো ছিল তো, একটা কাজ করবেন, এই বাটনের নিচে এসে এখানে একটা কোড কমেন্টিং করবেন, মনে আছে মেনু করতাম আমরা, এখানে হচ্ছে মেনু হবে আমাদের, ওইটা লোগোর পার্ট, এতটুকু হচ্ছে লোগোর পার্ট, সরি এইটা লোগোর পার্ট, আর বাকি এতটুকু পার্ট হবে হচ্ছে আমার মেনু। আমরা ওই যে আগে মেনু নিতাম না, একটা ডিভ নিয়ে ইউএল এলআই এ দিয়ে, দেখেন এই মেনু বারটাও ওরা আমাদের জন্য সাজায় দিয়ে রাখছে, এটাকেই আমরা আমাদের মতন করে ব্যবহার করব। সো এখানে মেনু বারের পার্টে যদি দেখেন একটা ক্লাস আছে কলাপস, নেভবার কলাপস, এই মেনু বারের এই কলাপস নেভবার কলাপসের পাশেই একটা স্পেস দিয়ে একটা কাস্টম ক্লাস বানাবেন মেনু নামে, অবশ্যই এইটা বানাবেন। আমি যে ফরমেশনগুলি দেখাইতেছি এই ফরমেশনে কিন্তু কাজ করবেন। আচ্ছা একটা ভুল আমি করে গেছি, একটা জিনিস বাদ দিয়ে গেছি, এখানে দেখেন তো একটা ইমেজ আছে না, এই যে ইমেজের ক্ষেত্রে বলছিলাম যে ইমেজ রেসপন্সিভের জন্য ক্লাস ব্যবহার করতে হবে, আমরা লোগোর জন্য কিন্তু ইমেজ রেসপন্সিভের ক্লাস ব্যবহার করি নাই। সো অবশ্যই এই জায়গাটায় একটা ক্লাস ব্যবহার করবেন ইমেজ রেসপন্সিভের জন্য, ইমেজ ফ্লুইড নামে একটা ক্লাস, ইমেজ আন্ডারস্কোর দাঁড়ান ইমেজ ফ্লুইড ইমেজ ড্যাশ FLUID ইমেজ ফ্লুইড, হ্যাঁ ইমেজ ফ্লুইড ক্লাসটা প্লাস আরেকটা কাজ, আরেকটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে অনেক সময় ইমেজ ফ্লুইড ক্লাসে না কিছু কিছু সময় একটু প্রবলেম হতে পারে, আবার অনেক সময় এমনও হতে পারে লোগোটা বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এই ইমেজ ফ্লুইড ক্লাসটা তো বুটস্ট্র্যাপের ক্লাস, সো এই লোগোটাকে মানে সুন্দর করে মেনটেন করার জন্য পাশে লোগো নামে একটা হচ্ছে কাস্টম ক্লাস দিয়ে রাখবেন লোগোর ক্ষেত্রে, কারণ লোগোটা কিছু কিছু সময় স্ক্রিন অনুপাতে একটু হচ্ছে ছোটো করে একটু উপস্থাপন করার প্রয়োজন হতে পারে, কারণ কিছু কিছু ওয়েবসাইটে দেখা যায় লোগো অনেক বড়, সো ওগুলোকে ওই সমস্ত ওয়েবসাইটে লোগোটা ছোটো করে উপস্থাপন করার জন্য কাস্টম একটা ক্লাস দিয়ে মেনটেন করবেন। আমরা এখানে বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে বুটস্ট্র্যাপের স্টাইলগুলি মেনটেন করব, বাট যখনই হচ্ছে আমার কোনো কিছু করতে হবে, কাস্টম কোনো কিছু করতে হবে, আমি আলাদা করে বুটস্ট্র্যাপের ক্লাসের পাশে আমার কাস্টম একটা ক্লাস বসায় দিব, বসায় দিয়ে সেইটা থেকে আমি আমার মতন করে হচ্ছে কাজ করব। সো এখানে দুইটা ক্লাস ব্যবহার করলাম, লোগো আমার ক্লাস আর ইমেজ ফ্লুইডটা হচ্ছে ডিফল্ট ইমেজ রেসপন্সিভের ক্লাস। সো এই জায়গাটাতে দেখেন আমাদের লোগোটা চলে আসছে, মেনু বারের কন্টেন্টগুলো একটু সাজাইতে হবে, আপাতত একটু ফুল স্ক্রিনেই থাকি আমরা। সো এখানে ডিভ একটা কাস্টম ক্লাস, এখানে মেনু নামে একটা কাস্টম ক্লাস অবশ্যই দিবেন। এইবার মেনু বারের কন্টেন্টগুলি আমরা একটু হচ্ছে দেখি এখানে কী কী কন্টেন্ট আছে। এখানে ফিচার্স সাপোর্ট ব্লগ নামে 3টা পার্ট দিছে, ফিচার্স সাপোর্ট ব্লগ, এই 3টা পার্ট আমরা একটু হচ্ছে ধরে নিয়ে যাই। আসেন ধরার জন্য হরিজন্টাল টাইপ টুল দিয়ে ক্লিক করে আমরা জানি যে হচ্ছে আপাতত হচ্ছে এখন দেখেন এই যে আমি একটু ডিফারেন্ট মানে অন্য একটা ফটোশপ ব্যবহার করতেছি, এখানে ম্যানেজে ক্লিক করবো আমরা, হ্যাঁ ম্যানেজে ক্লিক করলে, হ্যাঁ ম্যানেজে না, এখানে ম্যানেজে ক্লিক করলে হচ্ছে মিসিং ফন্টের ওই মেসেজগুলো হচ্ছে দিতেছে, হুইচ ইজ গ্রেট, ভালোই হয়েছে এই পার্টটা পায়ে। দেখি তো আরও কিছু দেয় কিনা, পিটিশনস রেগুলার বোল্ড হেলভেটিকা বোল্ড, এই মেসেজগুলি দিতেছে। আচ্ছা আপাতত রিপ্লেসে ক্লিক করলে হচ্ছে আমরা কপি করতে পারবো আর কি। আচ্ছা আমি এটাকে টাইপ করে নিয়ে যাই, দাঁড়ান হিস্ট্রি থেকে আগের অবস্থায় আসি। আমি অন্য একটা পিএইচডির ভার্সন হচ্ছে ইউজ করতেছি, সরি মানে ফটোশপের অন্য একটা ভার্সন ইউজ করতেছি। আপনাদেরকে প্রথমে যেটা দিয়ে দেখাইছিলাম ওইটা না, প্রথমে যেটা দিয়ে দেখাইছিলাম নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে একটা মিসিং ফন্টের মেসেজ প্রথমেই চলে আসতো, এই পিএইচডিতে কিন্তু হচ্ছে ওটা আসে নাই। বাট এখানে দেখলাম, আজকেই দেখলাম যে এখানে ক্লিক করে এই ম্যানেজে ক্লিক করলে হচ্ছে ওই মিসিং ফন্টগুলোর হচ্ছে আবার মেসেজ দেখা যায়, হুইচ ইজ গ্রেট। সো আমরা একটু পরে হচ্ছে ফন্টগুলো মানে কী বলে যে হচ্ছে নিয়ে আসবো সিএসএস করার সময়, বাট আপাতত আমি হচ্ছে এস্টিমেটের জন্য আপাতত খালি হচ্ছে এই ডাটাগুলো লিখে ফেলি, ফিচার্স সাপোর্ট ব্লগ, এই ডাটাগুলো আমি একটু লিখে ফেলি আমার সাবলাইমে। সো এখানে দেখেন ইউএলের পার্টে, ইউএলে যদি আসেন এই যে আগে যেভাবে কাজ করতাম ডিভ ইউএল এলআই এ, ওই ফরমেশনটা কিন্তু এখানেও আছে, সেম ফরমেশন ওরাও ব্যবহার করছে। ওরা সুন্দর করে স্টাইলটা সাজানোর জন্য ক্লাসগুলিও দিয়ে দিছে। এখানে ইউএলের ভিতরে হচ্ছে নেভবার নেভ ক্লাস আছে, এমই অটো, তারপর হচ্ছে MB2, তারপরে হচ্ছে আপনার কি MBLG0, এই ক্লাসগুলির কাজ কি দেখেন। এমই অটো দিয়ে ওরা হচ্ছে মার্জিনের একটা কাজ করছে, এটা আমি একটু পরে আপনাদেরকে মানে মার্জিন রাইট মার্জিন লেফটে একটু কাজ করছে, এটা আমি আপনাদের পরে দেখাবো। এটা হচ্ছে মার্জিন বটমের ক্লাস, আর এটা হচ্ছে মার্জিন বটমের ক্লাস, বাট হচ্ছে এটা কি আপনার স্ক্রিনের উপরে ওরা কি করছে মানে রেসপন্সিভ ক্লাসের কাজ করাইছে। মানে এই এতটুকু পার্ট কীভাবে কাজ করতেছে, MB2 মানে হচ্ছে কি মার্জিন বটম হচ্ছে 2, মানে মার্জিন বটম 2 দিয়ে হচ্ছে এখানে একটা REM আছে। আমি একটু বুটস্ট্র্যাপের ক্লাসে যদি যাই, bootstrap.css এ যদি যাই, কন্ট্রোল F কন্ট্রোল V দেন,
MB2 তে হচ্ছে মার্জিন বটম 0.5 REM আসতেছে, মানে হচ্ছে 8 পিক্সেল একটা মার্জিন বটম দিতেছে, এটা একটা কাজ করছে। আর সেইটারই দেখেন আবার হচ্ছে কি একটা ওই ব্রেকিং পয়েন্ট ক্লাস কল করছে, মানে এটাকে কি করছে MB-LG জিরো করে ফেলছে, মানে এলজি স্ক্রিনে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে সব স্ক্রিনে, কিন্তু হচ্ছে তাহলে আর মার্জিন বটম হচ্ছে টু থাকবে না। মানে MB-LG জিরো মানে হচ্ছে কি এলজি স্ক্রিনে জিরো, আর এলজিতে জিরো থাকা মানে হচ্ছে অন্যান্য স্ক্রিনগুলিতেও জিরো থাকবে, বাট ছোট স্ক্রিনগুলিতে তাহলে কী হবে, আপনার ওই কত 8 পিক্সেলের একটা হচ্ছে মার্জিন বটম পাবে। এই ক্লাসটুকু দিয়ে ওরা কিছু স্টাইল মেনটেন করে দিছে। আমরা কাজের সময় আমাদের স্টাইলগুলির সাথে যদি এটা মিলে আমরা এই ক্লাসগুলি ব্যবহার করব, অথবা আমাদের সাথে মিলে বুটস্ট্র্যাপের ক্লাস অন্য যদি কোনোগুলো যদি মিলে সেগুলো আমরা ব্যবহার করব, অথবা আমরা এগুলো বাদ দিয়ে দিব, যদি কাজে না লাগে এগুলো বাদ দিয়ে দিব। আচ্ছা, ME অটো এই কাজটা বোঝানোর আগে আসলে আমি আমার মেনু বারের কন্টেন্টগুলো একটু সাজায় ফেলি। যেমন এখানে দেখেন ওরা এই মেনু বারটা বানাইছে হচ্ছে আপনার ন্যাভ আইটেম দিয়ে, ন্যাভ আইটেম, এবং তার ভিতরে হচ্ছে ন্যাভ লিঙ্ক। হ্যাঁ, ন্যাভ লিঙ্ক এই ক্লাসটা দিয়েছে, প্রথমটা সবসময় হাইলাইটেড থাকে, এই কারণে এটাকে অ্যাক্টিভ করে রাখছে। প্রথম পার্টটা আমার এখানে মেনু বারে ওরা দিয়েছিল হচ্ছে কি যে ফিচার্স, মনে হয় ফিচার্স সাপোর্ট ব্লগ। সো আসলে আমি মেনু বারের এই পার্টগুলি বানাই, FEATURES ফিচার্স, এটা হচ্ছে প্রথম এলআই, পরের এলআই এতে ফিচার্স সাপোর্ট SUPPORT সাপোর্ট, আর তারপরটাতে দিছে হচ্ছে ব্লগ। এখানে যদি আমাদের মেনু বারটায় আসেন দেখেন এখানে একটা ড্রপ ডাউন দিছে, এই ড্রপ ডাউনটা আমাদের কিন্তু লাগবে না, প্লাস ওরা এখানে ডিজেবল করে একটা লিঙ্ক বসায় রাখছে, এটা জাস্ট এমনি জাস্ট আপনাদের দেখানোর জন্য ওরা দিছে। সো আমাদের এই পার্টগুলি লাগবে না, সো যেগুলো লাগবে না আমরা ওগুলি কী করে দিব, বাদ দিয়ে দিব। সো আমরা এই এলআইয়ের এই পার্টটা, এটা ড্রপ ডাউন, এটা আমাদের কাজে লাগতেছে না, সো এটা বাদ দিয়ে দেন। আর নিচের পার্টটা দেখেন, নিচের পার্টটা ওরা ডিজেবল করে রাখছে, ডিজেবল একটা হচ্ছে ক্লাস, এটা কল করে। আপনাদের কি বুলিয়ান অ্যাট্রিবিউটের কথা মনে আছে? কিছু কিছু অ্যাট্রিবিউট ছিল যেগুলো হচ্ছে আমরা কী করতে পারতাম, ব্যবহার করে আরও কিছু ফাংশনালিটি অ্যাড করতে পারতাম, বাট বুলিয়ান অ্যাট্রিবিউট নর্মাল অ্যাট্রিবিউটের থেকে একটু ডিফারেন্ট। নর্মাল অ্যাট্রিবিউটগুলো সবসময় লেখা হয় কি নেম ভ্যালু পেয়ার আকারে, আর বুলিয়ান অ্যাট্রিবিউট কীভাবে লেখা হয়, শুধুমাত্র হচ্ছে ওই অ্যাট্রিবিউটের নামটা লিখলেও কিন্তু হচ্ছে কাজ হয়ে যায়, মানে তিনভাবে লেখা যায় তো বুলিয়ান অ্যাট্রিবিউট। ওই বুলিয়ান অ্যাট্রিবিউটের ভিতরে একটা বুলিয়ান অ্যাট্রিবিউট হচ্ছে ডিজেবল, ডিজেবল যদি কোনো জায়গায় কল করেন, যার উপরে কল করবেন সেটা হচ্ছে কী হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে। বাট মজার বিষয় হচ্ছে এই ডিজেবলের ওরা একটা কী করছে, ক্লাস বানাইছে, বুটস্ট্র্যাপ এসে ডিজেবল একটা ক্লাস বানাইছে। আমাদের এই পার্টটা দরকারই নেই, এই পার্টটা বাদ দেন। আমরা যেটা করব, উপরের এলআইটাকেই কপি করে আমাদের আরেকটা মেনু বানায় ফেলবো। সো ফিচার্স সাপোর্ট, আর এখানে হবে হচ্ছে আমাদের ব্লগ, BLOG ব্লগ। সেভ করেন। আমরা যদি একটু সাইটে যে রিলোড দিই দেখেন ফিচার্স সাপোর্ট ব্লগ চলে আসে, বাট আমাদের টেমপ্লেটে দেখেন তো আমাদের হচ্ছে কোনো সার্চের কোনো অপশন নাই। আমি যদি একটু গ্রিডিংয়ের পার্টটা নিয়ে আসি, কন্ট্রোল সেমিকোলন প্রেস করে দেখেন এখানে লেআউটটা কীভাবে দাঁড়া করা হয়েছে, ওরা একবারে লেফট সাইডে হচ্ছে মেনু বার, আর একবারে রাইট সাইডে একবারে ডান পাশের মার্জিন বরাবর হচ্ছে কি ব্লকটা হচ্ছে রয়ে গেছে। এখানে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট আমরা সরাইতে গেলে আমাদের মার্জিন ব্যবহার করবো হচ্ছে আমরা মাঝখানে, বাট শেষ কন্টেন্টটা শেষে আমাদের হচ্ছে কী থাকবে না, এখানে মার্জিন থাকবে না, মার্জিন রাইট এখানে হচ্ছে আমরা জিরো করে দিব। সো একবারে ব্লগের পার্টটা লেগে রয়েছে এখানে। সো এখন এই কাজগুলি করতে হবে, অথবা যদি আবার বলি যে পুরো ফুল মেনু বারটাও দেখেন আমাদের হচ্ছে রাইট সাইডে চেপে রয়েছে। সো এই কাজগুলো আমরা হচ্ছে এখন কীভাবে করব, এই কাজটা করার জন্য আমাদের এই ইউএলের এই ক্লাসগুলিতে কাজ করতে হবে, যে এটা দিয়ে। আর তার আগে আরেকটা কাজ করতে হবে, আমাদের এই মেনু বারটা, নিচের মেনু বারটা বাদ দিয়ে ফর্মটা হচ্ছে বাদ দিতে হবে। আমাদের এই যে ফর্মটা আছে না, এই ফর্মটা সার্চের এই ফর্মটাই আমাদের লাগবে না। আসলে আমি এই ফর্মটা হচ্ছে বাদ দিই, ফর্মের এই যে কোডটা আছে এটা হচ্ছে পুরোটা ডিলিট করে দেন, ফর্ম বাদ, সেভ করেন, সাইটে এসে আবার একটু রিলোড দেন, ফর্মটা চলে গেছে। এবার আমার মেনুর আইটেমগুলি আমি চাইলে মানে বুটস্ট্র্যাপের ক্লাসগুলি কল করে সুবিধা যেটা, আপনি মেনুর আইটেমগুলিকে মাঝখানে রাখতে পারবেন, মেনুর আইটেমগুলিকে একবারে রাইট সাইডে লেফটে রাখতে পারবেন, আবার মেনুর আইটেমগুলিকে একবারে আপনি হচ্ছে রাইটে রাখতে পারবেন। বর্তমানে দেখেন এইখানে একটা ক্লাস কল করা হয়েছে, ক্লাসটা হচ্ছে ME অটো। ME অটো মানে হচ্ছে আপনার মার্জিন এন্ড অটো, মানে মার্জিন রাইট অটো। সো মার্জিন রাইট অটো বলার কারণে আমাদের কন্টেন্টটা আমাদের হচ্ছে কোথায় চেপে রয়েছে, লেফটে চেপে রয়েছে। আমরা যদি এটাকে এম অটো করি, দেখেন এখানে এম অটো করলাম, এম অটো মানে কি মার্জিন অটো। এম অটো যদি করেন একটু রিলোড দেন, খেয়াল করে দেখেন এই কন্টেন্টের মাঝখানে চলে আসছে, দেখছেন? আগে কিন্তু অনেক কষ্ট করতে হতো, ULLI দিয়ে স্টাইল করে টোরে সব কিছু একাকার, অনেক মানে কী বলে প্রবলেম হতো। এখন আর প্রবলেমের সময় নেই। সো এখন সিম্পলি আপনি হচ্ছে মেনু বারটাকে মাঝখানেও রাখতে পারেন, আবার সিম্পলি আমি যদি চাই যে না মাঝখানে না, আমার হচ্ছে শেষের দিকে হবে, MS অটো মনে আছে, MS অটো, মার্জিন স্টার্ট অটো, লেফট রাইটের পার্টটাকে স্টার্ট এন্ড দিয়ে মেনটেন করা হয়। সো MS অটো বললেই মার্জিন স্টার্ট অটো, আর স্টার্ট মানে হচ্ছে মার্জিন লেফট অটো। সো মার্জিন লেফট অটো করলে কী হবে, পুরো কন্টেন্টটা রাইট সাইডে হচ্ছে চেপে যাবে। আসেন রিলোড দেন, খেয়াল করে দেখেন আমার পুরো মেনু বারের কন্টেন্ট রাইট সাইডে চেপে গেছে। সো অলরেডি আমরা আমাদের লেআউটটা ডান করে ফেলছি।
এখন আমাদের স্টাইলগুলি রেডি করতে হবে, বাকি স্টাইলগুলি এগুলোকে সুন্দর করে সাজায়ে ঠিক করতে হবে, ফন্ট সাইজ বা আদার স্টাইলগুলি রেডি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারগুলি রেডি করতে হবে। সো এগুলি রেডি করার জন্য আলটিমেটলি আমাদের সিএসএসে কাজ করতে হবে। সো আমরা একটু স্টাইল ডট সিএসএসে যাই, আমাদের স্টাইল ডট সিএসএসটা আমরা পাশে রাখছি। সো এখানে সিএসএসে আমরা কোড করবো, রাইট? সো সিএসএস কোড করার জন্য এখানে দেখেন বুটস্ট্র্যাপ থেকে কিন্তু অলরেডি স্টাইলগুলি চলে আসে, বাট যেই জিনিসগুলো বুটস্ট্র্যাপের সাহায্যে হয়নি সেগুলো আমরা কী করবো, কাস্টম সিএসএস করে আমরা মেনটেন করার চেষ্টা করবো, মেনটেন করবো আমরা এখানে। সো আমাদের COMMON কমন স্টার্ট নামে সবার প্রথমে একটা হচ্ছে কোড কমিটিং থাকবে, স্টার্ট এন্ড। এই কমনের পার্টটাতে আমরা মেনটেন করবো কি, আমাদের যে কমন যে স্টাইলগুলো আছে সেগুলো আমরা এই পার্ট থেকে মেনটেন করবো। যেমন কমন পার্ট কি, আমাদের বডির পার্টে আমরা স্টাইলগুলো এখানে মেনটেন করবো। বডির পার্টে কিছু কমন সিএসএস করে দিব। বডির পার্টে কোন সিএসএসটা কমন এবং কোন সিএসএসটা সবচেয়ে বেশি কাজে লাগে, ফন্ট রিলেটেড সিএসএসটা সবচেয়ে বেশি কাজে লাগে এবং বডির পার্টে এটা কমন আমরা কল করে দিব অবশ্যই। আপনাদের আরও মনে আছে আমরা যে হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0 কিছু কথা বলতাম এক্সট্রা, এই কথাগুলি না এখানে আর বলার দরকার নাই। কেন বলতে পারেন? কারণ এই বুটস্ট্র্যাপের ভিতরে অলরেডি ওরা কী করছে, নর্মালাইজ সিএসএস রিলেটেড ওই যে সিএসএসগুলো, যেহেতু বুটস্ট্র্যাপ ডট সিএসএস এটি কি একটা ফুল ফ্রেমওয়ার্ক, ও কিন্তু এই কাজগুলো ওর সিএসএসের ফ্রেমওয়ার্কের ফাইলের ভিতরে করেই রাখছে। এই যে দেখেন ওর মতন করে ও অনেকগুলি নর্মালাইজ সিএসএস বা ফ্রেমওয়ার্কের সিএসএস এখানে করে রাখছে। সো এখন না আমার ওই মার্জিন 0 বা হচ্ছে কী বলা যায় প্যাডিং 0 ওই কাজগুলো আমার করা লাগবে না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কাজের জন্য যতটুকু কোড সেটা খালি আমাকে বসাইতে হবে, তাহলেই হবে। সো বডির পার্টে আমরা কমন কাজগুলি কী করব, আপনাদের নিশ্চয়ই মনে আছে সিএসএস এর পার্টটার কমন হচ্ছে কি যে কোন ফন্ট ফ্যামিলি, কোন ফন্ট ওয়েট, ফন্ট কালার, ফন্ট সাইজ আমরা হচ্ছে দেখতাম আমাদের ওয়েবসাইটে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে কোনটা, সেটা আমরা বডিতে ব্যবহার করতাম। সো ওই জিনিসটা এখানেও করবো। সো চলেন আমরা একটু ফন্টের রিসার্চটা আমরা হচ্ছে করে ফেলি। কন্ট্রোল সেমিকোলন প্রেস করে এটা আমরা একটু সরাই এখানে আমরা হচ্ছে একটু রিসার্চ করি। এই যে টি আছে না, টি দিয়ে ধরে হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করেন এখানে দেখেন এটা পিটি সেন্স ব্যবহার করছে ওরা, পিটি সেন্স এই যে এই ফন্টটা হচ্ছে ব্যবহার করছে হচ্ছে পিটি সেন্স দিয়ে। ইন্সপায়ারে ক্লিক করে ইন্সপায়ারে হচ্ছে দেখেন পিটি সেন্স ব্যবহার করছে। ফন্ট সাইজগুলি রিপ্লেস হয়ে যেতেছে, বাট সমস্যা নেই, রিপ্লেস হয়ে গেলেও আমি চেঞ্জ করবো, আমরা হচ্ছে এই যে হিস্টোরি থেকে এসে চেঞ্জ করে ফেলতে পারবো। এখানে পিটি সেন্স, এইখানেও যদি যাই হচ্ছে পিটি সেন্স। আমরা আগে একটা ফন্ট ফ্যামিলির নামটা হচ্ছে আমরা দেখি, অথবা আমরা একটা কাজ করি ম্যানেজে যাই, ম্যানেজে গেলে এখানে মোটামুটি হচ্ছে আমরা দেখতে পারবো, একবারেই দেখতে পারবো। আপনারা তো প্রথমেই আপনাদের যে পিএইচডিটা আছে বা আপনাদের যে পিএইচডির ফাইলটা দিয়েছিলাম ওই ফাইলটার ভিতরে আমি অন্য একটা পিএইচডি ফটোশপ ইনস্টল করছি, ওইটার ভিতরে তো প্রথমেই দেখায়, তো এটাতে হচ্ছে প্রথমে দেখায় না, এটা হচ্ছে পরে দেখায় এইভাবে। সো এখানে দেখেন পিটি সেন্স রেগুলার ব্যবহার করছে, পিটি সেন্স বোল্ড ব্যবহার করছে, হেলভেটিকা নিউ ব্যবহার করছে, আর ফন্টোসমের আইকন আছে এখানে। বাট হেলভেটিকার বোল্ড আমাদের লাগবে না, এই ফন্ট ফ্যামিলি এটা ব্যবহার করা লাগবে না, সো এটা বাদ দেন। আমাদের পিটি সেন্সটা লাগবে, পিটি সেন্স রেগুলার, পিটি সেন্স বোল্ড। আমরা একটু নোট করি, হ্যাঁ এই নোটটা আমাদের একটু কাজে লাগবে। সো আমরা একটু সাবলামে চলে যাই, নোট এখানে এসে পিটি সেন্স SANS এইটার ভিতরে কী কী ভ্যারিয়েন্ট পাইছি, বোল্ড, রেগুলার, আমরা একটু নোট করি তাহলে আমাদের হচ্ছে কাজে লাগবে। ওকে, আর ফন্টোসামটা পরে নিব, আপাতত এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দিলাম, বাট তারপর একটু আবার আমরা হচ্ছে রিভাইজ দিব, আসেন বোল্ড। ওকে, এইটা হচ্ছে পিটি সেন্স বোল্ড। ওকে, পিটি সেন্স রেগুলার। আমার নতুন ফটোশপের ফাইলটাতে ডবল ক্লিক করতে হইতেছে, মানে 2বার স্কেপ প্রেস করতে হইতেছে, তাহলে মাউসের কার্সরটা সরে আসতেছে। আচ্ছা সমস্যা নেই, আপাতত এগুলি নষ্ট হোক, আমরা ফন্ট ফ্যামিলিটা হচ্ছে রিসার্চ করে নিই। পিটি সেন্স রেগুলার, ওকে, দুইটা ভ্যারিয়েন্ট আমরা ধরছি। এইখানে দেখেন তো একটা মজার বিষয়, এই টি এর উপরে একটু ক্লিক কর, মানে এগুলো তো আইকন তাই না, এগুলো তো দেখে হচ্ছে বোঝা যাইতেছে। অথবা আমরা যদি ওই মুভ টুল দিয়ে ধরে ওর উপরে ক্লিক করি, খেয়াল করে দেখেন এখানে ওর ক্লাসটা দেখেন, আইকন FA অ্যাপেল, মানে কি ফন্টোসমের আইকন আর কি, এটা ফন্টোসমের আইকন। বাট তারপর ওই টিটা দিয়ে ধরে ওর উপরে যদি ক্লিক করেন, খেয়াল করে দেখেন ফন্টোসমের আইকন বলতেছে, প্লাস ও উপরের দিকে তাকান, ফন্টোসমের এটা ফন্টের কত সাইজ, ফন্টের কী কালার, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের দিয়ে দিতেছে। এবং এই জিনিসগুলি না আমরা আমাদের হচ্ছে কী করবো, কাজে ব্যবহার করব, এই আইডিয়াগুলো আমরা কাজে লাগাবো। ওকে, আমি আবার হিস্ট্রি থেকে একটু আগের অবস্থায় আসি, মেনু বারের কন্টেন্টগুলো একটু দেখি। পিটি সেন্স বোল্ড ব্যবহার করা হয়েছে এখানে, সো এই জায়গাগুলো একটু দেখি। পিটি সেন্স বোল্ড, এইটা পিটি সেন্স রেগুলার, পিটি সেন্স রেগুলার, পিটি সেন্স রেগুলার, এইভাবে করে একটু রিসার্চ করতে হবে। আর এই আইকনগুলো, এইটা ফন্টোসমের আইকন। এই জিনিসটা যখনই আপনি রিসার্চ করবেন দেখা যাবে কি সবচেয়ে বেশি কোন ফন্ট ফ্যামিলি ব্যবহার হয়েছে সেটা আপনার সম্পর্কে আপনার একটা আইডিয়া বসে যাবে। এই আইডিয়াটা কিন্তু হচ্ছে আমাদের কাজে লাগাইতে হবে, কোডটাকে অল্প করে বেশি আউটপুট জেনারেট করার যে সিস্টেমগুলি সেটার ভিতরে এটা একটা মানে ফন্ট ফ্যামিলি নিয়ে রিসার্চ। আচ্ছা, ফন্ট ফ্যামিলি রিসার্চের পার্টে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে সবচেয়ে বেশি থাকে হচ্ছে কি জানেন, প্যারাগ্রাফের কন্টেন্ট।
সো আপনি যদি চান যে প্যারাগ্রাফের ফন্ট ফ্যামিলিটাও কমন হিসেবে ধরে আপনি আপনার বডিতে কমন সিএসএস করে দিবেন, সেটাও আপনি করতে পারেন। সো কাইন্ড অফ হচ্ছে এরকম যে ফন্ট ফ্যামিলি যেটা থাকলো ওইটা ফন্ট ফ্যামিলি একটা, তার সাথে হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ হচ্ছে ওই প্যারাগ্রাফ যেহেতু কন্টেন্ট বেশি, প্যারাগ্রাফের কন্টেন্টই থাকে, প্যারাগ্রাফের স্ট্যান্ডার্ড হচ্ছে 16 পিক্সেল, ওইটা বসালাম। আর হচ্ছে তারপরে হচ্ছে ফন্ট ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট। প্যারাগ্রাফের ফন্ট ওয়েট হচ্ছে ডিফল্ট 400 আর কি, এবং থাকবে হচ্ছে কালারটা হচ্ছে দেখবো আমরা দেখে হচ্ছে বসাবো। আসলে আমরা ফন্ট ফ্যামিলির যে পার্টটা বা ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেশনটা আমরা হচ্ছে করে ফেলি। ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেশনের সিস্টেম তো আপনারা জানেন, ডাউনলোড করেও করা যায় অথবা সিডিএন দিয়েও করা যায়। আমি একটু তাড়াতাড়ি কাজ করার জন্য না গুগল ফন্ট থেকে সিডিএনটাই নিয়ে আসবো, আপনারা ডাউনলোড করে হচ্ছে করবেন। সো আমি GWGLE গুগল ফন্টসে হচ্ছে চলে আসলাম, অথবা আপনারাও গুগল ফন্টস ব্যবহার করতে পারেন। বাট ওই যে লোডিংয়ের জন্য তো হচ্ছে বলছিলাম আমি বেস্ট কোনটা, সিডিএন ব্যবহার না করে হচ্ছে কী বলে ডাউনলোড করাটা হচ্ছে বেস্ট। বাট আমি একটু তাড়াতাড়ি করার জন্য সিডিএনটা নিতেছি। সো এখানে PTSANS পিটি সেন্সটা লিখি, এই যে পিটি সেন্স চলে আসে এই ফন্ট ফ্যামিলিটা। এইখান থেকে আমাদের হচ্ছে রেগুলারটা লাগবে, আর লাগবে কিন্তু হচ্ছে বোল্ড, অন্য কোনো ভ্যারিয়েন্ট আমাদের লাগবে না। সো যেগুলো লাগবে না নিব না। আর যদি বাড়তি নেন তাহলে কী হবে, ভারী হইতে থাকবে, লিঙ্ক ভারী হইতে থাকবে, দরকার নাই। এই লিঙ্কের পার্টে আসেন, এই লিঙ্ক পুরোটা কপি করেন, কপি করে আমরা আমাদের CSS এর পার্টে চলে যাব, সরি লিঙ্কের পার্টে চলে যাব। এই যে এখানে ফন্ট লিঙ্ক এখানে বসাই দিব আমরা, ওকে। সো প্রথম দুইটা লিঙ্ক ব্যবহার করা হয়েছে কি ক্রস ব্রাউজার সাপোর্টের জন্য, আর পরের লিঙ্কটাতে আমার অ্যাকচুয়াল ফন্টের ফাইলটা আসছে, ফন্টের লিঙ্কটা আসছে। সো ফন্ট ফ্যামিলির যে কোডটা সেটা নিয়ে আসি, এই যে এটা ফন্ট ফ্যামিলির কোড, এই যে এতটুকু কপি করেন। সো ফন্ট ফ্যামিলির এই লাইনটা না লাগতে পারে, সো আমি একটু আলাদা করে এখানে হাইলাইট করে রাখলাম এই জায়গাটাতে, বেশ কিছু জিনিস নোট করতে হবে কিন্তু, হ্যাঁ এগুলো রাখলাম। আর অন্য যে হেলভেটিকা ওইটা না লাগবে না আমাদের এই প্রজেক্টে, ওইটা ব্যবহার না করলেও চলবে। সো আমি ওইটা বাদ দিলাম। সো এই ফন্ট ফ্যামিলিটাই আমরা বডিতে কমন আকারে কল করে দিলাম। সো ফার এটার জন্য এটা বেনিফিটটা কি, আপনারা নিশ্চয়ই আগের ক্লাসগুলি করছেন, নিশ্চয়ই মনে আছে যে এখানে যদি আমি কমন আকারে ফন্ট ফ্যামিলিটা কল করে দেই, আমার দেখা যায় অন্য জায়গাতে যেখানে এটা লাগবে সেখানে আর কল করতে হবে না। আলটিমেটলি এটা থেকে হচ্ছে কী হবে, অনেক স্টাইল আমার হচ্ছে কাজ লোড হয়ে যাবে, আমার কাজ করতে হবে না, ইনহেরিট করে এখান থেকে স্টাইলটা অন্য জায়গাতে কাজ হয়ে যাবে। আর যেইখানে আমার কাজ হবে না সেখানে আমি কী করবো, সেখানে আলাদা করে আমি লিখে দিব, দ্যাটস ইট। সো আসেন কালারটাও একটু রিসার্চ করে ফেলি। আমার এই ওয়েবসাইটে কালার আছে, বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্ট আছে। আমি হিস্টোরি থেকে একটু আগের অবস্থায় এসে এখানে একটা কালার আমরা একটু ধরি, এই যে একটা কালার 01, এই কালারটা হচ্ছে কমন, মানে একটা কমন কালার বলতে পারেন, হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে এই কালারটা ব্যবহার হয়েছে, ব্ল্যাক কালারটা। সো আমি এটাও একটু নোট করবো, হ্যাঁ আমরা এগুলো নোট করবো। ফন্ট ফ্যামিলি লিখে নেবেন, এখানে FONTS ফন্টস আলাদা করে করে পার্ট বানাবেন, এটা ফন্টের পার্ট, এখানে ফন্ট ফ্যামিলি থাকলো। তারপর হচ্ছে আমাদের কালার, CLR কালার। সো এখানে আমরা কালার নিয়ে হচ্ছে কালারের কাজগুলো করব, যেমন BLACK ব্ল্যাক নামে একটা নাম দিয়ে আমি আপাতত ব্ল্যাকের কালার কোডটা এখানে হচ্ছে বসালাম, এটা ব্ল্যাকের কালার কোডটা। আর কি কি এই টাইপের হচ্ছে কালার কোন জায়গায় আছে সেগুলো আমরা হচ্ছে এখন রিসার্চ করব। স্কেপ আরেকবার প্রেস করতেছি, দুইবার প্রেস করলে আপাতত এই মানে ফটোশপ থেকে হচ্ছে লিঙ্ক উঠতেছে, এটাতে ক্লিক করেন তো খেয়াল করে দেখেন, এটাও কিন্তু হচ্ছে 0101, ওকে। আচ্ছা এইখানে এই কালারটা দেখি, এইটা কিন্তু একটু ডিফারেন্ট কালার ব্যবহার করছে, এই জায়গাতে ওরা একটা নেভি ব্লু টাইপের কালার ব্যবহার করছে, বাট এটা কমন কালার না। এই PhDর কথা যদি চিন্তা করেন, ব্ল্যাক কালারটা আর হচ্ছে এইখানে প্যারাগ্রাফের একটা হচ্ছে অ্যাশ টাইপের কালার আছে, এই দুইটা কালারই সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, এই দুইটা কালারই। হ্যাঁ ক্ষেত্র বিশেষে না ওরা একটু কিছুটা ডিফারেন্ট করতে, যে এই জায়গাতে একটা নেভি ব্লু কালার, এইখানে একটা হচ্ছে 555 কালার, এই দুইটা কালার একটু ডিফারেন্ট ব্যবহার করছে। আর একটা কালার করছে হচ্ছে এই ইয়েলো কালারটা, এই ভ্যারিয়েন্টটা ওদের ডিফারেন্ট রাখার উচিত হয় নাই, ওটা একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার রাখলেই ভালো হতো, বাট কেন করছে আল্লাহ ভালো জানে। যাই হোক, তো আমরা এই ব্ল্যাক কালারটা নিছি, আর এইখানে এসে দেখেন এই অ্যাশ কালারটা ধরবো, এই অ্যাশ কালারটা 89, এই কালারটা, এইটা কমন আর একটা কালার। সো আমরা নোট করি, এটা ধরেন এটার নাম দিব হচ্ছে আমরা অ্যাশ কালার। একটা হচ্ছে ওই যে ইয়েলো কালার পাইছিলাম যে আমাদের PhDতে একটা কমন কালার, এই যে এই কালারটা, এটা হচ্ছে আমরা ধরিয়ে আসেন। এটার জন্য আমাদের এই যে আই ড্রপার আছে না, আই ড্রপার ধরে ওর উপরে ক্লিক করেন, করে এই যে আই ড্রপারের কালারটা আসে এখান থেকে নেন, ইয়েলো। ছোট করেই লিখলাম ইয়েলো কালারটা, সেভ। তিনটা কালার পাইছি, তো অন্যান্য ডিফারেন্ট যদি আরও কিছু কালার থাকে সেগুলো আমরা পরে বসাবো। এখন কথা হচ্ছে ভাইয়া বডিতে কমন কালার কোনটা ব্যবহার করবেন, প্যারাগ্রাফের যে কালারটা সেটাই হচ্ছে কী করবেন, বডিতে কমন কালার আকারে দিয়ে দেন। অথবা একটা কাজ করতে পারেন, এই যে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, এই ব্ল্যাক কালারটা হচ্ছে আপনি কমন ধরে দিয়ে দিতে পারেন।
কমন ধরে দিতে পারেন। এখানে ব্ল্যাক আর অ্যাশ দুইটা কালারই সবচেয়ে বেশি বলতে পারেন হচ্ছে ব্যবহার হয়েছে, অ্যাশ কালার আর হচ্ছে ব্ল্যাক কালারটা। সো এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করে কোন কালারটা দিবেন। আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই অ্যাশ কালারটাই, প্যারাগ্রাফটাই যেহেতু হচ্ছে প্যারাগ্রাফের কন্টেন্টে সবচেয়ে বেশি থাকে, প্যারাগ্রাফের উপরে ফোকাস ধরেই আমি এখানে এই অ্যাশ কালারটা আমি হচ্ছে বডিতে দিয়ে দিতেছি। আমি আবার বলতেছি, বডিতে কমন এই কোডটা বসাবেন এবং প্যারাগ্রাফের উপর ডিপেন্ড করি না এই কমন কোডটা হচ্ছে বসাবেন। কেন? কারণ একটা ওয়েবসাইটে সবচেয়ে বেশি প্যারাগ্রাফের কন্টেন্টে হচ্ছে থাকে। আর যদি ফন্ট ফ্যামিলি দেখেন না, অন্য ডিফারেন্ট একটা ফন্ট ফ্যামিলি, প্যারাগ্রাফের ফন্ট ফ্যামিলি না, অন্য ডিফারেন্ট একটা ফন্ট ফ্যামিলি সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, তাহলে মানে প্যারাগ্রাফের ফন্ট ফ্যামিলি ব্যবহার না করে অন্য ডিফারেন্ট ফন্ট ফ্যামিলি যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সেটা দিতে পারেন। মানে যে কোনো একটা হচ্ছে করবেন, বেস্ট যে কোনো একটা, সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয়েছে ওইটা ধরে করবেন, অথবা প্যারাগ্রাফের যে স্টাইলটা সেটা ধরে হচ্ছে এখানে বসা দিয়ে বডিতে বসা দিবেন। আমরা এবার বাকি কাজগুলো করব। হ্যাঁ, বাকি কাজগুলো বলতে ইন্ডেক্স ডট এসটিএমএল এর এই স্টাইলটা আমরা হচ্ছে রেডি করব। আমাদের এই স্টাইল তো রেডি হয়নি। সো এখানে এসে হেডার স্টার্ট এন্ড, আমাদের হেডার এন্ড সিমেটিক মার্কআপগুলি ধরা শুরু করি। এখান থেকে হেডারটা ধরবো, এই হেডারটা, এটা লাগে, এটা মাস্ট লাগবেই, কারণ ওই যে হেডারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। একটা কাজ করলে ভালো হয়, এই নেভেন একটা কাস্টম ক্লাস বসাইলে ভালো হয়, কারণ অনেক সময় এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার বা লাইট আছে, যে যে কালারগুলো, এগুলোর ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি হয়। সো একটা কাস্টম ক্লাস এখানে ব্যবহার করলে ভালো হয়। সো আমরা সি আন্ডারস্কোর নেভ নাম দিলাম, এটার কাস্টম একটা ক্লাস ধরলাম সি নেভ। সো একটা ক্লাস, সো এখানে হেডারটা ধরলাম, কাস্টম নেভটা ধরলাম, এরপরে এই লোগো ক্লাসটা ধরবো, এবং এগুলো সিরিয়াল মেনটেন করে করে যাবেন। তারপর হচ্ছে এই মেনু বারটা হচ্ছে ধরবো আমরা, মেনু বারের ক্লাসটা। আর এখন দেখেন মেনু বারে না সব আইটেম ধরতে হবে না, ইউএল এলআই ধরে আগে যে স্টাইল করতাম এত কিছু করতে হবে না আমার। কেন? এইখানে এই স্টাইলগুলি আলটিমেটলি চলেই আসবে। আমার একবারে স্পেসিফিক যেটা লাগবে সেটা সেটা হচ্ছে বসাবো। যেমন স্পেসিফিক যেটা লাগবে সেটা হচ্ছে আমার মেনু বারের স্টাইলটা, ফন্ট ফ্যামিলি স্টাইলটা হচ্ছে আমার ধরতে হবে, এইটা কাজটা আমার করতে হবে। সো এটার জন্য মেনু ইউএল এলআই এ এটার কাজ করবো একটা, প্লাস এই লাস্ট স্টাইলের কাজ করবো একটা। সো এই দুইটা ধরলেই আমার হচ্ছে হয়ে যাবে। সো মেনুটাও ধরেন, মেনুটা ধরবেন, আর মেনুর পরে ডাইরেক্ট ইউএল এলআই এ এইটা ধরেন, ঠিক আছে। আর এলআই এর উপরে একটা হোভার ধরতে পারেন, হোভার ইফেক্ট ওরা কি দিছে আমরা একটু আসেন তো রিসার্চ করে দেখি। এখানে কন্টেন্টটা ধরেন, এই কন্টেন্টটা আর লেয়ারে যান, এখানে হোভারে কিছু করছে, হোভারে কিছু করেনি, বাট একটা মেনুর একটা হচ্ছে ওই যে অফ, মানে একটা মেনুর পার্ট রাখছে ওরা না, এখানে অফ ক্যানভাস মেনু হচ্ছে রাখছে। এটাকে অফ ক্যানভাস মেনু কাজ করে কিভাবে, দাঁড়ান একটু দাঁড়ান, এটা বলে নেই। অফ মেনু করে গেল, এই যেটা আপনারা বুটস্ট্র্যাপের ওই অফ ক্যানভাসটা দেখছেন না, অফ ক্যানভাসের পার্টে মনে আছে যে এখানে ছোট একটা হচ্ছে বলছিলাম বাটন থাকবে, বাটনে ক্লিক করলে হচ্ছে পাশের থেকে হচ্ছে কন্টেন্টটা হচ্ছে বের হবে, ওরা এইটা রাখছে। বাট আপাতত না, এই হ্যামবার্গার মেনুটাই করেন, অফ ক্যানভাসটা হচ্ছে দরকার নেই, এটা একটু বাদ দিয়ে যায়। বাট হোভারের এখানে কোনো স্টাইল নাই। পিএসজিতে হোভার স্টাইল থাকবে কি না এটা বুঝবেন কীভাবে, হয়তোবা দেখবেন একটা একটা একটু ডিফারেন্ট স্টাইল থাকবে, অথবা দেখবেন এই মেনু বারের এই জায়গাতেই আপনি যখন হচ্ছে কন্টেন্টের লেয়ারটা সিলেক্ট করবেন, এখানেই হয়তো হচ্ছে কোনো একটা স্টাইল এরকম করে চোখ উঠানো থাকবে। যদি এরকম কোনো চোখের সিম্বল না থাকে, মানে কি বলে হোভারের, মানে কোনো ধরনের হচ্ছে একটা কন্টেন্ট সেটাতে হচ্ছে এরকম কোনো সিম্বল দেওয়া থাকলো না, ওটাতে ক্লিক করে দেখবেন যে হচ্ছে আসলে কি স্টাইলটা আসতেছে, তাহলে হচ্ছে বুঝে যাবেন যে হোভারে ওরা ডিফারেন্ট কিছু করছে কিনা। এখানে ওরা হোভারেও কোনো ডিফারেন্ট স্টাইল আনে নাই, বাট আমরা আমাদের মতন করে একটা হোভার মিলাই দিব। সো আরেকটা কাজ করতে হবে, লাস্ট স্টাইল ধরে একটা কাজ আছে তাই না। সো মেনু ইউএলএলআই এটাকে ধরে আমরা এলআই এর কোলন এলএএসটি লাস্ট ড্যাশ চাইল্ড লাস্ট চাইল্ড এ, এটা ধরে আমরা হচ্ছে কাজটা করবো। সো আমি একটু সেভ করে নিতেছি, সেভ করে আমি আমার ব্রাউজারে এটা একটু হচ্ছে রিলোড দিতেছি, তাহলে কী হবে আলটিমেটলি ক্লাসগুলো এখানে হচ্ছে লোড হবে। এবার আমরা আবার পিএইচডিতে চলে যাব, এবার পিএইচডি দেখে দেখে হচ্ছে আমরা কাজ করবো। হ্যাঁ, দেখে দেখে আমি আবার এই রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা ধরে আপনাদেরকে এবার পার্টটা আবার একটু বুঝাই। পুরোটা আমার হেডার হবে। সো হেডারের ভিতরে আমরা আলটিমেটলি আমরা হচ্ছে কি নিছি, কন্টেইনার নিছি, দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে হেডার আমার মাঝখানে আসে। বাট খেয়াল করেন তো হেডার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, পুরো হেডারটা হচ্ছে কি ইয়েলো কালার দেওয়া, বাট আমাদের হেডারে ইয়েলো কালারটা আসে নেই। তো আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে ইয়েলো কালারটা আমাদের দিতে হবে। দেওয়ার জন্য আমরা পুরো হেডার পার্টটা ধরবো, ফুল হেডার পার্টটা ধরে এখানে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি ইয়েলো কালারটা তো নোট করেই রাখছি, ইয়েলো কালারটা কপি করেন আর ইয়েলো কালারটা এখানে বসান, সেভ করেন, সাইটে আসেন, রিলোড দেন। সরি, সেভ করা হয়নি মেবি। ডট হেডার দিছিলেন ভাইয়া, হেডার ব্যাকগ্রাউন্ড কালার
ডটটা বাদ যাবে, স্টাইল হেডারের আগে সিএসএস, ডটটা বাদ যাবে। কথা বললেন না, আমাকে দেখতে দেন। কথা বললে তখন হচ্ছে আরো গুলায় বেশি। আমি হেডারটা হচ্ছে মনে হয় বানান ভুল করছি। HEADER হেডার। হ্যাঁ, এটা ক্লাস নিছেন, ক্লাসটা হবে না আর কি। ওকে, আসুন। সরি, এটা ক্লাস মনে করে হচ্ছে ডট দিয়ে দিছিলাম। রিলোড। এই যে ব্যাকগ্রাউন্ড কালার পিছনে চলে আসছে, বাট দেখেন হেডার ব্যাকগ্রাউন্ড কালার পিছনে চলে আসলেও এটার ভিতরে হচ্ছে আমার কন্টেইনার, কন্টেইনার ভিতরে ন্যাভ, আর ন্যাভের ভিতরে ওই যে হচ্ছে এখানে একটা বিজি লাইট ক্লাস দিছি, এই বিজি লাইট ক্লাসের কারণে এই কালারটা, এই অ্যাশ কালারটা হচ্ছে রয়েছে। সো আমরা বিজি লাইট ক্লাসটা যদি তুলে দেই তাহলে তো হচ্ছে আমার এই অ্যাশ কালারটা হচ্ছে আর থাকতেছে না, আর বিজি লাইট ক্লাসটাও না আমার এখানে দরকার নাই। সো এই বিজি লাইট ন্যাববার কই, এই যে বিজি লাইট এই ক্লাসটা তুলে দেন, বাদ, সেভ, রিলোড। পুরো হেডারটা দেখেন এখন ইয়েলো কালার হয়েছে। আমরা আবার একটু পিএইচডিতে যাই। এই হেডারে কিন্তু হচ্ছে একটা প্যাডিং আছে, এই যে টপে বটমে, বাট এই প্যাডিংয়ের কাজগুলি করবেন সবার শেষে, এখন না, সবার শেষে প্যাডিংয়ের কাজগুলি। সো আমরা হেডার পার্টটা করলাম আপাতত। সি ন্যাভে আমাদের আপাতত কোনো কাজ নাই। সি ন্যাভ বাটন, সি ন্যাভ মেনু, চলেন আমরা হচ্ছে লোগোতেও আমাদের কিছু করতে হবে না, ইমেজটাও রেসপন্সিভ আছে। ইমেজটা যে রেসপন্সিভ আছে এটাও আপনাদের একটু দেখাই। ইন্সপেক্ট করেন, এই যে ইমেজ, এই দেখেন ইমেজ ফ্লুইড থেকে ম্যাক্সিমাম উইথ 100% হচ্ছে, আর হাইট অটো রেসপন্সিভের ক্লাস আছে। বাট লোগো ক্লাসটাও রাখছি, ইন কেস যদি কোনো প্রবলেম হয় আমরা সেই ক্ষেত্রে হচ্ছে লোগো ক্লাসটা ব্যবহার করে কাজ করব। এবার আমরা মেনু বারের দিকে হচ্ছে আমরা একটু নজর দিই। মেনু বারের দিকে এই ফন্ট ফ্যামিলি রিলেটেড কাজগুলো আমরা হচ্ছে আগে শেষ করে ফেলি। সো আমরা যদি আমাদের মেনু বারে যাই, আমরা দেখবো আগে মেনু বারে কী কী আমাদের ক্লাসে কী কী স্টাইল আসছে, বডি থেকে কী কী স্টাইল পাইছে, আর তারপরে দেখবো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্টাইলটা কী কী পাবে এখানে। একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কালার এবং হচ্ছে প্যাডিং, এই দুটো জিনিস অ্যাঙ্কর ট্যাগের উপরে ডিপেন্ড করে, বুটস্ট্র্যাপ ঠিক মতন মানে পাইতে দেয় না, এখানে একটু সমস্যা হয়। সো এই জিনিসটাকে একটু জোর করে আমাদের কাছে লোড করানোর প্রয়োজন হতে পারে। সো লোড করানোর জন্য, জোর করে কোনো একটা স্টাইল আনার জন্য কী করতে হবে জানেন, ইম্পর্টেন্ট নাম একটা কমান্ড আছে এখানে, সেই কমান্ডটা আপনাকে ব্যবহার করতে হবে। আপনার বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে পড়ার সময় অনেক জায়গাতেই দেখছেন, এক্সাম বলে অনেক জায়গায় হচ্ছে মানে কী বলে, অ্যাট দ্য রেট অফ দিয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে কথা লেখা, একটা কমান্ড লেখা। এই ইম্পর্টেন্ট কমান্ড যেখানে থাকবে, অন্যান্য আগের সব কোড বার দিয়ে ওই কমান্ড যেটা যেখানে পাবে সেই কমান্ডটাই হচ্ছে ও এক্সিকিউট করবে। এই কাজটা কীভাবে করবেন সেটা দেখাই, বাট তার আগে আবার বলি, এই ফন্ট ফ্যামিলি এবং হচ্ছে ফন্ট ফ্যামিলি না সরি ফন্টের কালার এবং হচ্ছে প্যাডিং, এই দুইটা জিনিস নিয়ে একটু অ্যাঙ্করটাকে বুটস্ট্র্যাপে একটু ওরা ঘাটতারামি করে। কিছু কিছু ক্লাস অনেক ওভাররাইট করা থাকে, তো সো ওই ক্লাসগুলির জন্য যাতে ওগুলি না পায় আমাদেরটা যাতে পায় তার জন্য ইম্পর্টেন্ট কমান্ড আমাদের ব্যবহার করতে হবে। সো এখানে ইউএলএলআই এতে ধরি আমরা সরাসরি, এই যে দেখেন আমাদের ইউএলএলআই এ, এইখানে আমরা হচ্ছে কাজ করবো। বাট তার আগে দেখেন বডি থেকে ও কী পাইছে। এখানে দেখেন ন্যাভবার ন্যাভ থেকে কিন্তু ডিফল্ট অনেক স্টাইল, এই যে কালার স্টাইল চলে আসছে ওর ন্যাভবার ন্যাভ থেকে। তারপর হচ্ছে ন্যাভবার এক্সপান্ড, ন্যাভবার ন্যাভ, হ্যাঁ এই যে এখান থেকে প্যাডিংও পাইছে ডিফল্ট একটা। এইটা আমাদের কাস্টম ক্লাসটা মেনু ইউএলএলআই এ, এটা দিয়ে আমরা কাস্টম সিলেক্টরটা দিয়ে ধরছিলাম। ন্যাভ লিঙ্ক থেকেও কিছু স্টাইল চলে আসে, মানে আমাদের যে কাজগুলি আমরা আগে কাস্টম সিএসএস দিয়ে করতাম সেগুলো অনেক কিছু ওরা মেনটেন করছে। সো এখনও তারপরেও দুই একটা যেগুলো মিসিং আছে সেগুলো করবো। সো মিসিং পার্টটা কি, ফন্ট ফ্যামিলি রিলেটেড। সো এটার উপরে ধরেন, ক্লিক করেন, ক্লিক করে এই যে উপরে দিকে পড়েন বা এখানে দেখেন কি দিছে। আচ্ছা, এটা এটা ক্যান্সেলে প্রেস করে এটা চলে যাইতেছে। সরি, আমি আমি আবার আনিয়ে দাঁড়ান, হিস্ট্রি থেকে আগের অবস্থায় আসি, এটার উপরে থাকলো। এখানে রিপ্লেসে দিলে তো চলে যাবে, ম্যানেজে দিলেও হচ্ছে অন্য মেসেজ শো করে, বাট আমাদের তাহলে হচ্ছে আপাতত ক্যান্সেল না, উপরে এই মেসেজটা আমরা দেখি, এখান থেকে দেখেই হচ্ছে আমরা অ্যাড করি পিটি সেন্স। সো আমার ফন্ট ফ্যামিলি কি পিটি সেন্স পাইছেও, এখানে দেখেন তো বডি থেকে, বডিতে আমরা কিন্তু হচ্ছে কমন দিয়েছি, হ্যাঁ বডিতে এই যে পিটি সেন্স সেন্সারি পেয়ে গেছে। সো পিটি সেন্স ব্যবহার করতে হবে না। বোল্ড তার মানে 700 এটা বলতে হবে, আর হচ্ছে 22, 722 আর হচ্ছে কালার, এই তিনটা জিনিস লাগবে আমার। তারপর একটু দেখে নেই হচ্ছে বডি থেকে পাইছে কিনা, হ্যাঁ এই এই তিনটা জিনিস, এই কালার ফন্ট ওয়েট এই তিনটা জিনিস আমার লাগবে। কোডে আসেন, মেনু ইউএলএলআই এতে, কিন্তু মেনুতে কোনো কাজ নাই, মেনু ইউএলএলআই এ। সো ফন্ট সাইজ পাইছি আমরা হচ্ছে 22 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড ছিল, সো এখানে 700 বলতে হবে। আর কালারটা ছিল কি, কালার ছিল হচ্ছে ডার্ক কালার। সো এই যে হচ্ছে আমাদের ব্ল্যাক, ডার্ক ব্ল্যাক কালারটা বসান, সেভ করেন, সাইটে এসে রিলোড দেন, দেখেন ফিচার সাপোর্ট ব্লগ পার্টটা আমাদের ডান। বাট তারপরও না, এখানে আরও কিছু কাজ বাকি আছে, যেমন হচ্ছে একটা প্যাডিং।
আমরা এটাকে বাদ দিই। যেমন এখান থেকে ধরে দেখেন তো একটু, এটার ভিতরে হচ্ছে একটা প্যাডিং আছে, প্যাডিং মার্জিন দুইটার একটা ধরতে পারেন, সমস্যা নেই। আমরা প্যাডিংই ধরি। ধরেন এখান থেকে প্যাডিং আছে হচ্ছে এই রেক্টেঙ্গল মার্কিউ টুলটা দিয়ে কীভাবে হচ্ছে মার্জিন বা প্যাডিং ধরতে হয় এটা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। ধরে এই রেক্টেঙ্গল মার্কিউ টুলে ক্লিক করে যদি হচ্ছে আমি এখান থেকে মাউসের কার্সর রেখে একটা দাগ দেই, ওই যে উপরে WH এগুলো দেখা যাচ্ছে। সো উইথ কত আছে, ধরেন হচ্ছে এখানে 70-র মতন বা 60-র মতন হচ্ছে ধরেন আপাতত 60 যদি হয় তাহলে হচ্ছে 30-30 করে হচ্ছে আমার একজনের ভাগে হচ্ছে প্যাডিং পড়বে। সো আমরা একটু প্যাডিংটা দিয়ে দিই। সো ইউএলএলআইএ এইখানে আসেন, PADDING প্যাডিং। প্যাডিং হবে হচ্ছে আমার টপ বটমে 0 বাট লেফট রাইটে 30 পিক্সেল। সেভ করেন, ব্রাউজারে যান, রিলোড দেন, দেখেন প্যাডিংটা পায়নি, আবার কালারটাও ঠিক মতন পায় নাই। সো এখন এই জিনিসটা ফিক্স করবেন কীভাবে, ধরেন আর পায় না যে সেটা বুঝবেন কীভাবে। ইউএলএলআই এটা ধরেন, ধরে আপনি আপনার সিলেক্ট করে যান, এই যে দেখেন এখানে প্যাডিংটাও ঠিক মতন নিতে দেয় নাই, আবার হচ্ছে কালারটাও নেয় নাই, কালারটা তো ডাইরেক্ট কেটেই দিছে। সো এখন করণীয় কি, করণীয় হচ্ছে এই যে পাশে মাউসের কার্সরটা রেখে একটা স্পেস দিয়ে একটা কমান্ড, ওই যে বলছিলাম না ইম্পর্ট্যান্ট না, এটা হচ্ছে ওই এক্সক্লেমেশন মার্ক যেটা, এইটা দিয়ে ইম্পর্ট্যান্টটা হচ্ছে লিখতে হবে, IMPORTANT ইম্পর্ট্যান্ট। খেয়াল করে দেখেন এই যে ইম্পর্ট্যান্ট লেখার পর দেখছেন ক্লাসটা পেয়ে গেছে, মানে স্টাইলটা পেয়ে গেল। সেম এইখানেও একটা স্পেস দিয়ে এক্সক্লেমেশন মার্ক, তারপর হচ্ছে ইম্পর্ট্যান্ট, IMPORTANT ইম্পর্ট্যান্ট। এই যে দেখেন আমাদের প্যাডিং পাইছে, মানে ইম্পর্ট্যান্ট এই কমান্ড আমাদের হচ্ছে লিখতে হবে। ওকে, এই জায়গাটাতে আর হচ্ছে এই জায়গাটাতে ইম্পর্ট্যান্ট লিখে দেন। আচ্ছা, আরেকটা কাজ হবে সেটা আমরা জানি যে হচ্ছে এই লাস্টের যে লাস্ট চাইল্ডে হচ্ছে প্যাডিং রাইটটা পাবে না। সো এখানে লিখে দিই আমরা PADDING প্যাডিং রাইট 0, খালি 0 বললে হবে না, এই যে এখানে দেখছেন প্যাডিং ইম্পর্টেন্ট বলছেন, সো এই 0-র পাশেও আপনাকে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে বলতে হবে। সেভ করেন, সাইটে আসেন, রিলোড দেন। খেয়াল করে দেখেন, আমি একটু রিলোড দিয়ে দেখাই। পুরোটা হেডার, পুরো হেডার আমাদের, হেডের ভিতরে কন্টেইনার, দুই পাশ থেকে জায়গায় ছেড়ে দিছে, তার ভিতরে হচ্ছে আমাদের মেনুবারটা, এবং মেনুবারের ভিতরে একটা কন্টেইনার ফ্লুইড আছে, থাকুক এটা। সো এই কন্টেইনার ফ্লুইডের ভিতরেই আমাদের হচ্ছে মেনুবারের কন্টেন্টগুলো। দেখেন আমাদের মেনুবারের আইটেমগুলো, আমি যদি মাউসের কার্সরটা ধরি কন্টেইনারে, খেয়াল করে দেখেন সব একবারে লেফট সাইড বরাবর রয়েছে, একবারে লেফট সাইড বরাবর। এখানে একটা জিনিস একটু এক্সট্রা আমাদের করতে হবে, এক্সট্রা না, এটা করাটা অবশ্যই উচিত, সেটা কি একটু বলি। নর্মালি কন্টেইনারের পরে রো ব্যবহার করলে কন্টেইনার আর রো কী করে জানেন, একজনের জায়গা কাটাকাটি করে। যেমন কন্টেইনার ব্যবহার করলে আপনারা তো দেখছেন যে একটা হচ্ছে কি একটা 12 পিক্সেল লেফট রাইটের একটা গাটার স্পেস, একটা প্যাডিং দেয়। তো রো কল করলে কী হয়, সেই প্যাডিংটা আবার হচ্ছে মাইনাসে মার্জিন, মানে মার্জিন মাইনাসে হচ্ছে ওটা কি, ওটা হচ্ছে কাটাকাটি হয়ে যায়। মানে কন্টেইনারের পরে রো দিলে কন্টেইনার আর রো মিলে কোনো জায়গা আসলে হচ্ছে দখল করে না, মানে বাইরে যে গাটার স্পেস সেটা হচ্ছে আর থাকে না, সমান সমান হয়ে যায়। কন্টেইনার দিলে কি হয়, ধরেন হচ্ছে প্যাডিং পায় একটা 12 পিক্সেল, বাট রো দিলে যেটা হয় -12 পিক্সেল একটা মার্জিন পায়, মানে সমান সমান বলতে পারেন। বাট এইখানে দেখেন, এইখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কন্টেইনার ব্যবহার করছি আমরা ফার্স্টে দুই পাশ থেকে জায়গা ছাড়ার জন্য, তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপের ন্যাভ কম্পোনেন্ট আমরা নিয়ে আসি, সেইখানে ওরা আবার একটা কন্টেইনার ফ্লুইড কল করছে। সো আলটিমেটলি কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড দুইটা মিলে 12-24 পিক্সেলের হচ্ছে একটা গ্যাপ এখানে চলে আসছে। বাট আমাদের এখানে গ্যাপ হবে হচ্ছে একটা, মানে কন্টেইনারে গ্যাপ হচ্ছে একটা হবে, বাট আমাদের এখানে 12-24 পিক্সেল দুইটা চলে আসছে। একটা আসছে হচ্ছে কন্টেইনার থেকে উপরের, একটা কন্টেইনার ফ্লুইড থেকে। এখন তাহলে করবো কি ভাইয়া, যে কোনো একটা বাদ দেন। কারণ বাদ দেওয়ার জন্য কী করবেন, বুটস্ট্র্যাপের প্রিডিফাইন ক্লাস আছে, সেটাই কল করেন। প্রিডিফাইন ক্লাসটা কী কল করবেন, আপনি এই উপরেরটাতে অথবা এই ভিতরেরটাতে, উপরেরটাতে কল করার দরকার নেই, এই ভিতরেরটাতেই হচ্ছে এই যে কন্টেইনার ফ্লুইড এইখানে ক্লাস কল করবেন। সেটা হচ্ছে কি P0 নামে একটা ক্লাস আছে, যেটার কাজ হচ্ছে কি প্যাডিং 0। ওইটা কল করলেই আমার এখানে কি থাকবে না, হচ্ছে প্যাডিং থাকবে না, মানে এখানে যে লেফটে রাইটে যে একটা প্যাডিং আছে 12 পিক্সেলের, সেটা থাকবে না। সো এইটা রেডি করার জন্য আমরা এই কন্টেইনার ফ্লুইডে যাব, কন্টেইনার ফ্লুইড, এই যে ভিতরে কন্টেইনার ফ্লুইডটা, এখানে P-0 ক্লাসটা কল করে দেন, P-0, কন্ট্রোল এস, সেভ, সাইটে আসেন, মাউসের কার্সরটা রাখেন এখানে, একটু রিলোড দেন। খেয়াল করে দেখছেন যে আরেকটু ওদিকে সরে গেছে, এই দেখেন P0 এটা দেখলে বুঝতে পারবেন, অথবা হচ্ছে কন্টেইনার ফ্লুইডটা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে প্যাডিং নাই, প্যাডিং লেফট রাইটে যে প্যাডিংটা ছিল সেটা নাই, সরে গেছে। সো দেখছেন ছোটো ছোটো ক্লাস কল করে কত তাড়াতাড়ি কত সুন্দর করে বুটস্ট্র্যাপের সাহায্যে কাজ করা যায়। ফ্রেমওয়ার্কের সুবিধা এইটাই। আমাদের কি ফুল স্টাইল হয়েছে? ফুল স্টাইল হয়নি, হোভার একটা স্টাইল দরকার, তাই না? সো UI UX এর পার্টটা কি মনে আছে যে আপনাদের বুঝাইছিলাম যে একটা এক্সট্রা কোনো একটা ইফেক্ট আমি যদি আনতে চাই, তাহলে আমার কি করতে হবে, দেখতে হবে
যে মানানসই হয় কি না, মানানসই হয় না এমন কিছু আনতে পারবো না। যেমন আমি হোভার ইফেক্ট আনবো, সো হোভার ইফেক্টে আমি কী করবো, সবচেয়ে স্ট্যান্ডার্ড যে হোভার ইফেক্টের চেঞ্জেস সেটাই আনবো। সেটা কি, ধরেন হচ্ছে আমি এখানে কালারটা চেঞ্জ করে দিব, হোভারে হোভারে ওর পিছনের কালার, ওর টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব। সো টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চাই, খেয়াল করেন তো কী কী কালার আছে এই ওয়েবসাইটে। ব্ল্যাক কালার ব্যবহার করছে, অ্যাশ কালার ব্যবহার করছে, ইয়েলো কালার ব্যবহার করছে। সো আবার একটা জিনিস খেয়াল করেন, কমন কিন্তু হচ্ছে হোয়াইট কালারও আছে। যেমন এখানে দেখছেন এই যে দেখেন এই জায়গাতে ডটেডগুলো হোয়াইট কালারের দেওয়া, ফর্মটার ইনপুট ফিল্ড হচ্ছে হোয়াইট কালারের, এখানে টেক্সটগুলো এগুলো মনে হয় হোয়াইট কালারেরই। সো এখানে মোবাইলের এই পার্টটা হচ্ছে হোয়াইট। আমরা কিন্তু চাইলে এখানে হোয়াইট কালারের হোভার ইফেক্ট ব্যবহার করতে পারি, অন্য কোনোটা না। কেন, যদি আপনি এখানে অ্যাশ কালার দেন তাহলে চোখে পড়বে না। আপনি ইয়েলো দিলে তো হচ্ছে ইয়েলোতে হোভার করলে ইয়েলো সেটা চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আবার আপনাকে আবার আলাদা করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। বাট এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেন স্টাইল মিলবে না। কেন, ব্যাকগ্রাউন্ড কালার যদি দেন এইটার ব্যাকগ্রাউন্ড কালার পুরোটা আসবে, কারণ প্যাডিং আছে, এইটারও ব্যাকগ্রাউন্ড কালার পুরোটা আসবে। বাট এইটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিলে কী হবে জানেন, এতটুকু আসবে। কেন, কারণ পাশেই হচ্ছে প্যাডিংটা আমরা মার্জিন রাইট দিয়ে কেটে নিছি। সো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটা স্টাইল মেলানোই যাবে না, ভালোই হবে না। সো বেস্ট কোনটা, কালার চেঞ্জ করে দেওয়াটা হচ্ছে বেস্ট। সো আমরা কালারটা চেঞ্জ করার জন্য কোনটা করব, কালারের কনসেপ্ট কি, একটা ওয়েবসাইটে মানে কী বলে যেই ভ্যারিয়েন্টগুলো হচ্ছে কালার কম্বিনেশনের জন্য ব্যবহার করা হয়েছে ওইখান থেকেই আমাদের আইডিয়া নিতে হবে। সো আমরা যে আইডিয়াটা পাইলাম সেটা হচ্ছে কি, হোভারে আমরা হোয়াইট কালারটা ব্যবহার করব। সো হোভারে এখানে আসেন, COLR কালার, WHITE হোয়াইট দিয়ে দেন। বাট এটা হোয়াইট কিন্তু এমনি এমনি হবে না, আপনাকে আরেকটা কাজ করতে হবে। এই যে কালারের পার্টটা এখানে দেখছেন ইম্পর্টেন্ট বলে দিচ্ছেন না, সেম এখানেও এই হোভারের পার্টও এখানে এসে আপনাকে হচ্ছে কী করতে হবে, ইম্পর্টেন্ট কথাটা বলতে হবে, না হলে কাজ হবে না। সো সাইটে আসেন, রিলোড দেন, মাউসের কার্সর রাখেন, দেখেন হোভার, এবং দেখছেন একটু স্লো হইতেছে, স্লোলি অ্যানিমেশন দিয়ে আসতেছে। কেন, কারণ ট্রানজিশনটা ওরা এখানে অ্যাড করে রাখছে অলরেডি। আপনি যদি ULLIটা এটাকে ধরেন, খেয়াল করে দেখবেন আমরা আগে ট্রানজিশন দিতাম না, এই যে দেখেন ন্যাভলিঙ্ক থেকে ওরা একটা ট্রানজিশন দিয়ে রাখছে, এই যে ট্রানজিশন, ইজ ইন ইজ আউট এরকম একটা স্টাইল দিয়ে একটা দিয়েই রাখছে। সো আমাদের আলাদা করে ট্রানজিশনের ক্লাসটা কল করতে হবে না। দেখেন কত অল্প করে আমাদের হেডারটা হচ্ছে ফুলফিল অনেক সুন্দর হচ্ছে হয়ে গেছে। বাট এখনও কিছু কাজ বাকি আছে, সেগুলো একটু করতে হবে। এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে উপরে প্যাডিংটা, এই উপরের স্পেসিংটা প্যাডিং থেকে আসবে অবশ্যই। সেখানে প্যাডিং উপরে যদি আমরা পরিমাপ করি, দেখেন 50 পিক্সেল পরিমাণে হচ্ছে উপরে একটা প্যাডিং পাইতেছে, উইথটা 50। সো এইটার উপরে যদি 50 হয়, এটা নিচেও কিন্তু 50 হবে, মানে এই টোটাল পার্টটা এরকম 50 পিক্সেলের টপে বটমে একটা প্যাডিং পাবে। সো আমরা হেডারে যাই, হেডারে এসে এই জায়গায় এসে PADDING প্যাডিং টপ বটমে হচ্ছে কত, ধরেন হচ্ছে 50 পিক্সেল, লেফট রাইটে কত 0, সেভ করেন, সাইটে আসেন, রিলোড দেন। অবস্থা কি দেখছেন, বিশাল বড় এক হেডার। এত বড় হেডার তো ভালো লাগবে না, তাহলে এখন করণীয় কি, করণীয় হচ্ছে যতটুকু স্ট্যান্ডার্ড, যতটুকু ভালো লাগে ততটুকু দেন। কমন এইটাকে বড় জোর 20 পিক্সেল রাখতে পারেন, এর থেকে বেশি যদি হচ্ছে বড় করেন দেখতে হচ্ছে খুব আনইজি লাগবে, UI UX এর সেন্সের সাথেও মিলবে না। সো এটা কমাই দিবেন। আর ক্লায়েন্ট যদি বলে যে না আমার এইটাই লাগবে, তাহলে ভাই ওরা ওইটাই দিবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে কেন তুমি এটা দিলে, তখন হচ্ছে ওরা বুঝায় বলেন যে এটা দিলে কী হবে, এত বড় হচ্ছে হেডার, মোটা হেডার ভালো না, তোমার UI UXটা খারাপ হবে। ও কিন্তু আপনার কথাটাকে তখন হচ্ছে গুরুত্ব দিবে, বুঝবে যে এই লোকটা এক্সপিরিয়েন্স, ওর কথাটা আমার শোনা উচিত। সো ও যখন হচ্ছে আপনার কথা শুনবে, আপনার কথা প্রাধান্য দিবে, আপনি যখন ওকে হচ্ছে এই জিনিসগুলি কনভিন্স করবেন, বুঝাবেন, ওর সাথে যখন হচ্ছে আলোচনা করবেন, তখন কিন্তু আপনাদের ভিতরে বন্ডিংটা তৈরি হবে, এবং এই ক্লায়েন্ট আপনার কাছে বারবার হচ্ছে কাজের জন্য আসবে। সো হেডার পার্ট ডান। এবার স্লাইডার, বাট স্লাইডার করার আগে রেসপন্সিভ করতে হবে না আমাদের হেডারটা। সো এখানে রেসপন্সিভের কাজ আছে কিছু। সো রেসপন্সিভ আমরা এখানে হেডার পার্টটা একটু রেসপন্সিভ করব। সো রেসপন্সিভ করার জন্য, রেসপন্সিভ করার আগে আপনাকে কিছু বিষয় বুঝতে হবে। রেসপন্সিভের কয়টা স্ক্রিন এখানে দেখেন, আমাদের হাতে XXL এটা একটা স্ক্রিন, ভালো করে তাকায় না, এখানে একটা ম্যাপিং করতে হবে, এবং এই ম্যাপিংটা এখন না, সব সময় সব প্রজেক্টে করবেন। আমাদের হাতে XXL একটা স্ক্রিন, XL একটা স্ক্রিন, LG একটা স্ক্রিন, MD, তারপর হচ্ছে SM, এবং তারপর হচ্ছে কি কল, এই টোটাল হচ্ছে কয়টা, 6টা স্ক্রিন আমাদের। বাট একটা ওয়েবসাইট তৈরি করার সময় না ম্যাক্সিমাম সময় যেটা হয়, LG থেকে XXL এ একই রকম স্টাইল থাকে, একটু ডিফারেন্ট হয়তো বা টুকটাক চেঞ্জ হতে পারে। আর এই স্ক্রিনের এই এতটুকু স্ক্রিনের কার্ডগুলি ম্যাক্সিমাম, মানে কাজগুলো ম্যাক্সিমামই আমাদের style.css হয়ে যাবে। বাট স্ক্রিন অনুপাতে কন্টেন্টকে সুন্দর করে উপস্থাপন করার জন্য MDতে কিছুটা মিডিয়া কোয়েরি আর SM আর কলে কিছুটা মিডিয়া কোয়েরি করার প্রয়োজন হতে পারে।
এসএম আর কল স্ক্রিনে, হ্যাঁ, এই দুইটাতে প্রায় দেখবেন হচ্ছে মিডিয়া কুইরি প্রায় সেম হবে, একটু হয়তো বা কিছু ডিফারেন্ট। আর এই দুইটা স্ক্রিনে সবচেয়ে বেশি হচ্ছে আপনাকে মিডিয়া কুইরি করতে হবে, ক্ষেত্র বিশেষে এমডিতেও কিছুটা। সো আমার পরামর্শ যেটা থাকবে, 3টা ক্যাটাগরিতে আপনি হচ্ছে কী করবেন, রেসপন্সিভনেসটা হচ্ছে ভাগ করে ফেলবেন। রেসপন্সিভনেসটা 3টা ভাগে ভাগ করে ফেলবেন, এক্সেল, এমডি, এসএমআর কল, এই 3টা মিলে। সো এখানে এই যে ভাগ করাটা যে বললাম, এই ভাগটা আসলে কীভাবে কাজে লাগবে, যেমন ধরেন, যেমন এই মেনুবারের এই কন্টেন্টের কথা যদি আমি ধরি, এই যে মেনুবারের টাইটেলের এই ফন্ট সাইজটা, এটা কত 22 পিক্সেল আছে। ধরেন এইটাকেই আপনাকে একটু রেসপন্সিভ ওয়েতে চিন্তা করতে হবে। ওকে, সো আমি এই পার্টটা আপনাদেরকে নিচে এইভাবে দেখাই। ধরেন হচ্ছে HADR পুরোপুরি হেডার নামে এখানে একটা পার্ট করে ফেলাম আমি, হেডার, এটা আমার হেডার। সো হেডারে কী আছে, আমার মেনু বা হচ্ছে হেডার টেক্সট আছে। ওই টেক্সটটা আমরা ধরেন হচ্ছে কী দিয়ে লিখছি, আমরা হচ্ছে ULLI দিয়ে আমরা হচ্ছে নিছি। এখানে নর্মালি আপনি হচ্ছে মেনু লেখেন, জাস্ট মেনু লিখলে আপনি হচ্ছে বুঝতে পারবেন। মেনু লেখার পর আপনি যেটা করবেন, এই মেনুর পাশে আপনি স্পেস দিয়ে আপনি এই ক্লাসগুলি একটু হচ্ছে বসাবেন। এই ক্লাসগুলি কীভাবে, মেনু পাশাপাশি হচ্ছে এটা তো চলার কথা না, তখন তো রেকর্ডিং পজ করে রাখছিলাম, না চলে না, এই যে রেকর্ডিং এখন চলতেছে, হ্যাঁ রেকর্ডিং হইতেছে এখন। আসেন পরের পার্টে যাই আমরা। মেনুবারের রেসপন্সিভনেস নিয়ে হচ্ছে কথা বলতেছিলাম, তাই না? তো এখানে ওই যে ম্যাপিংটা আর কি, আসেন ম্যাপিংটা একটু শেষ করি। সেখানে মেনুবারে এই কথাটা লিখলেন এবং লেখার পর এখানে আপনি XXL এল, তারপরে হচ্ছে কি যে আপনার এক্সেল এবং হচ্ছে আপনি LG, এই পার্টটা একসাথে লিখবেন, কিছুটা স্পেস দিবেন, তারপরে আবার হচ্ছে MD, তারপর কিছুটা আবার স্পেস দিয়ে SM এবং হচ্ছে কল, এইভাবে লিখবেন। এই পার্টগুলি একসাথে হচ্ছে সাজায় রাখবেন আপনি। তো এইখানে হচ্ছে আপনি ম্যাপিংটা হচ্ছে করে ফেলবেন। যেমন মেনুবার, আচ্ছা এই পার্টটা 1 মিনিট দাঁড়ান, এই পার্টটা এইখানে না, এই পার্টটা কিছুটা স্পেসিং থাক, এই SM এর নিচে এই জায়গায় এসে মেনুবারটা লেখেন একবারে কোনায়। সো মেনুবারে আমি আমার যে কন্টেন্টটা পাইছিলাম এক্সেল স্ক্রিনে, আমি দেখেন তো ফন্ট সাইজ কত রাখছি, 22 পিক্সেল। সো ওই ফন্ট সাইজটা যদি আমার হচ্ছে এমন হয় যে এমডি স্ক্রিনও 22 পিক্সেল হয়, তাহলে আমি 22 পিক্সেল রাখবো। ম্যাক্সিমাম সময় দেখা যাবে কি জানেন, যে এমডি স্ক্রিন থেকে শুরু করে XXL পর্যন্ত একই রকম হয়ে যায়। ম্যাক্সিমাম সময় এই 3টা স্ক্রিন একই রকম থাকে, এইটাতে একটু ডিফারেন্ট হয়। বাট আপাতত দেখবো আমাদের এই পিএইচডিতে কী হয়, যেইটা হবে ওই অনুপাতে রাখবো। এবং আপনি এখানে ম্যাপিং করবেন অবশ্যই, যে আপনি মেনুর এই ফন্ট সাইজটা হচ্ছে 22 পিক্সেল রাখলেন, এমডিতে কত পিক্সেল রাখবেন, এবং হচ্ছে SMA এবং হচ্ছে কলে কত পিক্সেল রাখবেন। শুধুমাত্র এই পার্টটা যে হেডারের জন্য তা না, হেডারের পরে কী থাকবে, আমাদের হচ্ছে স্লাইডার আসবে, স্লাইডার। সো স্লাইডারের জন্য আমি সেম এইভাবে হচ্ছে একটা কী করবো, একটা হচ্ছে ম্যাপিং আমি তৈরি করব। এই ম্যাপিংটা করলে কী হবে, আমার কাজটা হচ্ছে হারাবে না, আমার কাজটার সিকোয়েন্সটা মেনটেন থাকবে। আর যদি এইটা আপনি না করেন, তাহলে দেখা যাবে কি একটা কন্টেন্ট হচ্ছে একটা স্ক্রিনে আপনার ছোটো হয়ে গেছে, একটা মানে সেম এক কন্টেন্ট অন্য স্ক্রিনে বড় হয়ে গেছে, এটা একটা প্রবলেম হবে। যেমন আমি যদি বলি, খেয়াল করেন, যেমন এই এক্সাম্পলটার দিকেই আপনাদের এটা বোঝানোর চেষ্টা করি। এই টাইটেলটা দেখছেন, এই টাইনি ওয়ান ফিচারের টাইটেলটা, এবং নিচের এই হচ্ছে কিপ ইন টাচ আস, এই টাইটেলটা দেখেন তো, এই টাইটেলটা আর এই টাইটেলটা দুইটাই কিন্তু হচ্ছে কি সেম ফন্ট সাইজ দিয়ে গ্রাফিক ডিজাইনার তৈরি করছে। বাট আপনি রেসপন্সিভ করতে যে একটা স্ক্রিনে এটার বড় বানায় ফেলেন, একটা স্ক্রিনে এটা ছোটো বানায় ফেলেন, এটা তো করা যাবে না। আপনি যদি LG স্ক্রিনের কাজ করেন, LG স্ক্রিনে যদি এটা কত থাকে, এটা যদি 22 পিক্সেল থাকে, আপনার এই ফন্ট সাইজটাও LG স্ক্রিনে 22 পিক্সেলই থাকতে হবে। আর এই জিনিসটাই তখন হবে যখন আপনি কিছু কমন ক্লাসের ব্যবহার করবেন এবং তার সাথে সুন্দর করে হচ্ছে কি একটা ম্যাপিং আপনি যখন হচ্ছে মেনটেন করবেন। যদি এটা না করেন, তাহলে ভাই জায়গায় যে হচ্ছে আপনার খুঁজতে হবে, কোড দেখতে হবে, style.css এ খুঁজতে হবে, আচ্ছা এইটার ফন্ট সাইজ কত করছিলাম, এটা ফন্ট সাইজ কত করবো, তখন আপনি কিন্তু হচ্ছে কাজ করে মজা পাবেন না। সো এই কারণে এই ম্যাপিংটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এই ম্যাপিংটা আপনি শুরু থেকে মেনটেন করার চেষ্টা করবেন। প্লাস আরও একটা ম্যাপিং আমাদের আসবে একটু পরেই, প্যাডিংয়েরও ম্যাপিং করতে হবে। প্যাডিংটা হচ্ছে স্ক্রিন ওয়াইজ কীভাবে কী করবো না করবো, সেই প্যাডিংয়ের ম্যাপিংটাও আমরা দেখবো। চলেন আমরা আপাতত এইটার কাজটার রেসপন্সিভনেসটা চেক করি। সো এখানে টোগলে ক্লিক করেন, এই যে আমাদের টোগল ডিভাইস টুলবারে ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা আমাদের ক্লায়েন্ট আমাদের যে পিএইচডি দিছিল, এই পিএইচডি কিন্তু হচ্ছে 1440 পিক্সেলের, মানে XXL এর, তাই না? আমরা LG থেকে কাজ শুরু করছি। সো আপনি যেটা করবেন, LG স্ক্রিনে আগে ওকে মিলাবেন, দেখবেন যে LGতে কেমন আছে। সো একটু LGতে ক্লিক করি, দেখেন তো LGতে ঠিক আছে কিনা। LGতে কোনো ডিফল্ট কোনো কিছু মনে হইতেছে না, ঠিক আছে, কিন্তু LGতে পুরোপুরি পারফেক্ট। দেখেন এই যে কন্টেনার ভিতর হচ্ছে LG স্ক্রিন, আমার মেনু বার। এবার LG থেকে হচ্ছে বড় স্ক্রিন কোনটা, বড় হচ্ছে কত, XL এর স্ক্রিনটা।
এখানে আমি একটু কিছু স্ক্রিন আপনাদেরকে স্পেসিফিক করে দেই। আপনারা যখন কাজ করবেন অবশ্যই এই স্ক্রিনগুলি আপনারা চেক করবেন। যেমন এলজিতে চেক করলে 1024 এই স্ক্রিনে মাস্ট আপনার আপনার কী বলে আপনার হচ্ছে কন্টেন্ট আপনি মানে চেক করবেন। এলজিতে 1024 মানে যেটা লিখলাম। সো এই ম্যাপিংগুলি আর কি করবো আমরা। 1024 পিক্সেলটা মাস্ট চেক করবেন। এক্সেলের স্ক্রিনে 1200 এইটা মাস্ট চেক করবেন। আর এক্সএক্স এলে 1440 এই স্ক্রিনটা। এমডি স্ক্রিনে চেক করবেন হচ্ছে এই যে 768 এটা এই স্ক্রিনটা। এস এম এ 576 এস এম এর যে সবচেয়ে ছোট স্ক্রিন সাইজ ওইটা। কেন? কারণ একটা ছোট স্ক্রিন সাইজে যদি আপনি হচ্ছে মেনটেন করে ফেলতে পারেন একটা কন্টেন্টকে, সেইটা কিন্তু ওই রেঞ্জের বড় যে স্ক্রিনটা সেটাতেও যে কাজ করবে। যেমন এস এম এর রেঞ্জ কত? এস এম এর রেঞ্জ হচ্ছে 576 থেকে 767। আপনি 576-এ যদি ওরে পারফেক্টলি মেনটেন করতে পারেন 776 মানে 76-ও ঠিক হয়ে যাবে। আবার এক্সট্রা স্মলের রেঞ্জ কত? 320 থেকে 575। সো 320-এ যদি ও ঠিক হয় ও 575-এও হচ্ছে ঠিক হবে। সো এখানে কলের জন্য এখানে 320 আর এস এম এর জন্য যাবেন হচ্ছে 575 না 576। আর এই যে 768 স্ক্রিনটা এটা হচ্ছে এমডির জন্য পপুলার, এলজির জন্য 1024, এক্সএলের জন্য 1200 আর হচ্ছে এলজি এই এক্সএক্সএলের জন্য হচ্ছে 1440। সো অবশ্যই এই স্ক্রিনগুলিতে আমরা চেক করব। যদি চেক করি তাহলে দেখবেন অন্যান্য স্ক্রিনগুলো ঠিক হয়ে যাবে। প্লাস এটার সাথে সাথে না আরেকটা জিনিস করবেন যে 1440 চেক করার পরে পুরোটা প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে 1600 স্ক্রিনে লেআউটটা কেমন আসতেছে এটা একটু দেখবেন, সাথে 1800 এবং সাথে 2100 এটা কাজ শেষে একবারে। যদি লাগে তখন হচ্ছে হয়তো বা এক্সট্রা কিছু মিডিয়া কোরির প্রয়োজন হতে পারে। বাট আমরা চেষ্টা করবো হচ্ছে এই 6টা স্ক্রিনে, এই যে এখানে যেগুলো লিখলাম যে স্ক্রিনগুলো, এগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের কন্টেন্টটা মেনটেন করার চেষ্টা করবো। কেন? কারণ বুটস্ট্র্যাপের স্ট্যান্ডার্ড হচ্ছে এই স্ক্রিনগুলোই, আলাদা করে মিডিয়া করি আপনাদের আমি রিকমেন্ড করবো না। তবে যদি দেখেন যে হচ্ছে এই কয়েকটা স্ক্রিন চেক করার সময় যে অনেক বেশি প্রবলেম হয়ে যেতেছে, তখন হয়তো বা এই স্ক্রিনগুলির উপর ডিপেন্ড করে কিছুটা মিডিয়া করি আলাদা করে করার প্রয়োজন হতে পারে। চলেন তাহলে আমরা এখানে আমাদের আউটপুটটা দেখি এবং সেই অনুপাতে আমরা কাজ করি। এখানে আমরা এলজি থেকে এক্সএক্সএল পর্যন্ত ঠিক আছে, আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এলজি ঠিক আছে। আমি যদি একটু 1200-তে যাই এটাও ঠিক আছে, এক্সএক্সএল 1440 এটাও ঠিক আছে, এগুলোতে সমস্যা হবে না। তাহলে কি ট্যাবে আসেন। ট্যাবে আসলে ক্লিক করলে দেখবেন এই যে টগলারটা চলে আসে। কিন্তু এবার টগলারে যদি ক্লিক করেন, দেখেন টগলারে ক্লিক করলেই আমার ফিচার সাপোর্ট ব্লগ আমার কন্টেন্টগুলি কিন্তু নিচে নিচে চলে আসে। বাট দেখতে না সুন্দর লাগতেছে না, এটাকে একটু সুন্দর করবো আমরা। এবং এটাকে আমরা কী করবো জানেন? ঠিক এই স্পেসিফিক এমডি স্ক্রিনেই এটাকে হচ্ছে সুন্দর করে সাজাবো। সো এটার জন্য কী করতে হবে? মিডিয়া কোরি করতে হবে। সো আমি মিডিয়া কোরিটা কীভাবে করবো দেখেন, আমি এই কন্টেন্টটাকে ধরবো, দেখছেন এখানে কিছুটা স্পেসিং পাইতেছে। এই স্পেসিংটা পাইতেছে হচ্ছে ওই যে আমরা একটা প্যাডিং দিয়েছিলাম না, প্যাডিং লেফট রাইটে হচ্ছে 0 করে দিয়েছিলাম, ওই প্যাডিংটা থেকে লেফট রাইট থেকে 30 পিক্সেল দিয়েছিলাম ওইটা থেকে পাইতেছে। সো এইখানে ইউএলএলআইএ কই গেল আমাদের ইউএলএলআইএ, এটাতেই এখানেই কাজ করবেন আপনি। ফন্ট সাইজটা এলজিতে 22 পিক্সেল ছিল, আমাদের এমডি স্ক্রিনেও যদিও 22 পিক্সেল থাকে আমাদের কোনো ক্ষতি হবে না, খারাপ লাগবে না। সো ওকে আমরা 22 পিক্সেলই রাখবো, যা আছে সবই ঠিক থাকবে। বাট এই প্যাডিংটা না এখানে হচ্ছে লেফট রাইটে 0 করে দেন, এইটা একটা কাজ করেন 0 করে দেন। সোফার দেখেন একবার অ্যালাইনমেন্টের সাথে মিলে গেছে এটা। বাট এই অ্যালাইনমেন্টের সাথে না মিলে যদি হচ্ছে ও রাইট সাইডে থাকতো এই মেনুবার বরাবর, তাহলে কিন্তু একটু দেখতে ভালো লাগতো। তাহলে একটা কাজ করেন, টেক্সট অ্যালাইন রাইট করে দেন তো। এইবার একটু খেয়াল করে দেখেন তো কী আসতেছে, দেখেন আগে থেকে কিন্তু সুন্দর। তবে হ্যাঁ মনে হইতেছে কি যে ভাই একটু স্পেসিং দিলে মনে হয় ভালো হইতো, একটু ওরা জায়গা কম পাইতেছে। তাহলে একটা কাজ করেন, এই যে প্যাডিং দিয়েছেন তো, প্যাডিংয়ের এখানেই প্যাডিং টপ দিব আমরা। হ্যাঁ, প্যাডিংয়ের প্রথম ভ্যালুটা 1 2 3, আচ্ছা তিনটা 0 দেন। সো এই 3টা 0-র মানে তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, টপ বটম লেফট রাইট, বা হচ্ছে আদার স্ক্রিনে আমরা যেভাবে কাজ করি আর কি, টপ বটম লেফট রাইট এবং হচ্ছে কি টপ লেফট রাইট আর বটম। এইখান থেকে একটা কাজ করেন, টপের থেকে ওদেরকে একটু হচ্ছে প্যাডিং দেন। সরি অন্য কি প্রেস করে ফেলছিলাম। টপ থেকে এদিকে বানান তো, দেখেন এখন কিন্তু ঠিক আছে। অন্য জায়গাতে দিলে না ভালো লাগবে না, একবারে টপে দিয়েন, তাহলে হচ্ছে সব জায়গা থেকে হচ্ছে কম বেশিও সরবে। সো এটাকে 10 পিক্সেল রাখি আমি।
সো আমার দেখেন এই স্টাইলটা যেটা করলাম সেটা শুধুমাত্র হচ্ছে এমডি স্ক্রিনের জন্য। এখন মিডিয়া কোয়েরির কাজ করতে হবে, এই কোডটা পুরোটা কপি করবেন মিডিয়া কোয়েরির জন্য। কপি করেন, কপি করে আমরা আমাদের এডিটরে চলে যাব, এডিটরের মিডিয়া কোয়েরিতে, এবং মিডিয়া কোয়েরিতে আমরা কোথায় কাজ করব, আমাদের এমডি স্ক্রিন, এটা বর্তমানে আমাদের এমডি স্ক্রিন। এখানে আপনি একটু কোড কমেন্টিং করে নেবেন, HEADER হেডার স্টার্ট, এই কোড কমেন্টিং হেডার এন্ডও নিতে পারেন, বাট আপাতত আমি হেডার স্টার্ট নিতেছি। এখানে কোডটা বসান, বাট কোডটা বসানোর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কতটুকু মিডিয়া কোয়েরি করে চেঞ্জ করছেন সেই পার্টটা রাখবেন, বাকি জিনিসগুলি বসানোর দরকার নেই। কেন দরকার নেই? কারণ বাকি জিনিসগুলো তো হচ্ছে আমার ডিফল্ট যে কোড আছে সেখান থেকে পেয়ে যাবে। সো আমার এই তিনটা জিনিস ডিফল্ট কোড থেকে পাবে, বাট এই দুইটা পার্ট আমার নতুন করেছে আমি অ্যাড করছি, সেটা মিডিয়া কোয়েরিতে থাকবে। সো সাইটে আসেন, এবার একটু রিলোড দেন, খেয়াল করে দেখেন বড় স্ক্রিনে যখন গেলাম তখন পাশাপাশি, যখন আমি হচ্ছে ট্যাবে আসছি তখন হচ্ছে নিচে নিচে, এবং এই যে এই স্টাইলটা যেটা দিলাম মাত্র সেম। এবার আমরা এসএমে যাবো, এসএমের জন্য 576 পিক্সেলটা হচ্ছে আমরা চুজ করে আমরা চেক করবো। 576 আসি, দেখেন 576 কিন্তু আবার ওই স্টাইল নাই। সো এখন কি করতে হবে, সেম ওই এমডি স্ক্রিনটার যে কোডটা করছি মিডিয়া কোয়েরিতে সেটা হচ্ছে কি আমাকে এসএমএ হচ্ছে করতে হবে। এসএমের জন্য হচ্ছে আমি করব। সো আমার না অলরেডি কোড তো এটা রেডি করাই আছে, এটাই কপি করব, কপি করে এসএমএও বসাই দিব। এসএমএ বসাইছি, সাইটে আসি, রিলোড দিই, দেখেন এসএম ডান। বাট এসএমএ এই ফন্ট সাইজটা যদি একটু কমায় দেন ভালো হয়। এসএম এর রেঞ্জ কত, 576 থেকে 767 পর্যন্ত। সো এই যে ধরেন হচ্ছে যে বড় রেঞ্জগুলিতেও দেখেন ও কিন্তু খারাপ লাগতেছে না। সো আপনি সবচেয়ে ছোট যেটা ওইটা দিয়ে চেক করবেন এসএম এর 576। আচ্ছা এখানে না ফন্ট সাইজটা একটু কমায় দেন, তাহলে মনে হচ্ছে আরেকটু ভালো লাগতো। ফন্ট সাইজটা 22 পিক্সেল, তো এটাকে 20 পিক্সেল রাখলেই না এনাফ এটার জন্য, এই স্ক্রিনের জন্য। সো এই এতটুকু কোড মিডিয়া কোয়েরিতে নতুন করে অ্যাড হবে কিন্তু। সো আসেন এসএম এর মিডিয়া কোয়েরি কই, এখানে টেক্সট লাইন, এইখানে এটা বসালেন। বাট আপনাদের নিশ্চয়ই সিরিয়ালের কথা মনে আছে, ফন্ট সাইজের সিরিয়ালটা আগে হয়, তারপরে কিন্তু হচ্ছে অন্যান্য জিনিসগুলো। সো আমরা ওই সিরিয়ালটা এখানে ব্রেক করবো না, আমরা ওই অনুপাতে কিন্তু হচ্ছে এখানে কাজ করবো। দেখেন আমি অলরেডি বসাইতেছি এখানে সাইজ, ওয়েট, কালার এগুলো বসাইতেছি। প্যাডিংটা একবার উপরে বা নিচে রাখলেও সমস্যা হবে না, বাট মার্জিন প্যাডিং একসাথে থাকলে মার্জিনের নিচে হচ্ছে প্যাডিং রাখেন। ওকে, সো এটা এতটুকু বাটন। আমি যদি এইবার একটু ব্রাউজারে যাই, যে রিলোড দিই, দেখেন খারাপ লাগতেছে না কিন্তু। আচ্ছা তারপরে 320 স্ক্রিনে আসেন, এই স্ক্রিনে কাজ করি নাই, এটা তো আগের মতোই আসতেছে। সো এই স্ক্রিনেও সেম কোড করব। ওই যে বলছিলাম ম্যাক্সিমাম সময় যেটা হয় আপনার এসএম এর কোডটাই কলে হুবহু সেম বসে যায়, হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে, 2-1 পিক্সেল একটু কম বেশি হতে পারে, বাট এই যে কোডটা করছেন না এইটারই এইখানে হচ্ছে হুবহু বসাই দিলে হয়ে যায়। হয়তো বা একটু কম বেশি করতে হতে পারে, চলেন আমরা বসায় যেয়ে দেখি। আমরা বসাইছি, সেভ করছি, সাইটে এসে রিলোড দেন, দেখেন তো এখানে আমার মনে হয় না কিছু লাগবে। ডান, এই পার্টগুলি ডান। তবে প্যাডিংয়ের পার্টটা একটু হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। আমাদের এখানে কন্টেন্টগুলি ডান, বাট প্যাডিংয়ের পার্টটা একটু হচ্ছে একটু কমায় বাড়ায় হচ্ছে করাইতে হবে। হ্যাঁ, প্যাডিংয়ের পার্টটাও, হেডারের প্যাডিংয়ের জন্য আমি একটু নোট করব। এখানে আপনারাও নোট করবেন আমার সাথে, এগুলো আপনারাও বাসায় নোট করবেন, এই ফর্মুলা ব্যবহার করে আপনারা কাজ করবেন। প্যাডিংটা আসেন, PADDING প্যাডিং। আমি নিশ্চয়ই বলছিলাম আপনাদের আগের ক্লাসগুলিতে মনে আছে আপনাদের, যে হেডার আর হচ্ছে ফুটার আর হচ্ছে স্লাইডার, এই তিনটা কন্টেন্টের প্যাডিংটা একটু ডিফারেন্ট থাকে। ওকে, সো তারপরও আমি একটু এইখানে ম্যাপিং করতেছি। HEADR হেডারটা আমার LG স্ক্রিনগুলিতে আমি কিন্তু হচ্ছে টপ বটমে কত দিছি, আমি হচ্ছে টপে বটমে আমি হচ্ছে 20 পিক্সেল করে হচ্ছে আমি দিয়ে কাজ করছি। হেডার ধরেন হচ্ছে টপ, হচ্ছে কত বটম, টিবি লিখি, সংক্ষেপে লিখি আপাতত টিভিতে, মনে হচ্ছে বটমে 20 করে দিছি। এমডিতেও না 20 পিক্সেলটা খারাপ লাগবে না, এমডিতেও আমি 20 রাখতে পারবো। আমি যদি একটু আসি, একটু রিলোড দিই, দেখেন এখানে তো ডিফল্ট এমডি এটাতে 20 রাখছেই, আর কি বলে এখানেও আমি হচ্ছে এমডিতেও 20 রাখলাম, যেহেতু চেঞ্জ করিনি সো এখানে বললাম না। বাট একবারে মোবাইল স্ক্রিনে এই 20 পিক্সেলটা না একটু হচ্ছে বড় লাগবে, 20 পিক্সেল একটু বড় লাগবে। তাহলে কী করবেন, একটু কমায় দেন, 5 পিক্সেল কমায় দেন, 15 করে দেন, 15 করে দেন, তাহলে হচ্ছে তাও 15, আর একটু কমাবো, এটা 10 পিক্সেল রাখেন, হ্যাঁ 10, এতটুকুই রাখেন। সো এই কোডটা আমার হেডারের জন্য হচ্ছে আমার কি মিডিয়া কোয়েরিতে চলে যাবে। এতটুকু কোড পুরোটাই কপি করব, কপি করে হচ্ছে আমি মিডিয়া কোয়েরিতে যাব, media.css, এই হেডার স্টার্ট, এখানে সিরিয়াল মেনটেন করেন, মেনুর উপরে কিন্তু হচ্ছে হেডারের পার্টটা। আর ব্যাকগ্রাউন্ড কালার এটা তো দরকার নাই, কারণ এটা ডিফল্ট আসতেছে এমনিতেই। সো যা পরিবর্তন ততটুকুই খালি বসাবো, সেভ। এইখানে আবার ইম্পর্টেন্ট লিখতে চান না, ঠিক আছে, এইখানে আবার এগুলিতে আবার ইম্পর্টেন্ট লিখতে হবে না কিন্তু,
ইম্পর্টেন্ট শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রেই ওই কোডটা মানে যেহেতু হচ্ছে সিএসএসেই লোড হচ্ছিল না, সিএসএস এর পার্টটাতেই জোর করার জন্য আমাকে হচ্ছে এই প্যাডিংগুলো মানে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে লিখতে হচ্ছে কমান্ড আর কি। বাট অন্যান্য জায়গাগুলিতে হচ্ছে ডিফল্ট যা থাকবে, বাট মিডিয়া কুইরিতে এসেও যা পাবে ওই স্ক্রিন অনুপাতে মিডিয়া কুইরিটা হচ্ছে ও জেনারেট করবে। রিলোড দেন, দেখেন আমাদের হেডার পুরো ফুল রেসপন্সিভ, এটা হচ্ছে সবচেয়ে বড় স্ক্রিন। তারপরে হচ্ছে আমাদের 1200, তারপরে হচ্ছে আমাদের এলজি, তারপরে হচ্ছে আমাদের ট্যাব, এই যে ট্যাবের পরে হচ্ছে 576, 576 পরে হচ্ছে 320। দেখেন ডান, ফুল হেডার, ফুল কমপ্লিট, ফুল রেসপন্সিভ। আশা করি এই পার্টটা আপনারা বুঝতে পারছেন। সো এবার চলেন আমরা তো তাহলে এখন একটা কাজ করবো, এবার আমরা হচ্ছে স্লাইডার পার্টটায় হচ্ছে হাত দিব। হ্যাঁ, স্লাইডারের পার্টে কাজ করবো, এই স্লাইডারটা, এই পুরো স্লাইডারটা আমরা হচ্ছে মানে স্লাইডারের পার্টে কাজ করব। স্লাইডারটার লেআউটটা কিন্তু একটু ডিফারেন্ট বলতে এখানে দেখেন হেডারের টপ প্যাডিং ছিল, কিন্তু স্লাইডারে কিন্তু কোনো প্যাডিং নাই। নাম্বার ওয়ান, স্লাইডারের টপে কোনো প্যাডিং নেই, বাট স্লাইডারের বটমে কিন্তু প্যাডিং আছে প্রায় 100 পিক্সেল, এইটা একটা বিষয়। আবার এই স্লাইডারে দেখেন, যদি আমরা একটু হিস্ট্রিতে দাঁড়ান, হিস্ট্রি থেকে আগের অবস্থায় আসি, আমি একটু স্লাইডারটার ব্যাপারটা যদি বুঝাই, এখানে একটা কি থাকবে, একটা টেক্সট আর সাথে হচ্ছে একটা ইমেজ। ওরা স্লাইডারে না একটা কন্টেন্টই দিছে, আমি একটু দেখি তো, মুভ টুল দিয়ে ধরি স্লাইডারটা, একটা কন্টেন্টই দিছে। পরের স্লাইডারে এই যে দেখেন এখানে বুঝাইতেছে 3টা স্লাইডার হবে, বাট পরের স্লাইডারে কী হবে এটা দেয় নাই ওরা, বাট সমস্যা নেই, আমাদের লাগবেও না। আমরা যেটা করবো এই স্লাইডারটাই আমরা হচ্ছে 3বার বানায় ফেলবো বাস। তাহলে হচ্ছে কী হবে, স্লাইডার এগুলিতে ক্লিক করলে পরের কন্টেন্ট হচ্ছে যাবে। এই স্লাইডারটা একটা কাস্টম স্লাইডার হবে এবং এটা আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়েই বানাবো, বুটস্ট্র্যাপ ব্যবহার করেই আমরা এই স্লাইডারটা বানাবো। সো লেআউটটা কেমন হবে আমি একটু বুঝাই। পুরো এই পার্টটা মানে পুরো এতটুকু পুরো পার্টটা আমরা ধরবো হচ্ছে স্লাইডার সেকশন, স্লাইডার ধরবো। ধরার পরে এইখানে দেখেন এটা কিন্তু হচ্ছে কন্টেইনার লেআউট আছে। কীভাবে বুঝলাম, আপনি ওই কন্ট্রোল সেমিকোলন প্রেস করেন আরও ভালো বুঝতে পারবেন। দেখেন কন্টেইনার দুই পাশ থেকে ফুল জায়গা ছাড়া কন্টেইনারে হচ্ছে আমাদের স্লাইডারটা মানে কন্টেইনার নিব আমরা। কন্টেইনার নেওয়ার পরে আমরা হচ্ছে একটা রো নিব, তারপর একটা কলাম নিব, কলামে আমরা হচ্ছে ডাইরেক্ট কলএলজি 12 ধরে ফেলবো, কোনো সমস্যা হবে না। বাট 12-এর ভিতরে আমাদের যে কাজটা করতে হবে, 12-এর ভিতরে আমাদের 12-এর ভিতরে হচ্ছে স্লাইডার নামে একটা ছোটো র্যাপার নিয়ে ওই স্লাইডারটাকে না আমরা ছোটো ছোটো হচ্ছে ভাগ করব। আচ্ছা, এটাকে আর একটু সুন্দর করে বা আরও একটু সহজ করে করা যায়, আমাকে একটু চিন্তা করতে দেন। সো পুরোটা যদি হচ্ছে আমি স্লাইডার নেই, ধরেন এটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে মানে এই পুরোটা এই পুরো সেকশনটা হচ্ছে স্লাইডার, তার ভিতরে হচ্ছে আমার কন্টেইনারের ভিতরে হচ্ছে আমার রো কলাম। আচ্ছা, একটা কল 12 থাকুক, সো কল 12 পর্যন্ত এগুলো থাকবে। আর কল 12-এর ভিতরে কল 12-এর ভিতরে হচ্ছে আমরা তাহলে হচ্ছে স্লাইডার নামে একটা কাস্টম ডিভ নিব। ওই ডিভটাকে আমরা হচ্ছে আবার ভাগ করব ছোট ছোট করে। ধরেন হচ্ছে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা পার্ট নিব, 6টা কলাম নিব, আর এইখানে নিব হচ্ছে 5টা কলাম। 6 5-এর ভিতরে আমরা হচ্ছে এই ইমেজটা বানাবো। স্লাইডারটাকে তারপরে হচ্ছে কপি পেস্ট করতে হবে। হ্যাঁ, কন্টেইনার রো কলাম। চলেন তাহলে আমরা লেআউটটা করি। index.html, এটা একটু মিনিমাইজ করি, আমাদের কাজ করতে তাহলে সুবিধা হবে। পুরো হেডারটা মিনিমাইজ থাকুক। হেডার স্লাইডার স্টার্ট অ্যান্ড স্লাইডার এন্ড। স্লাইডার স্টার্ট, স্লাইডার এন্ড। সো এখানে সেকশন সিমেন্টিক মার্কআপ, section.slide স্লাইডার CONTINER কন্টেইনার ডট দিয়ে হচ্ছে রো। এখানে কিন্তু অবশ্যই রো কলাম ওই ফরমেশনগুলো চলে আসবে। কল এলজি ধরেই কিন্তু কাজ করবো, কল এলজি 12 এলজিটা ধরে হচ্ছে কাজ করবো। সো এটার ভিতরে এখানে আমরা CAROUSAL ক্যারাসেলের একটা কোড কমেন্টিং করে নিই। এইখানে আমরা হচ্ছে ক্যারাসেলটা বসাবো, আমাদের ক্যারাসেল। সো getbootstrap.com-এ যান, ক্যারাসেলে আসেন। এ থেকে কোন ক্যারাসেলটা নিব, এখান থেকে আমাদের ক্যাপশনের ক্যারাসেলটা দরকার নেই, এটা দরকার নেই, এটার উপরে যেটা আছে না এই যে এটা নেন। নেক্সট প্রিভিয়াস, নিচে ইন্ডিকেটর। যদিও আমাদের নেক্সট প্রিভিয়াস বাটন নাই, বাট আমরা এটা কপি করে নেওয়ার পর নেক্সট প্রিভিয়াসটা বাদ দিয়ে দিব। সো কপি করার পরে স্লাইডারে আসেন, এখানে বসায় দেন স্লাইডারটা। আগে মার্কআপটা আমরা সেট করে ফেলি, পুরো মার্কআপটা আগে সেট করব, পরে অন্য কাজ করব।
সবার প্রথমে আইডি চেঞ্জ করতে হবে, এটা নিশ্চয়ই আমাদের মনে আছে। সো কন্ট্রোল সি কন্ট্রোল এইচ, আইডিটা নিব হচ্ছে ধরেন সি আন্ডারস্কোর কাস্টম আইডি নিব না, হ্যাঁ ক্যারাসেল, ওরা ক্যারাসেল দিছে তো, আচ্ছা CAROUSEL, আচ্ছা আমার ক্যারাসেল বানানো ভুল হয়েছে এখানে, এটা ঠিক করবো না আমি পরে। ক্যারাসেল আন্ডারস্কোর সি, ক্যারাসেল আন্ডারস্কোর সি মানে হচ্ছে কাস্টম ক্যারাসেল। ওকে, ক্যারাসেল সি নামে একটা ক্লাস দিয়ে আমি রিপ্লেস অলে ক্লিক করলাম, সব রিপ্লেস হয়ে গেছে প্রথম আইডিটা। ক্যারাসেল স্লাইড এই ক্লাসগুলিতে লাগবেই। এখানে একটু একটু ভাগ করেন ছোট ছোট করে, ইন্ডিকেটরস, ইন্ডিকেটরস, কোড কমেন্টিং করবেন ইন্ডিকেটরস, এটা নাম্বার 1। নাম্বার 2 ইনার, ইনার। নাম্বার 3 বাটন, এই বাটন দুটো তো আমাদের লাগবে না, নেক্সট প্রিভিয়াসের বাটন নাই কিন্তু আমাদের স্লাইডারে, নেক্সট প্রিভিয়াসের বাটন নাই, সেটা বাদ। সেই এইবার এখানে একটা কাজ আছে, কল এলজির ভিতরে দেখেন আমরা ক্যারাসেলের পার্টটা বসাইছি, বাট অ্যাকচুয়ালি আমাদের ক্যারাসেলের ওই যে আইটেমগুলো পাশাপাশি দুইটা আইটেম বসতেছে আমাদের, হচ্ছে কি একটা পাশে হচ্ছে ডিভের কন্টেন্ট, এই যে এই কন্টেন্টটুকু এটা হচ্ছে বসবে কত 5 কলমে মনে হয়, 1 2 3 4 5, এটা 5 কলমে, আর ইমেজটা হচ্ছে 5 কলমে। এই কাজটা করার জন্য কিন্তু হচ্ছে আমাকে আবার রো কলমের আবার কাজ করতে হবে। এখানে কাইন্ড অফ আমার একটু নেস্টেড কাজ করতে হবে, নেস্টেড বুঝি, যেমন ডিভের ভিতরে ডিভ নেই, ডিভের ভিতরে হচ্ছে আরও কন্টেন্ট নেই, নেস্টেড অবস্থায় থাকে, এইখানেও রো কলম হচ্ছে আরও কিছু নেস্টেড অবস্থায় থাকবে, মানে কলমের ভিতরে আরও কলম, রোর ভিতরে হয়তো হচ্ছে আরও কিছু কাজ, কলম রো ভেঙে ভেঙে আরও হচ্ছে ভিতরে যেতে হতে পারে। সো এই কাজটা করবো কোথায় জানেন, এই ক্যারাসেল ইনারের ভিতরে। এখান থেকে নিচে দুইটা আইটেম বাদ দেন, দুইটা আইটেমই বাদ। এই প্রথম আইটেমটাকে একটু র্যাপিং করেন আইটেম 1 নাম দিয়ে, এটা আইটেম 1 আমার, অথবা হচ্ছে আইটেম স্টার্ট, এত আইটেম 1 দেওয়া দরকার না, আইটেম স্টার্ট দেন তাহলেই হচ্ছে ভালো হবে। এটা করবেন অবশ্যই, নাহলে কিন্তু হারায় যাবে। আইটেম স্টার্ট এবং আইটেম এন্ড র্যাপিং করে নিব। ওকে, আমরা দেখেন আমাদের যদি একটা আইটেম আমরা বানাই, একটা আইটেম কপি পেস্ট করলে বাকি 3টা আইটেমও তো আমাদের হয়ে যাবে। আমাদের ক্যারাসেলের ভিতরে একটা আইটেম বানাইতে হবে। সো ক্যারাসেল ইনারের ভিতরে এসে একটা আইটেমকে আমরা ধরবো, ধরে এর ভিতরে দেখেন এই যে ক্যারাসেল আইটেম একটা ধরলাম, প্রথম অবস্থায় এটা অ্যাক্টিভ আছে থাকুক, এই ইমেজটা এখানে ভিতরে ওরা জাস্ট হচ্ছে ইমেজ বানানোর মতন অবস্থা দিয়ে রাখছে, এই ইমেজটা বাদ, এই ইমেজটা বাদ হয়ে এইখানে আমাদের হচ্ছে রো কলমের ফরমেশন বসে যাবে, এবং এই রো কলমের থ্রুতেই আমরা হচ্ছে ওই আমাদের যে কন্টেন্টগুলি বসবে, একটা পাশে টেক্সট, একটা পাশে হচ্ছে আমাদের কি ইমেজ, সেই ফরমেশনটা আমরা এখানে করে ফেলবো। সো নতুন করে যেহেতু আবার ফরমেশন এখানে চলে আসবে, ডট দিয়ে এখানে আবার হচ্ছে রো নেবেন, মানে যখনই কলামিংয়ে চলে যাবেন রো দিয়ে আবার কাজ শুরু করতে হবে, রো কলাম। এইটার ভিতরে আবার হচ্ছে যদি চিন্তা করেন ভাই এখানে কি কন্টেইনার ফ্লুইড দিব, না ভাই এখানে কিচ্ছু লাগবে না, কন্টেইনার ফ্লুইড বা কন্টেইনার টাইপের এই জিনিসগুলো একটা জায়গায় একটা নিলেই হচ্ছে হবে এনাফ। শুধুমাত্র ন্যাপবারে হচ্ছে বুটস্ট্র্যাপ 5-এ, মানে বুটস্ট্র্যাপের আপনার যে ভার্সনটা ব্যবহার করতেছেন 5.552 মেবি না, এই ভার্সনটার ভিতরে হচ্ছে ওরা কন্টেইনার ফ্লুইড ন্যাপবারের ভিতরে হচ্ছে নিয়ে আসে, যেটা আগে ছিল না, আগের পার্টগুলিতে নিয়ে আসে মানে ছিল না, এইবার এটা নিয়ে আসছে। আচ্ছা থাকুক ওইখানে, ওইটা থাকুক, সমস্যা নেই। বাট আমরা এখানে ফরমেশন কী করব, আমাদের পুরো সেকশনটাতে একটা সিমেট্রিক মার্কআপ থাকবে, কন্টেইনার হচ্ছে একবার নিব, রো কলম নিয়ে আমরা আমাদের মতন করে কাজ করব। এখানে আবার এই রোর ভিতরে কন্টেইনার বা এগুলো কিছু নিতে হবে না। সো রো নেওয়ার পরে আমাদের চিন্তাটা কীভাবে হবে দেখেন, এতটুকু পার্ট বানাবো আমরা প্রথমে 5 কলাম, 5 কলামের পরে তার পরের কন্টেন্টটা হচ্ছে আবার কি 5 কলামের ইমেজ, বাট মাঝখানে দেখছেন একটা হচ্ছে ফাঁকা জায়গা, এটা কি করবো, এটা অফসেট দিয়ে আমরা মেনটেন করব। ঠিক আছে, এটা অফসেট দিয়ে মেনটেন করেন। এখানে আমরা যেটা করব যে হচ্ছে 5 কলাম, তারপর হচ্ছে 2 কলাম অফসেট, এবং 5 কলামের ভিতরে আমার ইমেজটা। সো আসেন রোর এই কলাম মানে এই জিনিসটা আমরা ডিক্লেয়ার করে ফেলি, রো ডট দিয়ে কল এলজি, সরি প্রথমটা হচ্ছে কল এলজি 5, আর পরেরটাও কিন্তু হচ্ছে কল এলজি 5, বাট এই পরের 5-এর আগে এটার ভিতরে তো ইমেজ হবে, এটার আগে একটা হচ্ছে অফসেট দিয়ে আমরা মেনটেন করবো। সো OFFACT অফসেট এলজি স্ক্রিন ধরেই কাজ করবেন, অন্য কোনো স্ক্রিন না, অফসেট এলজি 2, 2 কলম ছিল কিন্তু দেখেন আমার 12 হয়ে গেছে, 5 আর হচ্ছে কত এখানে 7, 7 5 12। কোড কমেন্টিং করে নেন, এই জায়গাগুলিতে কোড কমেন্টিং করেন, নাহলে হারা যাবেন। কোড কমেন্টিং কী করবেন, ধরেন এই পার্টটাতে আমরা কী বসাইতেছি, এটাতে বসাবো হচ্ছে আমাদের স্লাইডার টেক্সট, এখানে SLIDER স্লাইডার আন্ডারস্কোর TEXT টেক্সট, এটা একটা কোড কমেন্টিং থাকলো, কই গেলাম রে, সরি, এটা একটা স্লাইডার টেক্সট থাকলো, আর এটা হচ্ছে আমাদের কি স্লাইডার ইমেজ, SLIDER স্লাইডার ইমেজ, এইভাবে কোড কমেন্টিংটা করে নেন। ঠিক আছে, এই যে আমাদের কলাম ডান, তো এবার কলামের ভিতরে কাজ করবো। বাট ভাইরা কলামের ভিতরে ডাইরেক্ট কন্টেন্ট বসানো যাবে না, কলামের ভিতরে যদি চিন্তা করেন ভাই কলাম তো বানাইছি ডাইরেক্ট কন্টেন্ট বসাই দিই, না, কলামকে র্যাপিং করতে হবে, এই কলামটাকে ইমেজের এই কলামটাকে র্যাপিং করতে হবে। সো র্যাপিংয়ের ক্লাস তো উপরে বানাইছি, এই যে এটা ধরেন S আন্ডারস্কোর
টেক্সট নামে একটা হচ্ছে র্যাপিং থাকবে, এইটার ভিতরে আমার কন্টেন্টগুলি থাকবে, আর এইখানে থাকবে হচ্ছে এস আন্ডারস্কোর ইমেজ, এখানে একটা থাকবে। এই দুইটা পার্টে এবার আমি যদি কন্টেন্ট বসাই দিই, বাস আমার কাজ ডান। এটাই একটু আপনাদের কাছে জটিল লাগতে পারে, ঠিক আছে? এটা 3-4 মানে 5বার তো বলছি করতে, 5বার করবেন। 5বার করা লাগবে না, বিশ্বাস করেন 2-3বার করলেই না এটা ক্লিয়ার হয়ে যাবে ফরমেশন, কষ্ট হবে না আর। চলেন এবার আমাদের কন্টেন্টগুলি নিয়ে আসি। সো গ্রিডিংটা আপাতত তুলে দিই, তুলে দিয়ে এখান থেকে কন্টেন্ট টেক্সটগুলি আগে নেই। এইটা টেক্সটটা হচ্ছে H1 দিয়ে হবে, অবশ্যই H1 দিয়ে। এইটা H2 দিয়ে নিয়েন, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে নেবেন। আর এগুলো হচ্ছে আমার ফন্ট অসমের আইকন, এবং এইটা হচ্ছে আমার ইমেজ। সো আজকে আমরা ফন্ট অসমের আইকনের ইমপ্লিমেন্টেশনটাও দেখে ফেলতে পারবো আশা করি ইনশাল্লাহ। চলেন তাহলে টেক্সটগুলি আগে বসাই। হয়ে গেল, এটা ক্লিক করেন, ক্যান্সেল, সরি কেমনে জানি রিপ্লেস না দিলে আবার কপি করতে দেয় না। সো টেক্সট এইটা প্রথমটা হবে হচ্ছে আমার H1 এর ভিতরে কন্টেন্ট বসাই দিলাম। তারপরটা হবে হচ্ছে আমার H2, তারপরটা হবে হচ্ছে আমার প্যারাগ্রাফের পরে হচ্ছে ওই যে পাশাপাশি কিছু আইকন আছে না, আইকনের জন্য না একটা ডিভ নিয়েন, এটার নাম দেন হচ্ছে এস আইকন, মানে স্লাইডার আইকন। এই স্লাইডার আইকনের ভিতরে ULLI দিয়ে আইকনগুলো আমরা পাশাপাশি বসে ফেলবো। আর এই আইকনগুলি না আসলে ক্লিক করলে কিন্তু কোনো জায়গায় যাবে না, জাস্ট হচ্ছে এমনি হোস্টেড কিছু হচ্ছে। এই অ্যাপটা ধরেন হচ্ছে এটা একটা অ্যাপটা হচ্ছে কোথায় কোথায় কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে সেইটা সম্ভবত হচ্ছে বলছে। এখানে লিঙ্কিং টাইপের কিছু দেওয়ার দরকার নেই, মানে ULLI দিয়ে তার ভেতর হচ্ছে আমরা আইকনটা বসাই দিব, ULLI দিয়ে ULLI। আসেন একটা ক্লাস অ্যাড করেই দিই। আপনাদের কি মনে আছে যে পাশাপাশি সোশ্যাল মিডিয়া টাইপের এই কন্টেন্টগুলি আনার জন্য একটা ক্লাস আপনাদেরকে শুরুর দিনই শিখাইছিলাম, মানে বুটস্ট্র্যাপের শুরুতেই লিস্ট ইনলাইন আর লিস্ট ইনলাইন আইটেম। ওই ক্লাসটা হচ্ছে এখানে বসবে, লিস্ট ইনলাইন আইটেম। ভাই এগুলি মুখস্থ করার দরকার নাই, এগুলো কিন্তু সব getbootstrap.com-এই আছে, আপনি প্র্যাকটিস করলে আপনি পেরে যাবেন। এটা কোথা থেকে আনছিলাম আমি তো মনে করি, কন্টেন্ট এই যে রিবুটের পার্টে ছিল প্রথম এক্সাম্পলের এইখানেই। এইখানে জানি কই ছিল, টাইপোগ্রাফিতে মনে হয়। এই যে লিস্ট, এই যে ইনলাইন, দেখেন এই যে লিস্ট ইনলাইন আইটেম, এটাই ব্যবহার করে কন্টেন্টগুলি পাশাপাশি নিয়ে চলে আসতে পারবে। এই যে 3টা কন্টেন্ট পাশাপাশি আছে। সো আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য আমরা ওই টাইপেরই একটা কাজ করব, পাশাপাশি কন্টেন্টগুলো শো করাবো। টেক্সটগুলি নিয়ে যেতেছি, টেক্সট, এবার প্যারাগ্রাফের টেক্সটও বসায় দিই। নষ্ট হয়ে গেল নাকি? দাঁড়ান তো একটু, দাঁড়ান দেখতে দেন, নষ্ট হয়ে গেছে মনে হয়। দাঁড়ান, নষ্ট না, মানে আমি ভুল জায়গা সিলেক্ট করছি। ওকে, এবার ঠিক হয়েছে। প্যারাগ্রাফ, সো H1 H2 প্যারাগ্রাফ বসাইছি। এবার আইকনগুলি হচ্ছে নিয়ে আসবো। দেখেন ফন্ট অসম যদি আপনি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে যান, দুইভাবে হচ্ছে ইন্টিগ্রেট করা যায়। একটা হচ্ছে ফন্ট অসম ফাইলটা সিডিএন, মানে ফাইল সিডিএন দিয়ে মানে সিডিএন ব্যবহার করে, অথবা ফন্ট অসমের ফাইলটা হচ্ছে ডাউনলোড করে। দুইটার যে কোনো একটা সিস্টেম ব্যবহার করে আপনার কাজ করতে পারবেন। দুইটার ভিতরে বেস্ট কোনটা? ডাউনলোড অলওয়েজ বেস্ট। সিডিএনটা ওই যে লোডিং স্পিডের উপরে একটু হচ্ছে প্রেশার ফেলে দিবে, বাট সিডিএনটা না ব্যবহার করাটা হচ্ছে ইজি, খুব তাড়াতাড়ি কাজ করে ফেলা যায় সিডিএন দিয়ে। আর ডাউনলোড করলে একটু সময় লাগে, মানে ডাউনলোড করে কানেক্ট করতে একটু সময় লাগে। চলেন আমরা ফন্ট অসমের সাইটে যাই। এই আইকনগুলো কিন্তু ফন্ট অসম থেকে হচ্ছে নেওয়া, আমরা ক্লিক করছিলাম পরে, মনে আছে এই যে ফন্ট অসম বলতেছিল। আবার সবসময় যে সব জায়গায় সবাই ফন্ট অসম আইকন ব্যবহার করবে তা না, ডিফারেন্ট ইউআই ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ওরা ডিফারেন্ট হচ্ছে আইকন ডিফারেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে। ইভেন আপনিও আপনার প্রজেক্টে ডিফারেন্ট জায়গা থেকে আইকন ব্যবহার করতে পারেন। যেমন ফন্ট অসমের মতন আরও কিছু ওপেন সোর্স, মানে ফ্রি ফন্টের জায়গা আছে, যেমন হচ্ছে বক্সি আইকন, তারপর আইকো ফন্ট, নামগুলি মনে রেখেন, বক্সি আইকন, আইকো ফন্ট, ফন্ট অসম, এই সাইটগুলি থেকে আপনি ফ্রি আইকন ব্যবহার করতে পারবেন। চলেন আমরা আপাতত আমাদের ফন্ট অসমের আইকনের ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে দেখি। সো গুগলে এসে সার্চ করবেন FONT, ফন্ট AWESOM, ফন্ট অসম সার্চ করেন। এই যে ফন্ট অসমের সাইটে এসে ফন্ট অসমের সিডিএনটা নিয়ে যে আপনি কাজ করে ফেলতে পারবেন। সিডিএন নেবেন, আর কী করবেন জানেন? আইকনগুলি দেখবেন, এই যে আইকনের পার্টটা আসেন, আইকনের পার্টটা ক্লিক করলেই এখানে দেখেন ফন্ট অসমের অনেক আইকন আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখানে বলে দিচ্ছে, ওরা ডকুমেন্টেশন দিয়ে রাখছে। আপনি যদি ফন্ট অসমের এই সাইটটাতে ভিজিট করেন তাহলে মোটামুটি বুঝে যাবেন। ফ্রি প্রিমিয়াম দুইটাই আছে, আমরা ফ্রিটা দিয়েই কাজ করব ফন্ট অসমের।
এই যে বলতেছে ফন্ট অসাম, এটা কি ইন্টারনেট আইকন লাইব্রেরি ইত্যাদি ইত্যাদি, একটু একটু পড়তে হবে আপনাদের। বিভিন্ন টাইপের আইকন আছে এখানে, যেমন ফন্ট অসামের নিউ আইকন ভার্সন 6 বের করে ফেলছে, বেশ কিছু স্টাইলও আনছে, ফ্রি প্রিমিয়াম। এই পার্টটার ডকুমেন্টেশনটা দেখলে মোটামুটি বোঝা যাবে। দাঁড়ান এখানে একটু দেখি, এগুলো ফন্ট অসামের ডিফারেন্ট মানে ডিফল্ট কিন্তু কিছু ক্লাস। যেমন আইকনের পার্টটা দেখেন, এখানে একটা আইকন দিছে, এই আইকনের নামটা কি, আপনি যদি এই আইকনটা ব্যবহার করতে চান এই আইকনের ক্লাসটা আপনাকে কল করতে হবে। আর ফন্ট অসামের ফাইলটা আগে ইন্টিগ্রেট করে নিতে হবে, সিডিএন হোক ডাউনলোড করে হোক। সিডিএন আর ডাউনলোড করে যেভাবে ইন্টিগ্রেট করেন না কেন, ফাইলের ভিতরে না কি আছে, এই ক্লাসের এগেনস্টে আপনার হচ্ছে কি স্টাইলটা করা আছে। ফন্ট অসামের যে আইকনগুলো, এই আইকনগুলোর হচ্ছে বেনিফিটটা কী পাবেন আপনি, এই আইকনগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। মানে নর্মাল হচ্ছে যদি কোনো একটা পার্ট, যেমন আমরা অনেক সময় কাজ করার সময়, যেমন এই পিএইচডি কথাই বলি, এই পিএইচডিতে দেখেন তো এই যে আইকনগুলো আছে, এই আইকনগুলো যদি আমরা ইমেজ আকারে নেই, আমরা কিন্তু এটার উপরে হোভার ইফেক্ট বলতে এটা কালার চেঞ্জ হবে এমন, কালার ইফেক্ট চেঞ্জ হবে এমন কোনো হোভার কিছু আমরা হচ্ছে করতে পারবো না। আমাদের একবারে ফিক্স এইটা যা আছে এইটাই হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে, যা আছে তাই ব্যবহার করতে হবে, যদি আমরা এটাকে আইকন, এই আইকনটাকে আমরা ইমেজ আকারে নিই। বাট এই আইকনগুলোই ডেভেলপাররা আপনার কী করছে, টেক্সট আকারে বানায় রাখছে। সোফার কী হয়, সুবিধাটা কি, একবারে পুরো ফন্টের মতন আপনি ব্যবহার করতে পারবেন। ফন্ট ফ্যামিলি কল করে যেভাবে কাজ করি ঠিক ওইভাবে আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন। আপনি এটাকে বড় করতে পারবেন, এটার কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন রকমের ইফেক্ট আপনি দিতে পারবেন। সো ওই জিনিসটার জন্যই আবার কী বলে যে হচ্ছে ফন্ট অসাম বা এই টাইপের আইকনগুলো হচ্ছে ব্যবহার করাটা হচ্ছে বেস্ট। মানে যে সমস্ত আইকনগুলো ফন্ট আকারে ব্যবহার করা যায় ওগুলো ব্যবহার করা বেস্ট। এবং তার সাথে আরও একটা বেস্ট পয়েন্ট হচ্ছে এগুলো লোডিং স্পিড খুব কম লাগে, মানে খুব তাড়াতাড়ি হচ্ছে লোড হয়ে যায়। মানে যেহেতু টেক্সট টাইপের ডাটা খুব তাড়াতাড়ি হচ্ছে ওয়েবসাইটে লোড হয়। বাট ফন্ট অসামের যে ফাইলটা এটা কিন্তু অনেক ভারী, কারণ এটার ভিতরে অনেকগুলি ফন্ট অসামের হচ্ছে এই আছে, কী বলে যে হচ্ছে ক্লাস আছে। সো ফন্ট অসামের সাইটটায় আসেন, ফাইল আপনি ধরেন হচ্ছে লিঙ্ক আপ করলেন, করার পরে আপনি যদি হচ্ছে কী করেন, এই ক্লাসটা কল করেন। আর এগুলো কিন্তু হচ্ছে আই এর ভিতরে কল করতে হবে, আই মানে আইকন নিব তো, সো আই এর ভিতরে। সো আই এর ভিতরে হচ্ছে ক্লাসটা কি দেখেন এখানে দিছে হচ্ছে FA ডুওটোন নামে একটা ক্লাস দিছে ওরা। সো FA দিয়ে বুঝাইতেছে হচ্ছে ফন্ট অসাম, আর ডুওটোনটা হচ্ছে কি ধরেন কি বলে এই যে দুই মানে ওদের কিছু স্টাইল অনুপাতে না ওরা কিছু ক্লাস বানাইছে আর কি। যেমন একটা হচ্ছে ডুওটোন, আচ্ছা এখানে ডিফারেন্ট আইকন, যেমন এটা হচ্ছে হাউস আইকন, এই যে FA হাউস চিমনি দেখতে পাচ্ছেন, এই FA হাউস চিমনি যেটা, এই FA হাউস চিমনির এইটাই হচ্ছে কি অ্যাকচুয়াল ক্লাসটা, যেটা থেকে হচ্ছে এই স্টাইলটা আসবে। আর FA ডুওটোনটা থেকে হচ্ছে কি আসতেছে, এই যে দুইটা কালার জন্য ওরা ডুওটোন ক্লাসটা আর কি হচ্ছে কাজ করতেছে। মানে ডুওটোন দিয়ে ওরা হচ্ছে দুইটা কালারের স্টাইলটা হচ্ছে কল করতেছে। আচ্ছা তারপরে কি আছে, আবার একটা কালারও দেখেন, ওরা ইনলাইন স্টাইল দিয়ে বলছে হচ্ছে কালার করতে পারবেন আপনি আপনার মতন করেও। এগুলো আমরা হচ্ছে কী বলে style.css থেকে হচ্ছে করব। সহজভাবে যদি বলি, আপনাকে ফন্ট অসামের আইকনের জন্য আপনাকে ক্লাস কল করতে হবে, ওর ক্লাস প্লাস এইখানে ওরা আরও কিছু হচ্ছে ক্লাস ব্যবহার করছে স্টাইলের উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে একটা দেখেন সলিড একটা স্টাইল, রেগুলার একটা স্টাইল, লাইট, থিন, ডুওটোন, 1 2 3 4 5 পাঁচটা স্টাইল ব্যবহার করছে কিন্তু। মানে আইকনটা পাঁচটা স্টাইলে আপনি হচ্ছে মানে পাঁচভাবে হচ্ছে আপনি পাবেন একই আইকন। যেমন সলিড ব্যবহার করলে পুরো ফুল আইকনটা দেখছেন একটা সলিড কালার, রেগুলারটা কি একটু পাতলা, লাইটটা এটা থেকে আরও হচ্ছে কি আরও পাতলা, থিন এটা আরও পাতলা করছে, বাট ডুওটোনটা দেখেন দুইটা কালার ভ্যারিয়েন্ট দিয়ে হচ্ছে ম্যানেজ করছে। সো আপনার যেই টাইপের ফন্ট অসামের আইকন ওই টাইপের ক্লাস হবে। যেমন এইটা দেখেন FA ডুওটোন মানে ফন্ট অসাম ডুওটোন, সলিডে খেয়াল করে দেখেন এটা কি হয়েছে FA সলিড, রেগুলারে ক্লিক করলে দেখবেন এটা FA রেগুলার, লাইটে FA লাইট। আর পাশে কি আছে, পাশে স্পেস দিয়ে অ্যাকচুয়াল ক্লাসটা মানে অ্যাকচুয়াল আইকনের ক্লাসটা। আচ্ছা আবার কালারের কিছু কি ক্লাস আনছে, দাঁড়ান তো একটু দেখে নিই। না কালারের আসলে হচ্ছে ক্লাস নাই, এটা কালার হচ্ছে আপনি এটা ওরা বলছে হচ্ছে কালার, এই যে কালার স্টাইল করে বসাইছে, বাট এটা আপনি কাস্টম CSS করে মেনটেন করবেন, কাস্টম CSS করে যেটাই দেন না কেন। সাইজের আবার ওদের একটা ক্লাস আছে, সাইজের ডিফল্ট, যেমন এইটা দেখেন এটা হচ্ছে ডিফল্ট সাইজ, বাট আপনি যদি বড় করতে চান ফন্ট অসামের এই মানে আইকনটাকে, আপনি FALG ক্লাসটা কল করলে হচ্ছে এটা আইকনটা বড় হবে। বাট ভাই আমরা হচ্ছে বড় করার জন্য না FALG কল করবো না, আমরা বড় করবো কীভাবে, আমরা বড় করার জন্য ওর ফন্ট সাইজ কল করবো। অ্যাকচুয়ালি আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে হচ্ছে অ্যাকচুয়াল আইকনের ক্লাসগুলো, মানে আমি যেই আইকনটা ব্যবহার করবো সেই আইকনের ক্লাস নাম্বার 1, নাম্বার 2 লাগবে হচ্ছে এই স্টাইলটা যে হচ্ছে সলিড নাকি রেগুলার নাকি ডুওটোন, কী টাইপের হচ্ছে আমি ব্যবহার করতেছি আইকন সেটা। আর নাম্বার 3 কিছু লাগবে না, এই দুইটাই লাগবে। ও আরেকটা জিনিস লাগবে, এই যে দেখেন অ্যানিমেটের পার্টটা যেটা হয়েছে এখানে দেখেন কোনো অ্যানিমেশন করে নেই, বাট অনেক সময় না আইকন যেটা আছে আইকনটা হচ্ছে উল্টানোর দরকার হয়, তখন হচ্ছে ফ্লিপ করে দিবেন,
এটা ফ্লিপের ভিতরে ওরা অ্যানিমেশন আনছে, বাট এটাই আমরা হচ্ছে অ্যানিমেশন ছাড়া আরেকটা আছে, যখন আপনি ফ্লিপ করবেন আইকনটা ধরুন হচ্ছে ডান পাশের দিকে মুভ করে ছিল, ওটা হচ্ছে বাম পাশে হচ্ছে চলে যাবে। এটা কিছু অ্যানিমেশন ইফেক্ট দিছে, আমাদের এই অ্যানিমেশন ইফেক্টগুলি লাগবে না, বাট এটার ভিতরে আরেকটা ইফেক্ট আছে সেটা লাগবে, সেটা আমি আপনাদের দেখাবো। এইখানে এই ডকুমেন্টেশনে দেয় নাই মেবি। অনেক কিছু আছে, অনেক আইকন আছে, এই ভ্যারিয়েন্টগুলো তো আপনারা পরিচিত হইলেনি। এখন যদি এটা ব্যবহার করতে চান, এটা ব্যবহার করার জন্য হচ্ছে সিস্টেম দুইটা। এক, আপনাকে এখানে হচ্ছে এটা সিএসএস ফাইলটা যেটা মানে ফন্টসমের যে ফাইলটা সেটা ডাউনলোড করতে হবে, অথবা দুই, আপনি ডাউনলোড করতে পারেন, সরি সিডিএন ব্যবহার করতে পারেন। বাট সিডিএনটা ব্যবহার করার জন্য না লগ ইন করাটা হচ্ছে, লগ ইন করলে ভালো হবে। সিডিএন ব্যবহার করলে ওরা আপনাকে একটা হচ্ছে কি একটা ফাইল দিবে, মানে সরি একটা হচ্ছে স্ক্রিপ্ট অথবা হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিবে, মানে সিডিএনের যে ফাইলটা সেটা দিয়ে দিবে। এটাকে ওরা বলে হচ্ছে কিট বলে আর কি। দেখেন এখানে কই জানি দেখলাম কিট, এই যে সেন্ড কিট কোড, এই যে কিট যে বলতেছে না, এই কিটটাই হচ্ছে কোড সিডিএনটা। বাট এই সিডিএনের ভিতরে কিন্তু হচ্ছে ওরা আবার ফন্টোসামটাকে মেনটেন করার বেশ কয়েকটা পার্ট রাখছে, যেমন ফন্ট আকারে ব্যবহার করতে পারেন, এসভিজি ইমেজ আকারে ব্যবহার করতে পারেন, বা এসভিজি আকারে ব্যবহার করতে পারেন। সো আপনার যেই টাইপের ফাইল দরকার হবে বা যেইভাবে লোড করতে চাবেন ওই টাইপের সিডিএন বা ওই টাইপের হচ্ছে আপনার ফাইল নিতে হবে। আসেন আমরা আমরা ইন্টিগ্রেট করা শুরু করি। আচ্ছা, স্টার্টের পার্টটা তো দেখলেন, এখানে সার্চে ক্লিক করে আপনি কিছু সার্চ করতে পারবেন কী টাইপের আইকন দরকার, অথবা আইকনের পার্টে যেও আপনি হচ্ছে আইকনগুলো চুজ করতে পারেন। এখান থেকে অনেক আইকন আছে, যেমন এখানে দেখেন আমরা এই যে আইকনসে ক্লিক করলাম, অনেক ভ্যারিয়েন্টের আইকন। আমাদের যে আইকন দরকার হবে আমরা কীভাবে নিব, আমরা সার্চ করে নিব। সার্চে আসবেন, এইখান থেকে সার্চে এখানে দেখেন এই যে অনেকগুলি ভ্যারিয়েন্ট, এগুলো সবগুলি আমাদের জন্য ফ্রি না, ফ্রি আইকনগুলো আমরা ব্যবহার করতে পারবো। আর প্রিমিয়ামগুলো ব্যবহার করার জন্য আপনাকে পে করতে হবে। সো ফ্রিতে দেখেন এখানে ফ্রিতেও যা ভ্যারিয়েন্ট আছে এগুলো আমাদের কাজ হয়ে যাবে। ফন্টোসমের কোনো আইকন যদি খুঁজতে চান, ব্যবহার করতে চান, এই এই সার্চে আসবেন, ফ্রিতে ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন। যেমন আমাদের কী কী আইকন দরকার, আমাদের দেখেন একটা হচ্ছে অ্যাপেল, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে আপনার উইন্ডোজের আইকন, তিনটা আইকন আছে। সো আমাদের এই আইকনগুলো সার্চ করা দরকার। সো এখানে আসেন, আমরা APPLE অ্যাপেল লিখে সার্চ করতে পারি। এই যে দেখেন অ্যাপেলের আইকন, মানে আমাদের সাথে কোন আইকনটা মিলবে সেটা নিব। তারপর ধরুন হচ্ছে অ্যান্ড্রয়েড, NDROID, অ্যান্ড্রয়েডের আইকনটা না চেঞ্জ করছে, এইটা আর এইটা নিয়ে আসে, আপনারা এই আইকনটা নিতে পারেন, ঠিক আছে, এইটা নিয়ে আইকনটা। একটা হচ্ছে কি উইন্ডোজ, সো এখানে সার্চ করেন WIND উইন্ডোজ, এই যে উইন্ডোজের আইকন। আমি আপাতত কাজ করার জন্য একটা আইকন নিয়ে আমি কাজ করব, আপনারা তিনটা আইকনই ডিফারেন্ট হচ্ছে, যা যা লাগে সেগুলো নেবেন। আচ্ছা, এটা গেল সার্চের পার্ট। এইখানে দেখেন ডকুমেন্টেশন আছে, এইখানে ওই যে প্রথম স্টার্টের পার্টে যে ডকুমেন্টেশনটা বা হালকা যেটা পড়ছি সেটা আরও বিস্তারিত পাবেন হচ্ছে এই ডকুমেন্টেশনের পার্টে। আমরা অ্যাকচুয়ালি কী করবো, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে ব্যবহার করবো। সো এই ওয়েবের ডকুমেন্টেশনটা আমাদের লাগবে, যে ওয়েব। আর ওয়েবের পরে নিচে দেখবেন যে আরেকটা ছিল হচ্ছে ডেস্কটপ। এই ডেস্কটপটা কারা ব্যবহার করবে, যারা হচ্ছে ওই যে গ্রাফিক ডিজাইনার, যেমন এই যে গ্রাফিক ডিজাইনার কী করছে, এই যে আইকনটা নিয়ে হচ্ছে কাজ করছে, সো উনি হচ্ছে ডেস্কটপটা চুজ করে কাজ করবে। আরও কিছু এপিআই আরও কিছু আছে, এগুলো লাগবে না। আমরা আপাতত এটাকে ব্যবহার করব হচ্ছে ওয়েব আকারে। মোটামুটি ভালো একটা পরিবর্তন করছে, হিউজ চেঞ্জ আনছে হচ্ছে ওয়েবসাইটেও। সো এখানে কী দিছে একটু দাঁড়ান, আমাকে একটু খুঁজতেও হবে। ইউজ এ কিট, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে মানে ওই ফাইলটা হচ্ছে পেয়ে যাবো, সিডিএনটা পেয়ে যাবো। হাউ টু ইউজ এ কিট, আসেন একটু আমার সাথে সাথে আপনারাও দেখেন। ক্রিয়েটে কিটে ক্লিক করলে হচ্ছে ওরা দিয়ে দিবে। আচ্ছা, আরেকটা সাইটের সাথে আপনার একটু পরিচয় করাই, JS ডেলিভার। অনেকে আপনার হচ্ছে এই সাইটটার সাথে হয়তো বা পরিচিত, আর পরিচিত না হলেও সমস্যা নেই, সরি। JS ডেলিভার, এই সাইটটা হচ্ছে একটা খনি। কিসের খনি জানেন? এটা হচ্ছে সিডিএনের খনি। দুনিয়াতে যত প্রকার হচ্ছে কি আছে এরকম প্রোডাক্ট আছে, এই যে ফন্টসাম বা আদার্স, বুটস্ট্র্যাপ, এই টাইপের সবগুলির সিডিএন আপনার হচ্ছে কোথায় পাবেন? এই JS ডেলিভারি পাবেন। আপনাদের কি মনে আছে বুটস্ট্র্যাপের প্রথম এই যে গেটিং স্টার্টেডের পার্টে বা বুটস্ট্র্যাপে যখন হচ্ছে আমরা ডকুমেন্টেশনটা প্রথম পড়ছিলাম, প্রথম যেদিন আমরা দেখছিলাম, এই যে এইখানে কিছু হচ্ছে এই যে দেখেন সিডিএন ছিল বুটস্ট্র্যাপের ফাইলে, CSS ফাইলের, এই দেখেন JS ডেলিভার থেকে নিয়ে আসে। আপনি এইখান থেকেও ফন্টসামের হচ্ছে CSS, ফন্টসামের যে সিডিএনটা সেটা আপনি এখান থেকেও হচ্ছে পাবেন। ধরুন সার্চ FONT, ফন্ট AWESOME, এই যে ফন্টসামের সিডিএন, এই যে এখান থেকে হচ্ছে কোনো একটা সিডিএন আমরা যদি হচ্ছে জাস্ট কপি করি, এখান থেকে হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। এই লিঙ্কটা যদি নেন তাও কাজ করবে, ডাউনলোডও করতে পারবেন, ব্যবহারও করতে পারবেন। এই যে এখানে কপি টু ক্লিপবোর্ড ক্লিক করলে হচ্ছে এই যে কপি URL ক্লিক হয়ে যাবে।
বাট আমি ওইখান থেকে নিব না, আমি আপাতত এখান থেকে ভিতর থেকে হচ্ছে আমি একটু দেখব চেঞ্জ আসছে তো, একটু দাঁড়ান আমার সাথে সাথে আপনারাও দেখেন, তাহলে হচ্ছে ভালো হবে। আচ্ছা চলেন একটু লগ ইন করি, তাহলে কিটটা পাইতে হয়তো হচ্ছে ইজি হবে। আমি আমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নিতেছি। আপনারা অনেকে আমার এই অ্যাকাউন্টে আমাকে পাঠান, কি বলে, ইমেল পাঠান। এই অ্যাকাউন্টে ইমেল পাঠালে কিন্তু হচ্ছে কোনো অ্যাপ্রুভ হবে না। আমার অন্য যে ইমেল অ্যাকাউন্ট আছে ওটাতে অবশ্যই ওইটাতেই পাঠাবেন। সাইন ইন করে নেই। সাইন ইন করলে যেটা হয় সুবিধা, এই প্রোফাইলেই হচ্ছে কিট পাওয়া যায়, এখানেই হচ্ছে ওটা দিয়ে দেয় প্রোফাইলের ভিতরেই। বাহ, ভালো পরিবর্তন করছে। চেঞ্জ ডিটেলস, লোড নিতে সময় লাগে, সাইটটা একটু ভারী তো, একটু প্লিজ ওয়েট করেন। হ্যাঁ, মোটামুটি একটু লোড নিতে ভারী মানে সময় লাগে। এই যে এখানে হচ্ছে কিট আছে, ম্যানেজ কিট, আপগ্রেড টু প্রো, কিটস, নতুন ক্রিয়েট করার দরকার নাই। দাঁড়ান 1 মিনিট একটু ওয়েট করেন তো। সো এখানে দেখেন যেটা করবেন আপনারা, ফন্ট অসমের সাইটটাতে এসে না আপনাদের এই যে একটা কি বলে, একটা হচ্ছে লেটেস্ট যে ভার্সনটা, ফন্ট অসমের 6 যে ভার্সনটা, সেটা যদি আপনারা ব্যবহার করতে চান আপনাদেরকে একটা কিট জেনারেট করতে হবে। সো এই কিট জেনারেট করার জন্য আপনারা হচ্ছে ফন্ট অসমে লগ ইন করবেন। লগ ইন করার জন্য কি মানে লগ ইন করার জন্য কী করতে হবে, জাস্ট ওই যে জিমেল, যে জিমেল অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে আপনারা লগ ইন উইথ জিমেল দিলে হচ্ছে হয়ে যাবে। অথবা আপনার হচ্ছে একটা ইমেল আর হচ্ছে একটা কি পাসওয়ার্ড হচ্ছে দিয়ে সেট করে ফেলতে পারবেন। করার পরে দেখেন এখানে কিটস নামে একটা অপশন আসবে উপরে, এই কিটসে এবার যাবেন আপনারা। হ্যাঁ, এখানে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশনের পার্টটা আপনারা পড়তে পারেন। ডকুমেন্টেশনের পার্টটা যদি পড়েন, ডকুমেন্টেশনে এসে আমি তো হালকা একটা ব্রিফ দিলাম ওই ডকুমেন্টেশনের। আপনারা যদি আরও ডকুমেন্টেশন পড়তে চান, ডকুমেন্টেশনের ভিতরে এই ওয়েবে আসবেন। এই যে ওয়েবের ভিতরে হচ্ছে হাউ টু ইউজ ওয়েব ফন্ট, এগুলো হচ্ছে পাবেন। এখান থেকে হচ্ছে একটু পড়তে হবে আমাদের। এই যে আইকনগুলো, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ আইকন, এগুলো একটু পড়তে হবে। সেট আপ, এখান থেকে হচ্ছে ইউজে কিটে যদি ক্লিক করেন, কিটটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বলে দিবে। মানে কিটটা কি একটা সিডিএনের মতন একটা লিঙ্ক। বাট এইখানে এসে একটা জিনিস আমি হচ্ছে চোখে পড়লো আমার, সেটা হচ্ছে যে লুকিং ফর সিডিএনস বুট, সরি এই ফন্টোসাম 6 যেটা, এটা কি করতেছে না, এটা নাকি হচ্ছে সিডিএন সাপোর্ট করতেছে না, কিট ব্যবহার করে আমাদের কাজ করতে হবে। সো আমাদের আপনি লগ ইন করলে এখানে হচ্ছে একটা কিট আপনি হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে হচ্ছে ক্রিয়েটে কিটে ক্লিক করলেই আপনাকে একটা কিট ওরা জেনারেট করে দিবে 6 এর জন্য। বাট আগের ভার্সন যদি ইউজ করেন, ফন্টোসামের এখন তো বর্তমানে 6 এর আগে কত ছিল 5, বা তার আগে ছিল হচ্ছে 4, ওই ভার্সনগুলো যদি ব্যবহার করতে চান তাহলে হচ্ছে সিডিএন দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। সো আপনাদের যেটা করতে হবে, কিট আপনার জেনারেট করবেন ওই ক্রিয়েটে কিটে ক্লিক করলে, করার পরে এই যে কিটসে এখানে আসবেন। আসার পরে আপনার যদি এমন হয় যে ভাই ফন্টোসামের আমার আগের আইকন ছিল, তাহলে হচ্ছে আপনি একটু সেটিংসে চলে যাবেন। সেটিংসে, এই সেটিংসে যে এখানে দেখেন এই যে ওপেনের একটা অপশন আছে, ওপেনে যে এখান থেকে হচ্ছে কি এই ভার্সনটা চেঞ্জ করে নেবেন। যেমন আমার আগে ভার্সন ছিল হচ্ছে 5, সো 5-এর জন্য আমি সিডিএনও ব্যবহার করতে পারি, আমি কিটও ব্যবহার করতে পারি। বাট আমি যেহেতু এখন 6 ব্যবহার করবো, সো 6 সিলেক্ট করে আমি এখান থেকে হচ্ছে সেভ চেঞ্জেসে হচ্ছে ক্লিক করব। সো এটা ক্লিক করলেই এই হাউ টু ইউজে গেলে আবার দেখবেন কি এখানে হচ্ছে আমাদের কিটটা দিয়ে দিবে। এটা একটা স্ক্রিপ্ট আকারে হচ্ছে একটা কিট দিছে আর কি। আবার ডাউনলোড এক্সাম্পল ফাইল ক্লিক করে আপনারা হচ্ছে এক্সাম্পলগুলো কীভাবে ব্যবহার করতে হবে সেটাও বুঝতে পারবেন। বাট এখন আর আমাদের আপাতত লাগবে না। চলেন আমরা হচ্ছে আপাতত এই কিটের ফাইলটা আমরা মানে কী বলে সিডিএন ব্যবহার করে আমরা হচ্ছে করে ফেলি। সো কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে গেছে। আমাদের টেমপ্লেটে আমরা হচ্ছে ওকে নিয়ে যাই। এটা আমাদের টেমপ্লেটে বসাবেন কোথায়, এই স্ক্রিপ্টটা নিচের দিকেই বসান। পপারজেস বুটস্ট্র্যাপ.js স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা যেহেতু আইকনের কিট থাকে, এটাকে নিচে না, এটাকে উপরের দিকে বসান, কারণ আইকন তাহলে হচ্ছে হয়তো বা দেখা যাবে মানে স্ক্রিপ্টগুলো একটু ভারী হয় এইটার কারণে। বাট আইকনের আবার স্ক্রিপ্ট আমরা আপাতত হচ্ছে একটু উপরেই বসাই, ঠিক আছে। এইখানে মানে লিঙ্কের নিচে এখানে তো দিছিলাম হচ্ছে আমরা ফন্ট লিঙ্ক, তাই না। ফন্ট অসামের যদি হচ্ছে সিএসএস এর সিডিএনটা পেতাম তাহলে হচ্ছে আমি এখানে বসাই দিতাম, এই ফন্ট লিঙ্কের এই জায়গাটাতে বসাই দিতাম। বাট যেহেতু হচ্ছে স্ক্রিপ্ট পাইছি, আমি স্ক্রিপ্টটা আপাতত এই নিচে বসাইতেছি, এইখানে বসাবো। অথবা অথবা হচ্ছে এই যে এইখানে কি বলে bootstrap.min.js এর নিচে এইখানে হচ্ছে বসাই দিবেন। আপাতত চলেন, যেহেতু আইকনের ফাইল আমি একটু হেডে লোড করে দেখি, যদি দেখি যে না আমার ওয়েবসাইট স্লো হয়ে গেছে, তাহলে আমি কী করবো, তাহলে হচ্ছে আমি ওই স্ক্রিপ্টের এই কিটটা আমি হচ্ছে নিচেই বসাবো।
বাট আপনার সিডিএন না, আপনারা হচ্ছে ডাউনলোড করেই ব্যবহার করেন। ডাউনলোড করে যে পার্টটা মানে যে ফাইলটা পাবেন সেটা হচ্ছে আপনারা যদি স্ক্রিপ্ট ফাইল পান, স্ক্রিপ্টের কিট পান, সেটা হচ্ছে নিচে বসাবেন। তাহলে আমার হচ্ছে এই 6-এর ভার্সনটা হচ্ছে ডাউনলোড করলে কী আসে সেটা একটু দেখতে হবে। আগের ভার্সনগুলি তো সবই পাওয়া যেত, বাট 6-এরটাতে হচ্ছে শুধু কিট নিয়ে কাজ করতে হইতেছে। বাট আমি এটা নিয়ে হচ্ছে একটু দেখবো, দেখে আপনাদের পরে আবার জানাবো, ওয়ারিড হওয়ার কিছু নাই। আপাতত কিটটাই সিডিএন দিয়ে আমরা হচ্ছে কাজ করে যাই। সো এখানে একটু কোড কমেন্টিং করি, FONT ফন্ট AWESOME ফন্ট অসম, ঠিক আছে। অথবা হচ্ছে আইকনস নামেও একটা হচ্ছে কোড করতে পারেন, মানে আইকনস, আইকন স্টার্ট বা আইকন লিঙ্কস, সরি লিঙ্কস হবে, আইকন লিঙ্কস নামে একটা কোড কমেন্টিং করেন এখানে। চলেন ফন্ট অসমের আইকনটা আসছে কিনা সেটা একটু দেখি। এটা দেখার জন্য ফন্ট অসমের সাইটে যাব, এখান থেকে আইকনের পার্টে যাব, উইন্ডোজ তো আছেই, এই উইন্ডোজের উপরে ক্লিক করেন। ক্লিক করলেই এই উইন্ডোজটা ব্যবহার করে দেখেন বেশ কিছু সিস্টেম দিছে। যেমন এইটাতে যদি ক্লিক করেন এই কোডটা আপনি সিএসএসে ব্যবহার করতে পারবেন। আর এইটা যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ওই যে গ্রাফিক ডিজাইনাররা এটা ব্যবহার করে। আর এইটা হচ্ছে এসভিজি কোড, আর এটা হচ্ছে ডাউনলোড এসভিজি। এটা ক্লিক করলে ওটা ডাউনলোড হবে, বাট আমাদের এগুলো লাগবে না। আমাদের ক্ষেত্র বিশেষে সিএসএস কোডটা লাগতে পারে, এইটা লাগতে পারে। বাট আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এই যে এইটা কোড স্নাইপেট। ক্লিক করেন, কপি হয়ে যাবে, এটার উপরে ক্লিক করলেই কপি হয়ে গেছে। সো আমাদের প্রজেক্টে যাই, আপাতত যে কোনো একটা জায়গা আমি ফাঁকা একটা জায়গায় এটা বসাই আমি দেখি যে আমার হচ্ছে ওয়েবসাইটে কাজ করতেছে কিনা। একটু রিলোড দেন তো, এটি কি আসছে ফন্ট অসমের আইকন? কই, কি ব্যাপার, আইকন আসে নাই? সিএসএস সিডিএন এর লিঙ্ক কি ঠিক আছে? ফাইল তো রান করতেছে, তাহলে আমার এখানে আসে নাই কেন? স্ক্রিপ্ট ডাউনলোড এক্সাম্পল ফাইল, ওরা বলতেছে হচ্ছে এই কিটটা কপি ইওর কিট, এটা কোথায় হেডে হচ্ছে বসাইতে, হেড টেমপ্লেটের হেডে হচ্ছে বসাইতে। আমরা হেডেই বসাইছি, ইন্ডেক্স ডট HTML এ। আইকনও ক্লাসও ঠিক আছে, ব্র্যান্ড আইকন। আচ্ছা এটা কি, দাঁড়ান এক মিনিট, একটু কালারটা চেঞ্জ করে দিই, যদি এমন হয় কালার ডিফারেন্ট স্টাইল। আমি একটু ইনলাইন কোড করে আমি আপাতত দেখতেছি কি আসে, পরে আপনাদের সাথে হচ্ছে আমি আবার আপনাদের দেখাবো। হ্যাঁ আসছে, ওই যে দেখেন এটা হোয়াইট স্ক্রিন ছিল দেখে আমরা বুঝি নাই, বাট ওই যে দেখেন আইকন আসছে কোনায়, স্ক্রিনের নিচে আইকনটা আসছে কিন্তু, তার মানে আমাদের আইকনের মানে এটা কানেক্ট হয়েছে। আমি যদি এখানে একটু কোড করি তাহলে হয়তো হচ্ছে বুঝতে পারবেন। ফন্ট সাইজ 50 পিক্সেল, এখন হয়তো আপনার ভালো করে বুঝতে পারবেন, ওই যে আইকন আসছে, তার মানে আমাদের হ্যাঁ কাজ হয়েছে। গুড, এটা বাদ দেন, এবার আমরা আমাদের মতন করে কাজ করে ফেলি। এটা দরকার নাই, আমরা আমাদের যে আইকন দরকার সেটা আমরা নিয়ে আসি, এটাই দরকার, এটাই নিয়ে যাব আমরা। এটা নিয়ে আমাদের ওই সাইটটাতে বসাই দিব আমরা। এটা কাট করে আইকন বসানোর জায়গা ছিল কই, এই যে এই জায়গাটাতে। আমি এই আইকনটাই না আপাতত 3বার ব্যবহার করতেছি। হ্যাঁ আপনারা ডিফারেন্ট আইকন ব্যবহার করবেন। সো আমি যদি সাইটে যাই, রিলোড দেই, এই যে আমার আইকনগুলো চলে আসছে। আপাতত কিট ব্যবহার করি, আপনারা তাহলে কাজ করেন। আর পরবর্তীতে হচ্ছে আমি আপনাদেরকে কী বলে যে হচ্ছে মানে ডাউনলোড করার যে পার্টটা সেটা দেখা দিই। মানে আমার কাছে মনে হয় আছে ওই একটা ভিডিও রেকর্ডিং, ওটা দেখলেও আপনাদের হবে। চলেন আইকনের পার্টটা ওপেন থাকুক, আমরা আমাদের পিএইচডিতে কাজ করি। সো আমাদের প্রথম পার্টটুকু, মার্কআপের প্রথম পার্টটুকু ডান হয়েছে। এবার আমাদের ইমেজের পার্টটা হচ্ছে নিতে হবে, পাশের যে ইমেজটা এইটা নেওয়ার জন্য এটা ধরেন, সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এটাকে, এই যে ইমেজ দেখেন এই যে এইখান থেকে আসতেছে, অল্টার প্রেস করে ইমেজটাকে ধরে ফেলেন। এইটা বেশ কয়েকটা পার্ট বাই পার্ট বসাইছে। আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে পুরো পার্টটা একবার হচ্ছে নিয়ে চলে আসবো এইখানে। এইটা আর ব্র্যান্ডের নেম, এই যে লোগো ইনভার্স, এই যেটা আসে নাই, ব্লগ না, তাহলে কই আর, স্লাইডার কন্ট্যাক্ট, চলে আসার কথা তো, আসে না কেন? এখানে একটা লোগো লাগবে আমাদের। হ্যাঁ ফিঙ্গারপ্রিন্টের লোগোটা। আচ্ছা আমি হিস্টোরি থেকে আবার আগের অবস্থায় আসি, আগে এই লোগোটা ধরি, এটা কই আছে? আচ্ছা এটা ভিতরে, আরও ভিতরে আসছিল। সো এটা পুরো পার্টটা আসে কোত্থেকে? সহজভাবে যদি ধরতে চান এখান থেকে একটু সিলেক্ট করে করে দেখবেন পুরো পার্টটা আসতেছে কোত্থেকে। এবার চোখটা উঠা দেন, এই যে পাইছি, ধরে ফেলছি। সো অল্টার দিয়ে ওটা ধরে ফেলেন, দেখেন এখন শুধুমাত্র ও আছে, বাকি আর কিছু নাই। এই পুরোটা একটা পিএনজি ইমেজ। হ্যাঁ পিএনজি ইমেজ আকারেই হচ্ছে আমরা নিব না। ইমেজ থেকে ট্রিম, ওকে, এখানে কিছু কার্ভ আছে, এই যে এই কোনাগুলি, যদিও বর্ডার রেডিয়াসে এটা মেনটেন করা যেত,
বাট আমরা দেখি কীভাবে মেনটেন করা যায়। কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করেন। আচ্ছা এটাকে দেখি, যদি জেপিজি ব্যবহার করি তাহলে হচ্ছে বর্ডার রেডিয়াসটা বলে দিতে হবে, তাহলে এই কার্ভগুলি আসবে। আর যদি পিএনজি ব্যবহার করি ইমেজ, তাহলে আর এখানে আলাদা করে কিছু বলতে হবে না। বাট পিএনজি ইমেজের ফাইল সাইজটা দেখেন তো 6.8, আর জেপিজি ইমেজের সাইজটাও দেখেন 18, তার মানে বেড়ে গেছে। তার মানে এটা পিএনজি থাক, দরকার নেই আমার, পিএনজি 24ই নেন। ঠিক আছে, পিএনজি 24, পিএনজি সিলেক্ট করেন। সো সেভ। এইটা আমাদের থাকবে কি মোবাইল ইমেজ, MOBILE, মোবাইল, অথবা হচ্ছে কি দিব, আইপ্যাড অথবা ফোন, যে কোনো একটা নাম যা মনে আসে দেন, রিলিভেন্ট দিয়েন আপনারা, তাহলেই হবে। ওকে, সো এই ইমেজটা এখন আমি বাকি 4 কলমে নিয়ে আসবো। সো এই যে ইমেজেস নামে ফোল্ডারের ভেতরে আমার কি দিছিলাম নাম ভুলে গেলাম তো, ফোনের ইমেজ। অল্টার অ্যাট্রিবিউটে কি লিখবো, ফোন বা হাবিজাবি লিখে তো লাভ নাই, টাইনি ওয়ানের নামটা লেখেন। টাইনি ওয়ান দিলে সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে। আর একটা কাজ করতে হবে ভাইরা, ক্লাস কি ইমেজ ফ্লুইড, যাতে ইমেজটা রেসপন্সিভ হয়। সেভ করেন, আর সাইটে এসে রিলোড দেন। দেখেন আমার এই যে কন্টেন্টটুকু চলে আসছে, বাট এইবার এটার স্টাইলটা সাজাইতে হবে।